এই ঘটনাটি জুবাইর নামের একটি ছেলের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। জুবাইরের বয়স তখন 13 কি 14 বছর ছিল যখন তার সঙ্গে ঘটনাটি ঘটেছিল। জুবাইরের সঙ্গে একটা পরী ছিল, সেটা যখন তার সঙ্গে ছিল তখন সে জানত না। জুবাইরের জীবন কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। সময়টা ছিল বর্ষাকাল। জুবাইরদের ঘর থেকে ছাদ ফুটো হয়ে পানি পড়ছিল। একটা পাতিল দিয়ে সেই পানি আটকানোর চেষ্টা করছিল। শহরের একদম শেষ মাথার একটা টিন শেড বাড়িতে জুবাইররা থাকেন। বাড়িটা তাদের ভাড়া বাড়ি। জুবাইরের বাবা মারা গিয়েছেন, 4-5 মাস সময় হয়েছে। ছোট্ট জুবাইর তার সংসার নিজেই এখন চালাতে হিমশিম খাচ্ছেন। জুবাইরের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। তার বড় বোন, সেও এখন টিউশনিতে যেতে পারছে না। সে যেখানে প্রাইভেট পড়তো সেটাও বন্ধ হয়ে গিয়েছে, কারণ তার বাবা মারা যাওয়ার পর থেকে 3-4 মাস টিউশনের ফিটা দেওয়া হয় না, আর সংসারই ঠিকঠাক মতো চলে না তার পড়াশোনা। জুবাইর এবং জুবাইরের বড় বোন হুমায়রা দুজনেই বসে ছাদ থেকে পানি ঠেকাচ্ছে। কোন দিক দিয়ে পানি পড়ছে সেটা বন্ধ করছে। জুবাইরের মা প্রায় সময় অসুস্থ থাকে, যার কারণে সেও যে কাজকাম করে খাওয়াবে সেরকম সক্ষমতাও নেই। জুবাইরের আব্বা একটা ফ্যাক্টরিতে কাজ করত। মোটামুটি বেশ ভালো মানুষ ছিলেন। আশেপাশের সকলেই তাদেরকে বেশ সম্মান করত যখন তার বাবা বেঁচে ছিল। কিন্তু জুবাইরের বাবা মারা যাওয়ার পর থেকেই তার উপরে নেমে আসে যেন এক দুর্বিষহ, এক অন্যরকম পরিবেশ। জুবাইর সারাদিনই কাজের সন্ধানে এদিকে ওদিকে ঘোরে, কিন্তু সে স্কুলে যেতে পারে না। স্কুলে যাবেই বা কিভাবে? তার উপর এখন পুরো সংসারের দায়িত্ব রয়েছে। সে তার বোনকে বলল যে, তুই একটু পানি ঠেকানোর চেষ্টা কর। আজকে তো সকাল হয়েছে, আমি একটু বাইরে গিয়ে দেখি কোনো জায়গা কাজের সন্ধান পাই কিনা। যদি কাজের সন্ধান পাই তাহলে অন্তত পক্ষে আজকের খাওয়াটা জুটে যাবে। জুবাইর ঘর থেকে বেরিয়ে পড়লো ছাতাটা নিয়ে। ছাতাটাও বেশ জোড়াতালি দেওয়া এবং ছিঁড়ে ছুটে গিয়েছে। জুবাইর একজন মাদ্রাসার ছাত্র ছিল। সে মাদ্রাসায় পড়াশোনা করত। তার মোটামুটি কায়দায় 7-8 পারা মুখস্থ হয়েছে। তার আব্বা শখ করে তাকে প্রাইমারি স্কুল থেকে ছাড়িয়ে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিল। তার বাবা বেশ সৎ এবং ভালো মানুষ ছিলেন। জুবাইর অনেকটা পথ হাঁটলো, প্রায় অনেকটা সময় ধরে, কিন্তু আশেপাশে সে কোনো কাজ খুঁজে পেল না। সারাদিন সে এদিক ওদিকে কাজ খুঁজতে লাগলো। তখন বৃষ্টি থেমে গিয়েছে। আকাশে ঝলমলে রোদ উঠেছে। বৃষ্টি হলেই জুবাইরদের বাড়িতে পানি ঢুকে, এই কারণে সে বেশ চিন্তিত থাকে। কিন্তু আজকে বৃষ্টি হবে না, আর বেশ ক্ষুধার্ত সে। ওইখানে একটা বট গাছ আছে বাজারের পাশেই। সে বট গাছটার পাশে গোল করে একটা পাথরের কংক্রিটে মোড়ানো আছে এবং সেখানে শোয়া যায়। জুবাইর শরীর বেশ ক্লান্ত ছিল। সে দুপুরবেলা সেখানে শুয়ে পড়ল। রোদের আলো তার মুখে এসে পড়ছে। জুবাইর চিন্তা করতে থাকলো, তার বাবা যখন বেঁচে ছিল প্রত্যেকদিন সকালবেলা তার বাবা তাকে মাদ্রাসায় দিয়ে আসতো, আবার চলে আসতো জুবাইর সন্ধ্যার দিকে। মাদ্রাসাটা তাদের বাসা থেকে দূরে ছিল না, যার কারণে তার আব্বা তাকে নিয়ে আসতো এবং সে চলেও আসতো। তার বোন কত খুশি ছিল। তার বোন এবার কলেজে উঠেছে। কলেজে ভর্তিও হতে চেয়েছিল, কিন্তু টাকার কারণে ভর্তি হতে পারেনি। আর জুবাইরদের আশেপাশে যারা ছিল তারা সকলকে জুবাইরকে বেশ ভালোবাসতো। তার বাবা বেঁচে থাকতে কোনো সময় খাবার কষ্ট হয়নি, কিন্তু এই প্রথম 2 বেলা 1 বেলা তাদেরকে না খেয়ে থাকতে হয়। জুবাইরের মা তার মামা চাচা অনেকের কাছে সাহায্য চেয়েছে। তারা কিছুদিন হেল্প করেছে, কিন্তু সারা জীবন তার কেউ হেল্প করে না। জুবাইর অনেকদিন থেকেই ভাবছে সে পড়াশোনা বাদ দিয়ে এখন কাজকামি করবে, যার কারণে এই কয়েকদিন ধরেই সে কাজ খুঁজে বেড়াচ্ছে। কারণ পরিবারের এই হালাত সে আর দেখতে পাচ্ছে না। তার জীবনটা যে হঠাৎ করে এরকমভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা সে কখনোই কল্পনা করেনি। এগুলো করতে করতে সে যে কখন ঘুমিয়ে পড়ল সে নিজেও বলতে পারবে না। ঘুম ভাঙলো সন্ধ্যার পরপর সময়। কেউ একজন তাকে ডেকে তুলল, বলল কি যে, এই ছোকরা, তুমি এখানে কেন ঘুমাচ্ছ? এখানে এভাবে ঘুমিয়ে আছো, ওঠো। তুমি কে? তোমার বাড়ি কোথায়? জুবাইর তখন বলল যে, আমার বাড়ি অমক শহরের অমক জায়গায়। মুরব্বী লোকটি তাকে জিজ্ঞেস করলো, ও তো তুমি এখানে কেন বসে আছো? আর বাড়িতে যাও, রাত তো অনেক হয়েছে, এখানে এরকমভাবে কেউ ঘুমায়? জুবাইর বেশ টায়ার্ড ছিল এবং ক্ষুধার্ত ছিল, দেখেই বোঝা যাচ্ছিল। মুরব্বী লোকটা বলল কি যে, দেখে মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত, এই নাও, এই খাবারগুলো খেয়ে নাও। জুবাইর খাবারগুলো হাত বাড়িয়ে নিল। তার জীবনে কোনোদিন সে এরকম কোনো কিছু করেনি যে কারো কাছ থেকে সে খাবার এরকমভাবে নিবে। সে খাবারগুলো নিয়ে খেতে শুরু করলো। অর্ধেকটা খেলো আর বাকি অর্ধেকটা নিয়ে সে বাড়িতে চলে আসলো। জুবাইরের শরীর একদম যেন ব্যথা এবং জ্বরে পড়ে যাচ্ছিল। খাবারগুলো তার বোনকে দিল। তারা সন্ধ্যার পরে রান্না করেছে পাশের বাড়ি থেকে চাল নিয়ে এসে,
আর দোকানেও বাকি পড়েছে। দোকান থেকেও তেমন টাকা পয়সা বা ওইরকমভাবে জিনিসপাতি দিচ্ছে না, কারণ তার টাকা অনেকদিন ধরে দেয় না। জুবাইরের বোন দেখলো ওর গায়ে বেশ জ্বর, প্রায় 2 দিন তার গায়ে জ্বর টিকলো। জুবাইরের বোন তাকে বললো যে দেখি আমি কোনো টিউশন জোগাড় করতে পারি কিনা, আর আমি দেখি জব টব কোনো কিছু যদি পাই তাহলে করব, আর তোকে কোথাও যেতে হবে না, তুই এতটুকু একটা ছেলে, তুই কোথায় যাবি? তখন জুবাইরের বোন এই কথা বলতে জুবাইর বলল, না, আমিও দেখি কোনো কিছু একটা করা যায় কিনা, এরকমভাবে তো আর বসে থাকলে চলবে না, আমি কালকে গিয়ে আবার দেখব। 2 দিন পরে তার জ্বর সারল এবং সে ভাবলো যে আজকে একটু দূরের মার্কেটে যাবে এবং সেখানে গিয়ে কাজ খুঁজবে। পরের দিন ঠিক সকাল সকাল সে বেরিয়ে পড়লো কাজের সন্ধানে। একটা হোটেলে সে অবশ্য একটু কাজের পেল আর কি, যে তাকে কাজ দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই সে একটা গ্লাস ভেঙে ফেললো। এই অপরাধে তাকে সেই হোটেল থেকে বেরিয়ে করে দিল, বলে কিছু তুই এখানে থাকলে আমার আরো ক্ষতি করবি, তুই এখান থেকে বের হ। যেবার সারাদিন এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোনো কিছুই সে আশেপাশে পেল না। অনেকটা পথ হাঁটতে হাঁটতে সে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে। আজকে তার বাড়ি ছেড়ে অনেকটা দূরে সে এসেছে কাজের জন্য, কিন্তু এখানেও সে কোনো কাজ পায়নি। সন্ধ্যা নেমে এসেছে, সে কোথায় এসেছে সেটাই সে বলতে পারছে না, কারণ হাঁটতে হাঁটতে সে যে কত দূর চলে এসেছে সেটা সে জানে না। হঠাৎ করে সে খেয়াল করলো সে এমন একটা রাস্তা ধরে আসছে যে রাস্তাটা একদম শুনশান এবং জঙ্গলের রাস্তা। এরকম রাস্তা জুবাইর এর আগে আর কখনো দেখেনি। খুব ভয় লাগছে তার কাছে, এমনকি সে মনে মনে ভাবছে যে এর ভিতর থেকে যদি কোনো জন্তু জানোয়ার বেরিয়ে আসে তাহলে তো তাকে খেয়ে ফেলবে। সে বেশ চিন্তিত হয়ে সামনের দিকে এগোতে শুরু করলো। কাঁচা রাস্তা ছিল এবং সে এই রাস্তায় নেমে আসলে ভুল করেছে। সে যদি বড় রাস্তা ধরে যেত, সে ভেবেছিল যে এই রাস্তা দিয়ে হয়তো সামনে দ্রুত এগোনো যাবে, কিন্তু চারিদিকে তখন দূর দূরান্ত থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ঘন জঙ্গল, আশেপাশে কোনো বাড়ি ঘর দোর নেই। ও এদিকে কিভাবে আসলো সেটাই ছোট্ট জুবাইর বুঝতে পারছে না। অনেকটা পথ হাঁটার পরে সে খেয়াল করলো জঙ্গলের ভিতরে একটা মাঝারি আকৃতির বাড়ি। বাড়িটা দেখতে মসজিদের মতো এবং ভেতরেরটা একদম ফাঁকা। জুবাইর মনে মনে ভাবলো যে এটা নিশ্চয়ই মসজিদ, এবং ঠিক তেমনটাই হলো। আসলে জিনিসটা মসজিদ ছিল এবং জুবাইর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ এখান থেকে খানিকটা দূরে দেখা যাচ্ছে কিছু বাড়ি ঘরদোর। তার মানে জুবাইর বাড়ি ঘরদোর এবং লোকালয়ের কাছে চলে এসেছে। সে ভীষণ ভয় পেয়েছিল, সে যদি একটু সামনে এগোই তাহলে নির্ঘাত বাড়ি ঘরদোরের কেউ তাকে আশ্রয় দিবে না, কারণ এর আগেও অনেকবার আশ্রয় নেওয়ার জন্য সে অনেকের কাছে গিয়েছে, কিন্তু কেউ তাকে আশ্রয় দেয়নি। তাকে আজকে এই মসজিদের ভিতরে থাকতে হবে। মসজিদের এই পাশে ঘন জঙ্গল ভরা, এদিকে কোনো ঘর বাড়ি নেই। জুবাইর সঙ্গে সঙ্গে সে মসজিদের ভিতরে ঢুকে গেল। ততক্ষণে মুসল্লিরা নামাজ পড়ে বেরিয়ে গিয়েছে। মসজিদের ভিতরে সর্বশেষ যে লোকটি ছিল সেও বেরিয়ে গেল, কিন্তু জুবাইর ছিল বেশ টায়ার্ড, যার কারণে সে মসজিদের ওইখানে শুয়েই ঘুমিয়ে পড়ল। মসজিদ থেকে বাড়ি ঘরদোর বেশ খানিকটা দূরে থাকার কারণে মসজিদটা সকলের থেকে আলাদা। জুবাইর ঘুমিয়ে আছে। ক্ষুধার চোটে হঠাৎ করে অর্ধক রাত্রেবেলা জুবাইরের ঘুম ভেঙে যায়। তখন রাত কত হবে জানি না, তবে জুবাইর ঘুম থেকে উঠে খেয়াল করে চারিদিকে অন্ধকার, কিন্তু একটা আলোতেই তার চোখ আটকে যায়। মসজিদের ভিতরের দেয়াল ঘড়িটা তখনও জ্বলজ্বল করে জ্বলছে। সেই আলো নিচে পড়েছে এবং সেই আলোতে সে খেয়াল করলো কয়েকজন মসজিদের ভেতরে নামাজ পড়ছে, এবং গভীর রাতে মসজিদ তালা দেওয়া, ভেতরে কারা নামাজ পড়ছে এটা দেখেই জুবাইর তখন ভয়ে একটু সামনে এগিয়ে গেল। সে মনে মনে ভাবলো হয়তো রাত্রেবেলা কেউ নামাজ পড়তে এসেছে, আশপাশ দিয়ে যাচ্ছে, আর এতটা সময় পেরিয়ে গিয়েছে সেটা সে খেয়ালই করেনি। জুবাইর তখন সামনে এগিয়ে গিয়ে তাদের নামাজ পড়া দেখতে লাগলো। আচমকা নামাজ পড়ার শেষে তারা যখন পেছন দিকে ফিরল, জুবাইর তাদের চোখ দেখে ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে পেছনে সরে গেল। জুবাইর খেয়াল করলো একজন মহিলা তার দিকে এগিয়ে আসছে। জুবাইর পেছনে সরতে লাগলো। মহিলাটার চোখ ছিল অস্বাভাবিক, তার পরনে ছিল অস্বাভাবিক ধরনের জামা কাপড়। এরকম হিজাব জামা কাপড় সাধারণত কেউ পরে না, জুবাইর কোনো সময় দেখেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে তার লম্বা ছিল অনেক বেশি, এবং তার পেছনে আরো কয়েকজন মহিলা ছিল। সেই মহিলা কয়েকজন জুবাইরের কাছে এগিয়ে আসলো। ছোট্ট জুবাইর ভয় পেয়ে পেছন দিকে সরে যেতে লাগলো, কিন্তু মসজিদ থেকে তো সে চাইলে বের হতে পারবে না, কারণ মসজিদটা তালা দেওয়া। ফজরের আগে পর্যন্ত সেও এখান থেকে বের হতে পারবে না। তখন সে ঢোক গিলতে শুরু করলো। মহিলাটি জুবাইরের কাছে এসে হঠাৎ করেই একটা মানুষের রূপে পরিণত হয়ে গেল। এতক্ষণ তাকে যেভাবে দেখা যাচ্ছিল সেটা আসলে তার আসল রূপ ছিল, এবং আচমকা সে যখন মানুষের রূপ নিল তখন জুবাইর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। জুবাইর খেয়াল করলো তার সামনে মোটামুটি মাঝারি বয়সের একজন মহিলা দাঁড়িয়ে আছে। একটু হাসি মুখ করে জুবাইরকে বলল, এই ছেলে, তুমি এত রাত্রেবেলা মসজিদের ভিতরে কি করছো?
জুবাইর তখন একটু ভয় পেয়ে গিয়ে বলল যে আমি আর কখনো মসজিদের ভিতরে আসবো না, আমি এখান থেকে চলে যাব, আমি ভুল করে ঢুকে পড়েছি, আপনারা দয়া করে আমাকে ক্ষতি করবেন না। মহিলাটি আবার একটু হেসে বলল যে আমরা তোমার ক্ষতি করতে যাবো কিসের জন্য, তুমি একটা বাচ্চা ছেলে, তুমি মসজিদের ভিতরে কেন এসেছো এত রাত্রেবেলা? মহিলাটি জুবাইরের হাত ধরে টেনে তুলল। জুবাইর ভয় পেয়ে আছে, সে ভয় একদম সিটকে আছে। মহিলাটি তার মাথায় হাত বুলিয়ে বলল কি যে আহা তুমি ভয় পেও না তো, তোমার কি হয়েছে সেটা আমাকে বলো। তখন জুবাইর বলল যে আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি এত বেশি ক্ষুধার্ত যে আমার হাত পা কাঁপছে। সত্যি সত্যি মহিলাগুলো দেখলো যে জুবাইরের হাত পাগুলো একদম থরথর করে কাঁপছে। তখন মহিলাগুলো হাওয়ায় হাত ঘোরাতেই আচমকা কয়েকটা প্লেট জুবাইরের সামনে উপস্থিত হয়ে গেল। মহিলাগুলো বলল এই খাবারগুলো তোমার জন্য, তুমি খেয়ে নাও। ছোট্ট জুবাইর এত বেশি ক্ষুধার্ত ছিল যে সে খাবারগুলোর সঙ্গে সঙ্গেই হামলে পড়ে খেতে লাগলো। অনেকক্ষণ খাওয়ার পর সে খেয়াল করলো তার পেট ভরে গিয়েছে। তার যখনই পেট ভরে গেল এবং তৃপ্তির ঢেকুর তুলল, তখনই তার সামনে থেকে প্লেটগুলো গায়েব হয়ে গেল এবং খানিকক্ষণ বাদে তার সামনে কয়েকটা মিষ্টির ফ্রিজে করে থালা আসলো এবং একটা গ্লাসে করে শরবত টাইপের কোনো কিছু একটা আসলো। সঙ্গে সঙ্গে সে জিনিসগুলো খেলো এবং সেই খাওয়া শেষে আবার জিনিসগুলো গায়েব হয়ে গেল। জুবাইর আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে আছে। তখন সে সেই মহিলাগুলোকে জিজ্ঞেস করলো যে আপনারা কারা এবং এত রাত্রেবেলা এই মসজিদে কেন নামাজ পড়ছেন, আর আমাকে কেন খাবার খাওয়ালেন, আপনারা আমাকে কেন সাহায্য করলেন? মহিলাটি তখন বলল তুমি ভালো একটা ছেলে, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি ভালো ঘরের ছেলে, এত রাত্রেবেলা এখানে কেন এসেছো সেই বিষয়ে আমরা জানতে কৌতূহলী। তুমি বলো আমাদেরকে, নির্ভয়ে বলো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না আর তোমাকে কোনো কিছু করব না। আসলে আমি তোমার পরিচয় আগে জেনে নিই, তারপর আমাদের সম্পর্কে বলছি, তোমার সমস্ত কথা আমি বলবো, তুমি বলো। তখন জুবাইর বলতে শুরু করলো আমার নাম হচ্ছে জুবাইর, আমার পরিবারে আমার একটা বড় বোন, আমার মা আর আমার বাবা ছিল, বাকি তিনজন আছে, মানে মা এবং বোন আছে, কিন্তু আব্বা মারা গিয়েছে। প্রায় 6-7 মাস হলো তিনি মারা গিয়েছে। আব্বা মারা যাওয়ার আগে আমাদের পরিবারের সকল কিছুই মোটামুটি আমাদের খুব ভালোভাবে চলতো, আমাদের খুব সুখী একটা পরিবার ছিল। কিন্তু হঠাৎ করেই আব্বা মারা যান এবং এই মারা যাওয়ার কারণে আমাদের সমস্ত পরিবার নিয়ে আমরা একদম পথে বসে যাই। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িওয়ালাটা বেশ ভালো, যার কারণে আমাদেরকে বাড়ি থেকে এখন পর্যন্ত বের করেননি, এখানেই আমাদেরকে থাকতে দিয়েছে আর আমরা এখানেই থাকি। প্রায় কয়েক মাস আমাদের আত্মীয় স্বজন অন্যান্য সকলে দেখেছে, কিন্তু এখন আর আমাদেরকে এরকমভাবে দেখেন না। আমরা পড়ে গিয়েছি মহা বিপদে। আমার আব্বা আমাদের জন্য তেমন কোনো সেভিংস রেখে যাননি যে সেভিংস ব্যবহার করে আমি এবং আমাদের পরিবার চলবে। আমি একজন মাদ্রাসার ছাত্র, প্রায় 7 পারার মতো মুখস্থ করেছি, বাকিগুলো সম্ভব হচ্ছে না শুধুমাত্র টাকা পয়সা না দেওয়ার কারণে। মাদ্রাসা থেকে আমাকে বের করে দিয়েছে, কারণ 5 মাসের বেতন বকেয়া বাকি, এই জন্যই আমি মাদ্রাসায় যেতে পারি না। আমার বড় বোন সেও পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। আমরা গ্রামে যেতে চেয়েছিলাম, কিন্তু গ্রামে যে আমরা কখনো থাকিনি, এই জন্য গ্রামে আমাদের কোনো ঘর বাড়ি নেই। আমাদের যে জায়গাগুলো ছিল, আমার মোট 2 কাকা, সেই 2 কাকাই আমাদের জায়গার উপরে দখল করে তারা ঘর বাড়ি বানিয়ে রেখেছে। আমার আম্মা অনেক রিকোয়েস্ট করেছে যে আমাদেরকে আমাদের জমিটুকু বুঝিয়ে দিন। আমার দাদা দাদি কেউ বেঁচে নেই, যার কারণে আমার কাকারা সেই জমি সম্পূর্ণটুকু ভোগ দখল করে রেখেছে। আমাদের যে ফসলের জমি ছিল সেই ফসলের জমিও তারা চাষ করে, যার কারণে তারা আমাদেরকে ফসলও ঠিকঠাক মতো দেয় না এবং চাচারা আমাদেরকে ঠকিয়েছে। তারা জানে যে আমি এতিম ছেলে, কিন্তু তারপরেও আমাদের সঙ্গে এরকমটা করেছে। আমি মূলত কয়েকদিন ধরে সংসারের হাল ধরার জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, যাতে করে একটা চাকরি ম্যানেজ করা যায় কিনা বা কোনো একটা কাজ ম্যানেজ করা যায় কিনা। সেই জন্যই আজকেও কাজ খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু আজকে আমি আসলে কোথাও কোনো কাজ পাইনি এবং এরকমভাবে হাঁটতে হাঁটতেই মসজিদের কাছে চলে আসি। তখন ওই মসজিদের কল থেকে একটু পানি খেয়ে এখানেই ঘুমিয়ে পড়ি, কারণ আমি জানি যে আমি অনেকটা পথ হেঁটে চলে এসেছি, আজকে চাইলেও আমি বাড়িতে ফিরতে পারবো না। এই কারণেই মূলত হচ্ছে আমি এখানে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু অর্ধেক রাত্রেবেলা আমার প্রচণ্ড ক্ষুধায় ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার কারণে আমি এখানে এরকমভাবে শুয়ে উঠে আপনাদেরকে দেখতে পাই। তখন মহিলাগুলো বলে আচ্ছা বুঝতে পেরেছি জুবাইর, তোমার কথা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তোমার বাবা মারা যাওয়ার পর থেকেই তোমাদেরকে সকলে ঠকাচ্ছে, কিন্তু তোমাদের বাড়িওয়ালাটা ভালো, এটা জেনে আমার বেশ খুশি হয়েছি। এখন শোনো, আমরা হচ্ছে জিন জাতি এবং জিন মহিলা। আমরা এই দিক দিয়ে যাত্রাপথে যাচ্ছিলাম,
হঠাৎ করে এই মসজিদটা ফাঁকা দেখে এবং জনমানব শূন্য দেখে আমরা এখানে নামাজ পড়ার জন্য নামি। আমরা তো রাত্রেবেলা নামাজ পড়ি। এখানে নামার পরে আমরা নামাজ পড়ছিলাম, কিন্তু আচমকা তোমাকে পেছনে দেখে আমরা অবাক হয়েছি যে তুমি মসজিদের ভিতরে কি করছো। এই কারণে তোমার কাছে এগিয়ে এসেছি। সাধারণত কোনো মানুষ যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমরা সেইখান থেকে প্রস্থান নেই, আর যদি সেই মানুষটা আমাদের সামনাসামনি পড়ে যায় তাহলে তাদেরকে না বসতে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি। কিন্তু তুমি একটা বাচ্চা ছেলে, এরকম জীর্ণশীর্ণ চেহারা নিয়ে মসজিদের ভেতরে এরকমভাবে বসে আছো, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সেটা ভেবেই আমি তোমার কাছে এসেছি। শোনো, তুমি আজকে বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তোমার মা এবং বোনের কাছে যাও। ওরা নিশ্চয়ই তোমাকে নিয়ে চিন্তা করছে। আমরা তোমাকে সেখানে নামিয়ে দিয়ে যাব, আর পরবর্তীতে কি করতে হবে সেটা আমি তোমাকে বলবো। আজকে তুমি বাড়িতে যাও, ঠিক আছে? তোমার সঙ্গে আবার আমি দেখা করব। তাই বলে জুবাইর বলতে লাগলো যে আমি কিভাবে বাড়িতে যাব এখন? মসজিদে তো তালা দিয়ে দিয়েছে, আর আমার বাড়িটা তো অনেক দূরে। জিন মহিলাগুলো বললেন যে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমরাই তোমাকে দিয়ে আসবো। তাই বলে জুবাইরকে হাত ধরে সামনের দিকে নিয়ে আসলো, এবং জুবাইর দেখলো তার সামনে একটা আলোকিত বস্তু ব্লিঙ্ক হলো এবং চারিদিকে আলোতে ভরে গেল। খানিকক্ষণ বাদে সে তার নিজের শরীরটাকে নিজের বাড়ির সামনে আবিষ্কার করলো। সে খেয়াল করলো সে মহিলাগুলো তার পাশে দাঁড়িয়ে আছে। তারপর জুবাইর বলল কি যে আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমরা যাই, ঠিক আছে? তাই বলে জুবাইর তাদেরকে সালাম দিয়ে নিজের ঘরের ভিতরে প্রবেশ করলো, এবং সেই মহিলাগুলো জুবাইর চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। জুবাইর বুঝতেও পারছে না যে তার সঙ্গে কি হচ্ছে। সে ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর সে খেয়াল করলো তার বোন ঘুমিয়ে পড়েছে এবং আজকে বাড়িতে কোনো কিছু রান্না হয়নি। জুবাইরের হাতে একটা থলে ছিল। সেই থলের ভিতরে ওই জিন মহিলাগুলো বেশ কিছু খাবারের প্যাকেট দিয়ে দিয়েছে। যে খাবারগুলো জুবাইর খেয়েছে ওইখানে, ঠিক একই খাবারগুলো জুবাইরের জন্য তার মা এবং বোনের জন্য দিয়ে দিয়েছে। জুবাইর যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, তার বোন দেখলো যে সে এখন পর্যন্ত জেগে আছে। তার বোন এসে জুবাইরকে মারতে শুরু করলো। তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি? তোকে খুঁজতে আমরা কত জায়গায় গিয়েছি জানিস? চিন্তা হয় না তোর জন্য বুঝি? বকাঝকা করতে লাগলো। জুবাইর তখন বলল যে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছে আপু, এই নাও। তার মা তখন উঠে বলল কি যে কোত্থেকে নিয়ে আসলি খাবার? জুবাইর বলল সেটা পরে বলবো, আগে তোমরা খাও। তারপর তারা সকলে তৃপ্তি করে খেলো। জুবাইরের বোন কতদিনের জন্য ক্ষুধার্ত মনে হচ্ছিল। সে খাবারগুলো এত তৃপ্তি করে খেলো, বললো এত ভালো খাবার কোত্থেকে নিয়ে আসলি? জুবাইর তখন বলল আহা তুই খা তো, পরে বলবো, আমি খেয়ে এসেছি, তোরা খা, আমি ঘুমাতে গেলাম। তাই বলে জুবাইর তার বিছানায় ঘুমাতে গেল। পরের দিন সকালবেলা উঠে জুবাইর একইভাবে তার কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। সারাদিন এদিকে ওদিকে কাজ খুঁজে কাজ পেল না। সন্ধ্যার দিকে সে সেই বট গাছটা নিচে বসে থাকলো যেখানে সে এর আগের দিন ঘুমিয়ে পড়েছিল। সেখানে বসে আছে। রাত তখন বেশ হয়েছে, এশার আজান দিয়ে দিয়েছে। সে মনে মনে ভাবলো আজকে বাড়িতে চলে যাওয়া উচিত। জুবাইর যখন রাস্তা দিয়ে বাড়ি দিকে হেঁটে আসছিল, ঠিক তখনই একটা ঝোপঝাড়ের আড়াল থেকে জুবাইরকে ডেকে বলল জুবাইর এদিকে আসো। জুবাইর ডান দিকে তাকিয়ে দেখলো সেই মহিলাগুলো দাঁড়িয়ে আছে। তখন সে জুবাইরকে বলল শোনো, তুমি আমাদের সঙ্গে চলো। ওইখানে যাবার পর তারপর তোমার সঙ্গে কি করা যায় সেটা আমরা ভেবে দেখব। আমরা কথা বলেছি, ঠিক আছে? তোমাকে আমরা ভালো কোনো একটা কাজের ব্যবস্থা করে দিব, এবং সেটা করলে আমার মনে হয় তোমার জন্য ভালো হবে। তোমার সঙ্গে যেহেতু আমাদেরকে দেখা হয়ে গিয়েছে, আর আমরা সাধারণত মানুষের দুনিয়ায় আসি না, কিন্তু তোমার কাছে যেহেতু এসেছি সেহেতু তোমাকে আমাদের হেল্প করা দরকার। তুমি চলো আমাদের সঙ্গে। জুবাইর তখন সেই মহিলাটির হাত ধরলেন। মহিলাটি তাকে আবার সে আলোকিত বস্তুর ভিতর দিয়ে অন্য কোনো একটা জগতে নিয়ে আসলেন। সেই জগৎটা জুবাইরের জগৎ থেকে একদম ভিন্ন। তারা যে বাড়ির ভিতরে ঢুকেছে সেই বাড়িটার চারিদিকে শুধুমাত্র আলো আর আলো। প্রত্যেকটা দেয়াল যেন সাদা রং দিয়ে একদম ভর্তি করা। বাইরের পরিবেশ ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। জুবাইর যখন সেখানে গেল, সেখানে যাওয়ার পর সে দেখলো সেখানে বড় সাদা জামা পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার পাশে একজন পুরুষ। সেই পুরুষটাকে দেখতে বেশ লম্বা চড়া, দানবের মতো শরীর। তিনি তখন কোন একটা ভাষায় সেই মহিলাটিকে কিছু একটা বললেন। মহিলাটি তখন আমার দিকে ইঙ্গিত করে, জুবাইরের দিকে ইঙ্গিত করে কিছু একটা বলল। বেশ খানিকক্ষণ পর সেই লোকটা হাত উপরে উঠিয়ে বললেন ঠিক আছে, এরকম কোন একটা সাইন। তখন মহিলাগুলো খুশি হয়ে জুবাইরকে ভেতরের দিকে নিয়ে গেল। জুবাইর খেয়াল করলো চারিদিকে এই মহলে যারা আছে প্রত্যেকটা ছেলে মেয়ে বেশ সুন্দর দেখতে, এবং মহলটাও বেশ সুন্দর। মহলের পাশেই খুব বড় একটা বাগান আছে। সেই বাগানের ভিতরে বেশ ভালো ভালো ফুল ফুটে আছে। হঠাৎ করে জুবাইরের চোখ গেল সেই বাগানে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটি জুবাইরের থেকে একটু বড়, দেখে বেশ সুন্দরী মনে হচ্ছে, বেশ ইয়াং। বারান্দা থেকে যখন জুবাইর সেদিকে দেখছিল, মহিলাটি তখন বলল কি দেখছো? ওইটা হচ্ছে
আমাদের এখানকার রাজকুমারী, মানে আমাদের এই সর্দার যে আছেন যার সঙ্গে তুমি কথা বললে তার মেয়ে ওইটা। জুবাইর তখন বলল, মেয়েটা খুব সুন্দর। তখন সেই মহিলাটি বলল, হ্যাঁ ও খুব সুন্দর, তবে তুমি চলো আমার সঙ্গে। জুবাইরকে সে সঙ্গে করে নিয়ে গেল। বেশ খানিকটা ভেতরে নিয়ে যাওয়ার পর জুবাইর দেখলো সেখানে খুব বড় একটা রুম রয়েছে। সেই রুমের ভিতরে জুবাইরকে থাকতে দেওয়া হলো। বললো, তুমি এখানে থাকো, তোমার ব্যাপারেও কথা বলেছি এবং সহায়তা যা করার উনি করবেন। 2 দিন পরে তুমি এখান থেকে সমস্ত সহায়তা নিয়ে তারপর যাবে, ঠিক আছে? তারপর জুবাইর তার নিজের কক্ষে, মানে যেখানে তাকে থাকতে দেওয়া হয়েছে, সেখানে সে বসে নিল। বেশ খানিক্ষণ পর সেই মেয়েটি যখন তার রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই জুবাইরের দিকে সে তাকিয়ে অবাক হলো। কারণ এরকম মানুষ সে এর আগে কখনো দেখেনি, সে তো জিনের দুনিয়া থেকে কখনো বেরই হয়নি। তখন সেই মেয়েটি জুবাইরের কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল, এই তুমি এরকম কিসের জন্য? তোমাকে দেখে তো কোনো জিন মনে হচ্ছে না, তুমি কে? তখনই জুবাইর বলে উঠল, আমার নাম জুবাইর, আমি একজন মানুষ। আমি আজকেই মানুষের দুনিয়া থেকে এখানে এসেছি। এক মহিলা আমাকে এখানে নিয়ে এসেছে, এক আন্টি। মেয়েটি তখন অবাক হয়ে বলল, মানুষ তুমি? আমি এর আগে মানুষের ব্যাপারে অনেক কিছু শুনেছি, কিন্তু এরকম ভাবে মানুষ যেরকম হয় সেটা আমি কখনো দেখিনি। সত্যি তুমি একজন মানুষ? তোমাকে দেখে আমার সত্যি কেমন যেন লাগছে, দেখি তোমাকে কি আমি একটু ছুঁয়ে দেখতে পারি? মেয়েটি খুব অবাক হয়ে জুবাইরের দিকে দেখছে। জুবাইরও খুব অবাক হয়েছে, কারণ মেয়েটির কান ওপরের দিকে বেশ খানিকটা লম্বা, চোখটা একদম টেরাকাটা, নাকটা বেশ সুন্দর করে গঠন, ঠোঁটটা এত মোলায়েম এবং এত চমৎকার, ঠোঁটের উপর কোনো লিপস্টিক কোনো কিছু নেই, তাও তাকে এত চমৎকার লাগছে, একদম গোলাপি ঠোঁট। পাশাপাশি তার চেহারা, চুল এবং সমস্ত কিছু বেশ অদ্ভুত। তার পরনে রয়েছে সাদা রঙের এক ধরনের মোটামুটি প্রিন্সেস ড্রেস, এরকমটাই মনে হচ্ছে। জুবাইর এইগুলো স্কুলে পড়েছিল। এটা দেখে জুবাইর তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মেয়েটির সঙ্গে সঙ্গে তখন জুবাইরের হাতটা ধরে ফেলল। মেয়েটির হাত ছিল অত্যাধিক নরম। জুবাইরের থেকে হয়তো 2-3 বছর বড় হবে মেয়েটি, সেরকমই মনে হচ্ছিল দেখে। তবে জুবাইর যেহেতু ছেলে, সেহেতু তার থেকে মেয়েটি বড় হলে তো সমস্যা, সেহেতু জুবাইর তার দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েটি তখন বলল যে, মানুষের শরীর এরকম হয়, আগে জানতাম না। তাই বলে সে একটু হেসে ফেলল। খানিকক্ষণ বাদে সে বলল কি যে, আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, আমাকে ভেতরে যেতে হবে, মা আমাকে না দেখলে বকবে, ঠিক আছে? তোমার সঙ্গে আমি কালকে এসে কথা বলবো, হ্যাঁ? তখন রাত হয়ে গিয়েছিল, আর রাতের সময় ছিল যেহেতু, জুবাইর তখন বলল, আচ্ছা ঠিক আছে। তাই বলে মেয়েটি সেখান থেকে বেরিয়ে সামনের দিকে চলে গেল। জুবাইর মেয়েটিকে দেখে হা করে তাকিয়েছিল। জুবাইর তখন ঘুমিয়ে পড়ল। পরের দিন যখন সকাল হলো, সকাল হওয়ার পরে মেয়েটি জুবাইরের কাছে আবার আসলো, এসে বলল যে, আজকে আমি তোমার সঙ্গে অনেকক্ষণ গল্প করব এবং ঘুরবো, ঠিক আছে? আমার একটা বাগান আছে, চলো তোমাকে দেখাতে নিয়ে যাব। তোমাকে দেখে সত্যি আমার কৌতূহল হয়েছে, তুমি আসলে বেশ ভালো একটা ছেলে দেখে মনে হচ্ছে, আর মানুষের সঙ্গে আমি কখনো মিশিনি তো। তোমার নাম জুবাইর, তাই না? আমার নাম খুশবু, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এখানে। তাই বলে জুবাইরের হাত ধরে টানতে টানতে সামনের দিকে নিয়ে গেল। বেশ খানিকক্ষণ পর তারা বাগানে ঘোরাঘুরি করছে। অনেকক্ষণ পর সেই মহিলাটা জুবাইরকে উপর থেকে ডেকে বলল, জুবাইর তুমি এখানে কি করছো? তখন খুশবু বলল, আন্টি আমি ওকে এখানে নিয়ে এসেছি, তুমি চিন্তা করো না, আমি ওর সঙ্গে খেলাধুলা করি, তারপর ওকে আমি দিয়ে আসবো, ঠিক আছে? আসলে যে মহিলাটি এখানে নিয়ে এসেছে ওকে, সেটা হচ্ছে এখানকার, মানে যে রাজা ছিল, মানে রাজা বলতে এখানকার যে কাবিলার সর্দার ছিল সেই সর্দারের বোন, আর ওইটা হচ্ছে খুশবুর ফুফি। তো সেহেতু খুশবু ফুফিকে বলল যে, ফুফি আমি পরে ওকে নিয়ে যাও, আমি ওর সঙ্গে গল্প করবো, ঠিক আছে? তখন খুশবু ওর সঙ্গে গল্প করতে লাগলো এবং সমস্ত কিছু জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। ওই বাগানেই, ফুলের বাগানের ভিতরে একটা ছোট্ট ঘর আছে, যেটা খুশবুর জন্য তৈরি করা হয়েছে। ঘরটা দেখতে ছোট, কিন্তু ভিতরে বেশ জায়গা এবং একটা অন্যরকম ফ্লেভার দেয় ভিতরে ঢুকলে। সে খুশবুর সঙ্গে খেলাধুলা করতে লাগলো এবং প্রায় সারাদিন এরকমভাবে খেলাধুলা এবং গল্প গুজবে কেটে গেল। খাওয়া দাওয়া, খেলাধুলা এবং সমস্ত কিছুই জুবাইরের বেশ ভালো কাটছে এখানে। জুবাইর এর আগে এরকম কোনো পরিবেশ কোনোদিন দেখেননি। ওই দিন সন্ধ্যাবেলা জুবাইরকে সেই দরবারে আবার হাজির করা হলো, যে দরবারে প্রথম দিন সে এসেছিল। খুশবু তো তখন তার নিজের রুমে চলে গিয়েছে। খুশবুর সঙ্গে একদিনে জুবাইরের বেশ ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছে। জুবাইর তখন সেই কক্ষে গিয়ে আবার সেই সর্দার যে ছিল তার সঙ্গে গল্প করতে লাগলো। মানে সেই মহিলাটা, মানে খুশবুর যে খালা ছিল, তিনি তখন বললেন যে ওকে কিছু আর্থিক সহায়তা দিলে ও হয়তো কোনো কিছু করে নিজেকে টিকিয়ে নিতে পারত। এই কথা বলার পর সেই লোকটি বললেন যে, আচ্ছা ঠিক আছে, ওকে যেহেতু বলছো এবং তুমি নিয়ে এসেছো, তাহলে আমি সেটা করব। তবে ও যেন কখনো কাউকে না বলে যে ও জিনের এখানে এসেছে এবং জিনের এখান থেকে সাহায্য নিয়ে গিয়েছে, এটা ওর মুখ থেকে ওয়াদা করাতে হবে।
তখন জুবায়ের সকলকে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনাদের কারোর কোনো কিছু সম্পর্কে আমি কাউকে কোনোদিন বলবো না। তো এটা বলার পর জুবায়ের খালা তাকে নিয়ে আসলো। তারপর জুবায়েরকে নিয়ে তার খালা একটা কক্ষে গেল। কক্ষটা খোলার পর জুবায়ের দেখে সত্যি অবাক হয়ে গেল, কারণ সেখানে ছিল অনেক স্বর্ণালঙ্কার, মতি এবং নানান ধরনের অলৌকিক চমৎকৃত জিনিস। জুবায়ের যখন ভিতরে প্রবেশ করলো তখন সেই মহিলাটি বললেন যে তুমি এখানে দাঁড়াও, আমি কিছু অর্থ তোমাকে এনে দিচ্ছি। এই অর্থগুলো সম্পর্কে কিন্তু তোমাদের বাড়ির আশেপাশের কাউকে বলবে না, ঠিক আছে? আর তোমার চাচা যারা কিনা তোমার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং লুট করেছে তাদের সম্পর্কেও আমি খোঁজ খবর নিচ্ছি, এবং সেটা কিভাবে ফেরত দেওয়া যায় সে বিষয়েও আমি অবশ্যই সকলকে বলছি, ঠিক আছে? তুমি এখন এখানে দাঁড়াও। তারপর জুবায়ের সেখানে দাঁড়ালো। জুবায়েরের পাশে দুজন জিন দাঁড়িয়েছিল। জিন দুজনও বেশ অদ্ভুত দেখতে। জুবায়েরের দিকে বারবার খেয়াল করছিল কেমন ভাবে, এবং হাসাহাসি করছিল তাকে দেখে, কারণ তারা এর আগে কখনো মানুষ দেখেনি। মানুষ দেখে তারা ঠাট্টা করতে শুরু করলো। বেশ খানিক্ষণ পর ভেতর থেকে এক থলে ভর্তি লাল টাইপের একটা জিনিস নিয়ে আসলো সে। এনে বলল কি যে এই জিনিসের এটার ভিতরে বেশ কিছু মোহর আছে। এই মোহরগুলো স্বর্ণ দিয়ে তৈরি। তুমি এই স্বর্ণগুলো বিক্রি করে হয়তো তোমার রোজিরুটির ব্যবস্থা করতে পারবে। তুমি যে কোনো একটা কাজ শুরু করতে পারো, কোনো দোকান বা অন্য কোনো কিছু, যেটা তোমাকে তোমার মঞ্জিলে পৌঁছাবে, ঠিক আছে? আর এটা দিয়ে আশা করি তোমার সমস্ত সমাধান ঠিক হয়ে যাবে। তারপর জুবায়ের বলল, আমি তো জানি না যে এগুলো দিয়ে কী করতে হয় এবং কিভাবে করতে হয়, আমি তো তাও জানি না। কোথায় গেলে এগুলো বিক্রি করতে পারবো? আর যদি বিক্রি করার পরে কেউ যদি আমাকে বলে যে এগুলো কোত্থেকে পেয়েছি, তখন কি বলবো? তখন মহিলাটি চিন্তা করলো, আসলে তো চিন্তার বিষয়। এক কাজ করি, তাহলে চলো আমি তোমার সঙ্গে যাই, আমি গিয়ে সেখানে বিক্রি করে তোমাকে টাকাগুলো তোমার হাতে পৌঁছে দিই, ঠিক আছে? এরপর যা যা করা দরকার সেগুলো করে দিব। তারপর জুবায়ের বলল, আচ্ছা ঠিক আছে। ওরা যখন আসছিল তখনই খুশবু পেছন থেকে তার ফুফিকে ডেকে বলল যে ফুফি, আমিও তোমাদের সঙ্গে যাব। আমি তো কখনো ওখানে যাইনি, তাই না? আমি ওখানে গিয়ে দেখবো যে ওইখানটা কেমন হয়। কোনোভাবেই খুশবু এখান থেকে না এসে যাবে না। জুবায়ের তখন বলল, আচ্ছা ঠিক আছে, খুশবুকে আমাদের সঙ্গে নিয়ে নিই, ও তো চলে আসবে আপনার সঙ্গে, তাই না? তখন ওর ফুফি বলল, আচ্ছা ঠিক আছে। খুশবু, ফুফি এবং জুবায়ের তিনজনে একটা বাহন, খুবই অদ্ভুত জাতীয় একটা ঘোড়া, সেটা একটা বাহন টানছে। সে বাহনের উপর চড়ে বসলো। সেটা একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। আচমকা একটা আলোকিত বস্তু সেই জঙ্গলটাকে চেঞ্জ করে দিয়ে সামনের দিকে বেরিয়ে আসলো। ততক্ষণে তারা একটা রাস্তার পাশে নামলো। ততক্ষণে খুশবু ফুফি, যে সে তো তার আসল রূপে ছিল, সে তখন মানুষের রূপ নিয়ে নিল, এবং খুশবু নিজেও একটা মানুষের রূপ নিয়ে, মানে তার যে আসল রূপ সেই রূপ থেকে চেঞ্জ হয়ে একটা মানুষের রূপ নিয়ে মানুষের মতো পোশাক পরে জুবায়ের সাথে হাঁটতে শুরু করলো। খুশবু এবং জুবায়ের দুজনকে দেখতে এখন একই রকম লাগছিল। মনে হচ্ছিল তারা দুজন ছোট্ট বাচ্চা, কিন্তু জুবায়ের বয়স এখন 13-14 বছর। সে তো একদমই ছোট না। সে খুশবুর সঙ্গে হাঁটতে শুরু করলো, সঙ্গে সেই মহিলাটি যে কিনা তাদের সঙ্গে এসেছে। মহিলাটি কয়েকটা মোহর বের করে এক স্বর্ণকারের দোকানে দিল। বলল কি যে এই জিনিসগুলো আমি বিক্রি করব। তবে খুশবুর ফুফি জানতো যে এটা যদি এরকম আকারে দেওয়া হয় তাহলে নির্ঘাত ওনারা এটা নিয়ে কোনো সংশয় প্রকাশ করবে, বলবে কোথা থেকে পেয়েছি। এই জন্য খুশবুর যে ফুফি আছে সে আগে থেকেই এটাকে অলংকারে পরিণত করে নিয়ে এসেছে, যেরকমটা মানুষের তৈরি করে আর কি। তারপর দোকানে আনার পর তারা বললো যে হ্যাঁ, এটা খাঁটি সোনা এবং এটা দিয়ে আপনারা এত টাকা পাবেন। তারপর যদিও কম টাকা দিচ্ছিল, কারণ তারা কোনো রিসিপ্ট দেখাতে পারেনি, সেহেতু তারা এই স্বর্ণগুলো মোটামুটি কম টাকাই তাদের কাছ থেকে কিনে নিল। কিন্তু অনেক টাকা ছিল সেখানে, প্রায় 6 থেকে 7 লাখ টাকার মতো স্বর্ণ হলো। সেগুলো বিক্রি করার পরে সবগুলো টাকা সে জুবায়ের কাছে বুঝিয়ে দিল। কিন্তু জুবায়ের এতগুলো টাকা নিয়ে কোনো কিছু করতে পারবে না, সেই কারণে সে চিন্তা করলো যে তাকে একটা দোকান বা যে কোনো কিছু একটা করে দেওয়া দরকার। জুবায়ের যে গলিতে থাকতো সেটা মোটামুটি একটা ভালো গলি ছিল, এবং ওই গলিতে কোনো দোকান ছিল না। তখন জুবায়ের সেই জিন আন্টি চিন্তা করলো যে এই বাড়িতেই কোনো একটা জায়গা যদি দোকান ভাড়া পাওয়া যায় তাহলে সেখানেই দোকান তাকে একটা নিয়ে দিব। তখন ওই দিক দিয়ে যাওয়ার পথে, মানে ওই দিকে যখন যাচ্ছিল ওরা জুবায়েরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, তখন তারা খেয়াল করলো যে ওইখানেই একটা দোকান খালি আছে, এবং সেখানেই টুলেট লেখা, যেটা কিনা জুবায়ের দেখে বলল, আন্টি এখানে এই দোকানটা খালি হবে। গলির মাথায় খুব সুন্দর একটা দোকান এবং মূল সংযোগের সাথে মিশেছে এটা, এখানে দোকান হলে নিশ্চয়ই ভালো কোনো কিছু হবে। সঙ্গে সঙ্গে সে দেরি না করে ওই বাড়ির ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর জুবায়েরকে সঙ্গে করে নিয়েই সেই বাড়িওয়ালার সঙ্গে কথা বললো কি যে দোকানটা চালাবো আমি, কিন্তু আমার ছেলেও থাকবে। জুবায়েরকে তার ছেলে বললো আর কি, আর এ হচ্ছে আমার ছেলে এবং মেয়ে। তো এই কথা বলার পর ওই দোকানদার, মানে বাড়ির মালিক তখন বললো, আচ্ছা ঠিক আছে, কিন্তু অ্যাডভান্স দিতে হবে ভারী, এবং অ্যাডভান্স দিতে হবে 3 লাখ টাকা।
তখন জুবাইর যে আন্টি ছিল সে বলে, আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স 3 লাখ টাকা দিব, আর বাকি যে টাকা আমাদের কাছে থাকবে ওটা দিয়ে আমরা মাল উঠাবো। এটা বলার পর সেই আন্টি বলল, আচ্ছা ঠিক আছে, এবং টাকাগুলো বুঝিয়ে দিল। কয়েকদিনের মধ্যে বাকি টাকাগুলো দিয়ে জুবাইরের দোকানে সে মাল উঠিয়ে দিল। বলল কিছু, শোনো, তোমাকে এখন এই দোকান চালাতে হবে, দোকান কিভাবে চালাতে হয় সেটা তুমি আস্তে আস্তে শিখে যাবে, কিন্তু কখনো কাউকে কোনো জিনিস ধারে দিবে না, ঠিক আছে? জুবাইর বলল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পর সেদিনকে জুবাইরের আন্টি এবং সকলে এখান থেকে চলে গেল। জুবাইরের বোন তাকে জিজ্ঞেস করলো যে কিভাবে এটা করলি, তুই এত টাকা কোথা থেকে পেলি? তখন জুবাইরের বোনকে সে সমস্ত কিছু খুলে বলল, তুই মাকে এরকম কোনো কিছু বলবি না, ঠিক আছে? তখন জুবাইরের বোন শুনে বলল, খুবই অবাক হলাম বিষয়গুলো শুনে, এরকমটা কোনোদিন সম্ভব যে কোনো জিন এসে আমাদেরকে উপকার করেছে, আমরা তাদেরকে দেখতে চাই। জুবাইরের বোন এই কথা শোনার পর বলল কিছু, আচ্ছা ঠিক আছে, এখন থেকে দোকানে আমিও বসবো, তুইও বসবি, ঠিক আছে? আর তুই এখন থেকে পড়াশোনা করবি, মাদ্রাসা থেকে ফিরে সন্ধ্যার পরে তুই বসবি, আর আমি সমস্ত কিছু দেখবো, আর মায়ের চিকিৎসা করানো জরুরি। এরকম করে প্রায় মাসখানেক তারা দোকান চালালো। দোকান থেকে বেশ ভালো একটা প্রফিট তাদের কাছে আসলো, এবং সেই প্রফিটটা বেশ ভালো ছিল। এর মাঝখানে জুবাইরের সঙ্গে খুশবুর তেমন দেখা হয়নি, বা খুশবু এখানে আসবেও না, কারণ খুশবুর তো ছোট ছিল তখন, সে তার এখানে আসতে পারবে না। তো এরকম করে সে খুশবুর সঙ্গে হচ্ছে গিয়ে ওইখানে আর দেখা করেনি। তো জুবাইরদের বেশ ভালোই চলছিল দোকানপাট, তার বোন চালাতো, এবং কিছুদিন পরে তার মায়ের চিকিৎসা করানোর পর তার মা সুস্থ হলো। তার মা প্রায় সবসময় সুস্থ থাকতো, অসুস্থ থাকতো, ঘরে পড়ে থাকতো। তো তার মা সুস্থ হলো, সুস্থ হওয়ার পরে তার মাই প্রায় সবসময় দোকানে বসতো। জুবাইর দোকানে সমস্ত কিছু দেখভাল করতে শুরু করলো, আর আগে থেকে বেশ ভালো চলতে শুরু করলো। সে আবার পুনরায় মাদ্রাসায় পড়তে শুরু করলো, এবং মাদ্রাসায় নিয়মিত যেত, তারপর বাড়িতে চলে আসতো, যেহেতু তার বাবা এখন বেঁচে নেই, তাকে এখন বাড়িতে এসে সমস্ত কিছু দেখতে হবে। তার মা এরকমভাবে দোকান সামলাতো, এবং তার বোন তখন একটা কলেজে ভর্তি হলো 1 বছর পরে। ভর্তি হওয়ার পরে সেও পড়াশোনা করতে লাগলো। এরকম করে তাদের সময় বেশ ভালো কাটতে শুরু করলো, এবং প্রায় 4-5 বছর এরকমভাবে কাটার পর তার বোন তো বড় হয়েছিল। তো জুবাইরের বোনের বিয়ে দেওয়ার জন্য তখন সে একটু বিপদে পড়েছিল, কারণ স্বর্ণালঙ্কার বা যা কিছু দেওয়া লাগে সেগুলো তো আর চাইলেই সে দিতে পারবে না। তো সেহেতু সে একটু চিন্তিত ছিল তার বোনকে বিয়ে দেওয়ার জন্য। তো ওই সময়টাতে আচমকা জুবাইর তার সেই আন্টিকে আবার মনে করে যে আন্টি যদি থাকতো তাহলে হয়তো তিনি এই সমস্যার সমাধান করে দিতেন। এর মাঝখানে তার আন্টি তার কাছে আর আসেননি, কারণ হচ্ছে গিয়ে আসার তো কোনো কারণ নেই, তবে আসা উচিত ছিল বলে এটা জুবাইর মনে করেন। তো জুবাইরের বয়স তখন প্রায় 19-20 বছর, আর তার বোনের বয়স প্রায় 22-23 বছর। এত বড় একটা মেয়ে ঘরে রয়েছে, বিয়ে দিতে হবে, এই বিষয় সম্পর্কে জুবাইরের চিন্তা ছিল, যেহেতু সে এখন পরিবারের একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। তো সব মিলিয়ে সে এই বিষয় নিয়ে চিন্তিত ছিল। তো সে চিন্তা করলো যে তার আন্টির সঙ্গে দেখা হলে ভালো হতো। তো ওরকমই আচমকা এক রাত্রেবেলা সে যখন মাদ্রাসা থেকে ফিরছিল, তখন তার জিন আন্টির সঙ্গে রাস্তায় দেখা হয়। হঠাৎ করে সে জিন আন্টিকে দেখে চমকে যায়। তখন সে জিন আন্টিকে বলে যে আপনি এখানে? তখন জিন আন্টি বলে যে তুমি আমাকে ডেকেছিলে, সম্ভবত কোনো বিপদে আছো, সেটা আমি ভেবেই তোমার কাছে এসেছি। আমি মাঝে মধ্যেই তোমাকে দেখি যে তুমি কোনো বিপদে আছো কিনা, তোমার বোনের বিয়ে নিয়ে একটু বিপদে আছো, সে বিষয় সম্পর্কে আমি জানতে পেরেছি। তখন সে বলে কি যে হ্যাঁ, সেটা ঠিক, অবশ্য আপনি বলেছেন। একথা জুবাইর বলার পর তার আন্টি বলে কি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এই বিষয়ে সাহায্য করব, তুমি শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু দিয়ে বিয়ের ব্যবস্থা করো, আর আমি দেখছি যে কোনো কিছু করা যায় কিনা, আর স্বর্ণালঙ্কার যার আগে সেগুলো সব আমাদের এখান থেকে দিব, ঠিক আছে? তুমি এই বিষয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করবে না। এই কথা বলার পর তার জিন আন্টি সেখান থেকে চলে গেল। ততদিনে জুবাইরের হাফেজ কমপ্লিট হয়ে গিয়েছে। জুবাইর এখন বেশ বড় হয়ে গিয়েছে, এবং তার পরিবারের সমস্ত দায়িত্ব সে একাই এখন বহন করে। জুবাইররা আগে যে বাড়িতে থাকতো সে বাড়িটা ছেড়ে তারা এখন নতুন একটা বাড়িতে উঠেছে, একটা ফ্ল্যাট বাড়িতে। মোটামুটি কায়দায় তার দোকান এই কয়েক বছরে বেশ ভালোই বড় হয়েছে। তারা যে বাড়িতে দোকান নিয়েছিল সেই বাড়িরই 3 তলায় ভাড়া থাকে। জুবাইরকে এলাকার সকলে বেশ পছন্দ করে, কারণ সে একটা ভালো ছেলে। এই কারণে তার বোনের জন্য সে ছেলে খুঁজছিল। এরই মাঝখানে জুবাইরের সেই আন্টি আবার আসলো, এসে বলল কি যে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার বোনের জন্য একটা ছেলে ঠিক করেছি। সেই ছেলেটা তোমার বোনকে দেখে পছন্দ করেছে। ছেলেটা আমার সঙ্গে সেদিনকে তোমাদের বাড়িতে এসেছিল, এবং এসে তোমার বোনকে দেখে সে পছন্দ করেছে। জুবাইর তখন বলল কোন ছেলে? তখন সেই আন্টি বলল কি যে আসলে ছেলেটা আর কেউ নয়, ছেলেটা হচ্ছে আমার বোনের ছেলে। আমার বোনের ছেলেটা খুব ভালো, এবং সে একটা জিন। যদি তোমার কোনো কিছু সমস্যা না হয় তাহলে তার সঙ্গে তুমি তোমার বোনের বিয়ে দিতে পারো, আশা করি তোমার বোন খারাপ থাকবে না। জুবাইর তখন বলল একটা জিনের সঙ্গে আসলে বিষয়টা কেমন হয়ে যায় না,
তখন তার আন্টি বলল কি যে না, এটাতে কোনো সমস্যা হবে না, জিন বা মানুষ যাই হোক না কেন, সে তোমার বোনকে পছন্দ করেছে এবং ভালো রাখবে, তুমি দেখো চিন্তা করে, আমি তোমার উপর কোনো জোর জবরদস্তি করবো না। ও আমাকে বললো যে তোমার বোনকে সে পছন্দ করেছে, এই জন্যই মূলত হচ্ছে আমি এই কথাটা তোমার কাছে তুলেছি, এখন তুমি ভেবে দেখো। জুবাইর ওদিনকে রাত্রেবেলা বাড়িতে গিয়ে তার বোনকে বলল যে একটা জিন ছেলে আছে যে কিনা তোকে পছন্দ করে এবং সেটা আন্টির বোনের ছেলে, তুই কি তাকে বিয়ে করতে রাজি আছিস কিনা? তো তখন জুবাইরের বড় বোন বলল যে আসলে কি বলবো ভেবে পাচ্ছি না, তবে আন্টি যেহেতু বলেছে, আন্টির সঙ্গে এর আগেও জুবাইরের বড় বোন দেখা করেছে এবং সে তখন বলল আচ্ছা ঠিক আছে, ওদেরকে আসতে বল, তারপর দেখি যে ওরা কি বলে। জুবাইরের মা বলল আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু এত উপকার আমাদেরকে করেছে, যেহেতু ওদের কথা ফেলে দেওয়া যায় না। ওই দিন রাত্রেবেলা ওরা আসার কথা বললো আর কি। জুবাইরের বোন দেখতে বেশ সুন্দরী। সেদিনকে জুবাইরের আন্টির ওই ছেলে যখন এখানে আসছিল, তখন ওইখান দেখে মূলত হচ্ছে গিয়ে জুবাইরের বোনকে সে পছন্দ করে। রাত্রেবেলা যখন সকলে আসলো, জুবাইর তাদের সঙ্গে বসে গল্প করছিল। যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা দেখতে বেশ সুদর্শন, সেটা জুবাইর তার সামনাসামনি বসে দেখলো। মোটামুটি সকলে কথা বলাবলি করলো। জুবাইরের মা তার মেয়েকে বাইরে নিয়ে আসলো একটা শাড়ি পরিয়ে। জুবাইরের বোন যখন ছেলেটির দিকে তাকালো, তখনই দেখে তার এক দেখাতেই পছন্দ হয়ে গেল, কারণ এত সুন্দর ছেলে জুবাইরের বোন কোনোদিন দেখেনি। সে ভার্সিটি পড়ছে, এবার অনেক ছেলে বলে দেখেছে, কিন্তু ওই ছেলেটার মতো এত সুন্দর এবং সুদর্শন ছেলে এর আগে কখনো দেখেনি। এগুলো দেখিয়ে তার পছন্দ হয়ে গেল এবং বলল যে আমি রাজি আছি বিয়েতে। ভেতরে গিয়ে সকলকে বলল। জুবাইর এসে বলল কি যে খালা, ওনারা রাজি হয়েছেন বুঝছেন, তো সেহেতু আপনি আপনার বোনের ছেলের সঙ্গে বিয়ের কথা আগাতে পারেন। তো ঠিক যেমন কথা তেমন কাজ, বিয়ের সমস্ত কিছু হলো। তো দিন রাত্রেবেলা বেশ কিছু জিন জুবাইরদের বাড়িতে আসলো এবং ঘরোয়াভাবেই তার বোনের সঙ্গে ওই রাত্রেবেলা বিয়ে দেওয়া হলো এবং বাড়িতে মোটামুটি কাদের কেউ জানতো না, এরকম পরিবেশেই বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই পরিবার বা ওই সমস্ত কিছু বেশ ভালো এবং সমস্ত দিক দিয়ে বেশ উন্নত, এবং জিন বলে যে তারা অন্য কোনো সেরকম কোনো কিছু না। জুবাইরের বোনকে ছেলেটা বেশ ভালোবাসতো, সেটা কয়েক দিন যখন এখানে ছিল সেটা দেখিয়ে বোঝা যেত যে তার প্রতি কেয়ারিং ছিল, এমনকি জুবাইরকেও বেশ ভালোবাসতো, পছন্দ করতো। তো সপ্তাহখানি কেটে যাওয়ার পর মূলত হচ্ছে গিয়ে জুবাইরের যে দুলাভাই ছিল, সেই দুলাভাই বলেছিল যে এখানে তো বেশ কিছুদিন থাকলাম আমরা, তো ওকে নিয়ে এখন আমাদের ওইখানে যেতে হবে, আমার বাবা মা ওকে তো ওইখানে নিয়ে যেতে বলছে, আর আপনারা আমাদের সঙ্গে যাবেন। জুবাইরের মা এবং জুবাইরকে বলল। তো বললো কি আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমরা তাহলে ওইখানে যাবো, সমস্যা নেই, আমরা ওইখানে গিয়ে আপনাদের ওইখানে গিয়ে থাকবো কিছুদিন। তো তাই বলার পরে প্রায় পরের দিন সকালে ওইখান থেকে মানে ওদের বাড়ি ঘর দোকানপাট যা ছিল সমস্ত কিছু তালা দিয়ে ওরা চলে গেল সেই অঞ্চলে, মানে যেখানে ওর দুলা ভাইয়ের বাড়ি আর কি, ওর বোনের শ্বশুর বাড়ি। তো ওর বোনের শ্বশুর বাড়িটাও বেশ ভালো ছিল, একটা বড় ঘর ছিল, দোতলা ঘর, এবং ঘরটা ওরকমভাবেই পাথর বা ইট দিয়ে কোনো কিছু একটা তৈরি, এবং ঘরটা সাদা। এখানে সমস্ত ঘরবাড়িগুলো এরকম ছিল এবং খুব অন্যরকম ঘরবাড়ি ছিল, যেখানে দেখলেই যে কারোর মন ভালো হয়ে যাবে এরকম একটা জায়গা। তো এখানে যাওয়ার পর আমি জুবাইর প্রায় 2 দিন এখানে এরকমভাবে থাকলো এবং 2 দিন দেখলো যে তার বোনের শ্বশুর বাড়ি এবং সমস্ত জিন যারা এখানে আছে সকলে বেশ ভালো এবং বেশ সুন্দর দেখতে, তারা বেশ, তাদের ব্যবহারও খুব সুন্দর। তো এগুলো দেখে জুবাইর তখন মনে মনে ভাবলো যে সেদিন রাত্রেবেলা যদি ওই মসজিদের ভিতরে না যেত ও, তাহলে হয়তো ওই জিনগুলোর সঙ্গে দেখা হতো না, আর দেখা না হলে হয়তো এই আজকে এত পরিবর্তন তাদের জীবনে হয়তো আসতো না, এরকম একটা পরিবেশ হয়তো তাদের জীবনে কখনই তারা পেত না। তো ওই মুহূর্তে জুবাইর হচ্ছে গিয়ে আশেপাশে তখন ঘুরলো এবং জুবাইরের যে আন্টি ছিল, যে আন্টির সঙ্গে প্রথম দিন দেখা হয়েছিল, সেই আন্টি বললো কি যে কী ব্যাপার জুবাইর, সবকিছু ঠিকঠাক মতো চলছে? তো তখন বললো কি যে হ্যাঁ ঠিকঠাক মতো চলছে। তো ওই মুহূর্তে তখন জুবাইরের সেই আন্টি বললো চলো আমাদের প্রাসাদ থেকে ঘুরে এসো, অনেকদিন তো যাও না, গিয়ে ঘুরে আসো, চলো বেড়াতে চলো। তো তাই বলে জুবাইরকে ওই দিনকে হচ্ছে কি ওইখান থেকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর জুবাইর যখন সেই প্রাসাদের ওইখানে গেল, দেখলো সমস্ত কিছু ঠিক আগের মতোই আছে। তো তখন জুবাইরের খুশবুর কথা মনে হতে লাগলো যে খুশবু এখন কেমন আছে, কোথায় আছে। তো খুশবুর সেই ফুফিকে মানে জুবাইরের আন্টিকে তখন জিজ্ঞেস করতে লাগলো যে আছে, কোথাও একটা আছে। তো ও তখন আবার সেই কক্ষে ওকে থাকতে দেওয়া হলো, যে কক্ষে হচ্ছে গিয়ে ওই এর আগে এখানে ছিল এসে। তো বলে যে এটা হচ্ছে তোমার সেই কক্ষ, যে কক্ষে হচ্ছে গিয়ে তুমি আগে থাকতে। তো জুবাইর খুশবুকে মনে মনে খুঁজছিল যে খুশবু কোথায় আছে, কি করছে। তো আশেপাশে অনেকটা খোঁজাখুঁজি করলো কিন্তু পেল না। তো ওই রাত্রেবেলা হচ্ছে জুবাইর তখন তার নিজের কক্ষে বসেছিল। তো তখনই জুবাইরের কক্ষের পাশ দিয়ে কেউ একজন হেসে ওদিক দিয়ে যাচ্ছিল, তার সঙ্গে আরো 2টা মেয়ে ছিল। তো সঙ্গে সঙ্গে জুবাইর বাইরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে যখন সে
পেছন দিক দিয়ে দেখলো যে একটা মেয়ে এবং তার পেছনে আরো 2-3টা মেয়ে হেঁটে যাচ্ছে। তখনই জুবায়ের পেছন থেকে ডাক দিল। জুবায়ের পরনে ছিল হচ্ছে গিয়ে মাথায় একটা টুপি আর পরনে একটা পাঞ্জাবিটা খুব চমৎকার ছিল, এখান থেকেই দিয়েছে এবং এখানে জিনেরা যেরকম জামা কাপড় পরে ওরকম জামা কাপড়ই আর কি। তো ও যখন পেছনে গিয়ে যখন দেখলো যে মেয়েটি হেঁটে যাচ্ছে, তখন সে পেছন থেকে সামনের দিকে তাকালো এবং যখনই সে সামনের দিকে তাকালো তখন সে খুশবু বলে একটা ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই সামনে থেকে একটা মেয়ে পেছন দিকে ঘুরে তাকালো। খুশবুকে সে আজকে থেকে প্রায় 5-6 বছর আগে দেখেছে। তখন খুশবু ছোট ছিল, সেও ছোট ছিল, কিন্তু এখন সে একটু বড় হয়েছে। খুশবু যখন পেছন দিকে ফিরে তাকালো, খুশবুর এক বিন্দুও চিনতে দেরি হলো না যে এটা হচ্ছে তার জুবায়ের, যার সঙ্গে কিনা ছোটবেলায় সে খেলতো, কয়েকদিন সে খেলাধুলা করেছে। তো ওইটা দেখেই সঙ্গে সঙ্গে সে এমনভাবে তাকালো, ওই সময় জুবায়ের খুশবুর দিকে তাকিয়ে একদম হতভম্ব হয়ে গেল, কারণ খুশবু আগের থেকেও প্রায় কয়েক গুণ সুন্দরী হয়ে উঠেছে এবং তার শারীরিক গঠন, তার চেহারা, সমস্ত কিছু এত চমৎকার যে জুবায়ের তার দিকে হা করে তাকিয়ে থাকতে লাগলো। এবং খুশবু তার কাছে এগিয়ে এসে বলল কি যে, জুবায়ের তুমি এখানে কখন এসেছো? তখন জুবায়ের খুশবুর দিকে তাকিয়ে বলল কি যে, মাশাআল্লাহ, এত সুন্দর, তুমি তো আগের থেকে অনেক সুন্দরী হয়ে উঠেছো। পরীরা এত সুন্দর হয়, আগে জানতাম না। অনেক বছর পর আব্দুল্লাহ জিনের জগতে এসে হঠাৎ করেই খুশবুর মুখোমুখি। খুশবুকে সে অনেক আগে দেখেছে, সেই ছোটবেলায়। এখন সে নিজেও বড় হয়েছে, খুশবু নিজেও বড় হয়েছে। খুশবু তার মুখোমুখি দাঁড়িয়ে আছে। তার দেখে একটুও বুঝতে বাকি রইল না যে এটাই খুশবু। খুশবু দূর থেকে দেখে তার দিকে তাকিয়ে আছে। খুশবুর চেহারা, তার শারীরিক পরিবর্তন দেখে আব্দুল্লাহ তখনও হা করে তাকিয়েছিল। এত সুন্দর কোনো মেয়ে মানুষ হতে পারে? আব্দুল্লাহর বিশ্বাস হচ্ছিল না। তার সেই বড় বড় চুল, টানা টানা চোখ, সেই সুন্দর গঠনতন্ত্র। আব্দুল্লাহ হা করে তাকিয়ে আছে। ওই মুহূর্তে হঠাৎ খুশবু বলে উঠল, আব্দুল্লাহ তুমি এত বছর পর এইখানে? ওই মুহূর্তে আব্দুল্লাহ বলে উঠল, আমিও তো তোমাকে দেখে অবাক। সত্যি, সেই ছোটবেলায় তোমার সঙ্গে দেখা হয়েছিল, তোমার সঙ্গে খেলাধুলা করেছি কত, অথচ তুমি আজকে এত বড়। আজকে আন্টি আমাকে এখানে আসতে বলেছে, 2জন জিন আমাকে এখানে নিয়ে আসলো। অনেক বছর তো তোমার সঙ্গে দেখা হয় না, তুমি নিজেও তোমার সঙ্গে দেখা করতে যাওনি কখনো। খুশবু আমার দিকে তাকিয়ে রয়েছে। তখন বলল, আমি কিভাবে যাব? আমি তো ছোট ছিলাম, আর এখন আমি তোমার কথা সবসময় মনে করতাম, জানো আব্দুল্লাহ। তুমি যে সেই কোথায় হারিয়ে গেলে, তারপর তো আর এখানে আসনি। তোমার বোন কেমন আছে? আমার যে এক ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে সেখানেই তো আছে নাকি? আমি তখন তাকে বললাম যে হ্যাঁ, আমি সেখানেই আছি এবং আমার বোনকে ওই যে তোমার কোন ভাই আছে তার সঙ্গে বিয়ে দিয়েছি, সেখানে মাঝে মধ্যে যাই। এখন আমি বেশ ভালোই আছি। ছোটবেলায় তোমার মা আমাকে যে সাহায্য করেছিল তার প্রতিদান কখনো ভোলা সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে আমরা যখন একে অন্যের দিকে তাকিয়েছিলাম, আমার সেই পরী আন্টি আমার সামনে এসে হাজির হলো এবং আমাদের সেই নীরবতা ভেঙে গেল। খুশবুর সঙ্গে দেখা হয়ে আমি নিজেই বেশ আনন্দিত ছিলাম। হঠাৎ করেই আমার সেই জিন আন্টিকে দেখতে পেয়ে আমি সতর্ক হয়ে গেলাম। খুশবু আমার সামনে দাঁড়িয়েছিল, খুব সুন্দর একটা গোলাপি জামা পরা, মাথায় খুব সুন্দর করে চুল বাঁধা রয়েছে, মাথার উপর একটা খুব সুন্দর ছোট মুকুট পরা। আন্টি আমাকে দেখে বলল, কি ব্যাপার, তোরা কি একে অন্যকে এখন চিনতে পেরেছিস? আমি তখন বললাম, হ্যাঁ আন্টি, চিনতে পারবো না কেন? খুশবুকে সেই ছোটবেলায় দেখেছি, ওর সঙ্গে কত খেলাধুলাও করেছি। খুশবু যে এত বড় হয়েছে আমি জানতামই না। খুশবু তখন বলে উঠল, তুমিও তো অনেক বড় হয়েছো আব্দুল্লাহ, তোমাকে সেই ছোটবেলায় দেখেছি, আর তুমি আমার সঙ্গে সবসময় শুধু দুষ্টামি করতে। সেই কোন দিনগুলোর কথা এখনো মনে পড়ে। আব্দুল্লাহ তখন বলল, আমার খুব মনে পড়ে, তোমাকে খুব মনে পড়তো আমার। আন্টি বলল, আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ, তুমি এসেছো, একটু বিশ্রাম করো, এখানে কিন্তু কিছুদিন থাকতে হবে। ওর বড় বোনের বিয়ে, কিন্তু সেই বিয়ে উপলক্ষে তোমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আমি বললাম, জি আচ্ছা আন্টি, আপনি আমার জীবনে যে উপকার করেছেন সেই উপকার তো আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার বোনও আসবে বলেছে। তখন আন্টি বলল, হ্যাঁ ওদেরকে আমি বলেছি, তুমি চাইলে তোমার বোনের বাড়ি থেকে বেরিয়ে আসতে পারো, অনেকদিন বোধহয় যাও না, তাই না? আমি বললাম, হ্যাঁ আন্টি, অনেকদিন ওদের বাড়িতে বেড়াতে যাওয়া হয় না। তাছাড়া এখন আমি আমার বাড়িতে একটা বড় সেলাইয়ের কারখানা দিয়েছি, মানে ওইখানে আমি ফেব্রিক্সের কাজ করি, মোটামুটি বেশ ভালোই আছি সমস্ত কিছু নিয়ে। আন্টি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, বিশ্রাম করো, খুশবু তোমাকে উপরের তলায় নিয়ে যাবে। খুশবু, ওকে ওর ঘর দেখিয়ে দে, কোথায় থাকবে সেটা দেখিয়ে দে। খুশবু তখন আমাকে বলল, আসো আব্দুল্লাহ, তোমাকে আমি উপরের কক্ষে নিয়ে যাই। খুশবুদের এই বাড়িতে ছোটবেলায় এসেছি, তখন এই সামনের পাশের বিল্ডিংটা ছিল না। ওই বিল্ডিংটা কেন তৈরি করা হয়েছে আমি জানি না। খুশবু আমাকে প্রথম বিল্ডিং পার করে দ্বিতীয় ওই বড় বিল্ডিংয়ে নিয়ে গেল। বড় বিল্ডিংয়ে যাওয়ার পর হঠাৎ করেই
আমার মনে হলো যে এই বিল্ডিংটা তখন নির্মাণাধীন অবস্থায় ছিল। খুশবু আমাকে বলেছিল তারা ওই বিল্ডিংয়ে শিফট করবে। আমি তখন তাকে বললাম, এই বিল্ডিংয়ে তোমরা এখন থাকো তাই না? ও বলল, হ্যাঁ, এই ভবনটা আমাদের জন্য নির্মাণ করা হয়েছে। আমার বড় বোন আর আমি এখানে থাকি। তুমি চলো, আমার রুমটা তোমাকে আমি দেখাবো, খুব সুন্দর। আমি যখন এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর মাঝখান দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর একটা ফুলের বাগান করা হয়েছে সেখানে। এত সুন্দর ফুল আমি আমার জীবনে কোনোদিন কোথাও দেখিনি। খুশবু আমাকে বলল, এগুলো আমার আব্বাজান অনেক দূর থেকে নিয়ে এসেছে আমার জন্য। আমি খুশবুকে দেখে যেন আমার বুকের ধড়ফড়ানি কোনোভাবে কমাতে পারছিলাম না। খুশবুর কি আমাকে দেখে এরকমটা হচ্ছে? কারণ ছোটবেলায় ওকে আমি মনে মনে অনেকটা পছন্দ করতাম। বড় হওয়ার পর ওকে অনেক মিস করেছি। তবে জিনের দুনিয়া আসার তো আমার কোনো ওরকম পারমিশন বা ওরকম কোনো কিছু নেই। আমি শুধু আমার বোনের বাড়িতে যেতে পারি। সেখানে আমার দুলাভাইয়ের যে জিনরা আছে সেসব জিনরা আমাকে সেখানে নিয়ে যায়। তবে এইখানে এসে যে আমি খুশবুর সঙ্গে দেখা পেয়ে যাব, আমি কখনো ভাবতে পারিনি। আন্টি হঠাৎ করে একদিন এসে আমাকে বলে যে তোমাকে যেতে হবে। তারপর আর কি, 2 দিন আগে জিনারা আমাকে বলেছিল আজকে নিয়ে আসবে। আজকে এসে হঠাৎ করে খুশবুর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি চেয়েছিলাম খুশবু কোথায় আছে সেটা খুঁজেও বেড়াচ্ছিলাম, কিন্তু আচমকা ওকে যে দেখতে পাবো ভাবতে পারিনি। আমি মনে মনে ভাবতে ভাবতে সামনের দিকে আসছিলাম। খুশবু তখন আমাকে বলল, কি ভাবছো আব্দুল্লাহ? আমি বললাম, না না, কিছু না। তুমি অনেক সুন্দর হয়ে গিয়েছো, ছোটবেলায় দেখতে কিন্তু আরো সুন্দর ছিলে। ও তখন বললো, মজা করছো তাই না? তুমিও দেখতে খুব সুদর্শন হয়েছ, তোমার মুখে কি সুন্দর দাড়ি গজিয়েছে, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। তুমি ছোটবেলা থেকে খুব সুদর্শন। তখন আমাকে ভালো লাগতো তোমার, এখন আমাকে ভালো লাগে। আমি তখন বললাম, সত্যি কি তাই? এই কথা বলতে বলতে সেখানে আমাদের নীরবতা ভাঙিয়ে হঠাৎ করে খুশবুর বড় বোন চলে আসলো। সে এসে বলল, আরে এ কে? দেখে তো আব্দুল্লাহর মতো মনে হচ্ছে, দেখে চেনাই যাচ্ছে না। আমি বললাম, হ্যাঁ আপু, আমি। এদের 2 বোনের সঙ্গে ছোটবেলায় অনেক খেলেছি। তবে ওর বড় বোন বড় ছিল, আমাদের সে সবসময় শাসনের উপর রাখতো। আমরা খেলাধুলা করলে ছোটবেলায় খুশবু এবং আমি একসঙ্গে ঘুমিয়েছিও। সেই কথার কথা মনে করলে এখন কেমন হাসি পায় তাই না? খুশবু তখন বলল, আহা, তুমি এত কথা বলছো কিসের জন্য আপু? তুমি চলো, ওকে থাকার জায়গার ব্যবস্থা করে দিতে বলেছে আম্মাজান। আমি বললাম যে, আরে কি বলছো তুমি? তারপর আমরা দুজনে উপরতলা সিঁড়ি বেয়ে সোজা দোতলায় চলে গেলাম। দোতলায় মাত্র 4টা কক্ষ। 4টা কক্ষের ভিতরে একটা খুশবু, আরেকটা তার বোন, একটা মাঝখানে ফাঁকা, আর একদম কোণার দিকে আরেকটা কক্ষ আছে। এখানে এরা কয় ভাই বোন থাকে, আর ওপরের তলায় ওদের ভাইয়েরা যারা আছে তারা থাকে। সব মিলিয়ে এখানেই ওদের কক্ষ। আমি তখন ওই পাশের একদম কোণার দিকের যে সুন্দর দেখতে কক্ষটা, সেটার মধ্যে আমাকে খুশবু নিয়ে গেল। বললো, আম্মাজান তোমাকে এখানে থাকার জন্য বলেছে, তোমার জন্য কাপড়ও তৈরি করেছে। আম্মাজান বলেছিল তুমি আসবা। আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি সেই কখন থেকে, তোমার আসার এই সময় হলো। আমি বললাম, সত্যিই তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে? ও বললো, হ্যাঁ, ছোটবেলায় তোমার সঙ্গে কত খেলেছি, আমার না তোমার সঙ্গে কথা বলতেও খুব ভালো লাগে। এই মহলে কথা বলার মতো কেউ নেই, তুমি যখন আসো আমার খুব আনন্দ লাগে, এখনো সেরকমটাই লাগছে। খুশবু এবং আমি ওই ঘরের ভিতরে কিছুক্ষণ বসলাম এবং ও আমাকে সমস্ত জিনিস একে একে দেখাতে লাগলো। কোথায় ওয়াশরুম, কোথায় কি করতে হবে, কোথায় কি আছে। কোনো কিছুর প্রয়োজন হলে আমি যেন খুশবুকে ডেকে নিই সেটাই বললো, কারণ ও মাঝখানের রুম ফাঁক বাদ দিয়ে পরের রুমটা থাকে এবং ওইটা ওর রুম। তাই বলে খুশবু সেখান থেকে চলে গেল। জিনের জগতে পাড়া দিয়েই খুশবুর দেখা পেয়ে যাবো আমি কখনো ভাবতে পারিনি। আমি সত্যি খুব আনন্দিত ছিলাম। বিয়ে 7 দিন পরে, এই 7 দিন আমাকে এখানে থেকে সমস্ত দায়িত্ব পালন করতে হবে। আমি ওদিনকে একটু বিশ্রাম করার উদ্দেশ্যে বিছানার পর শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম, কারণ রুমটা ছিল অনেক নরম, সে সঙ্গে ওই বিছানাটা একদম গদির মতো। সত্যিই ঘুম চলে আসলো। দেখতে দেখতে সারা দিন কিভাবে কেটে গেল আমি জানি না। সন্ধ্যার খানিকটা আগ মুহূর্তে খুশবু আমাকে ডাকতে এসেছে, বলল, তুমি এখনো ঘুমাচ্ছ, ওঠো। তাই বলে ও খপ করে আমার হাতটা ধরে ফেললো। ছোটবেলায় ওর হাত ধরেছি, কিন্তু বড় হওয়ার পর ওর নরম সেই হাত ধরে আমি যেন আমার নিজের হার্টবিটকেই থামিয়ে রাখতে পারছিলাম না। ও তখন আমার দিকে তাকিয়ে আবার লজ্জা পেয়ে হাতটা ছেড়ে দিল। খুশবুকে দেখতে একদম খুব মায়াবী লাগছিল, সেই টানা টানা চোখ, নীল বর্ণের সেই মণি, ওর চোখের দিকে তাকালে যেন আমার জগৎ একদম শূন্য হয়ে যায়। আমি তখন ওকে বললাম যে, কি হয়েছে, এখন কয়টা বাজে? ও বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে, আসো, আম্মাজান তোমাকে খেতে ডাকছেন। আর তাছাড়া তোমাকে কতবার ডেকেছে, তুমি নাকি ঘুমিয়েছিলে, এই জন্য দাসীরা তোমাকে ডাকতে আসেনি। আমি উঠলাম, উঠে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। খুশবু বলল, তুমি এখানে বসো, আমি তোমাকে একদম সাথে করে নিয়ে যাবো, যাও ফ্রেশ হয়ে আসো। তারপর আমি সোজা চলে গেলাম ওয়াশরুমের দিকে। এদের এখানকার ওয়াশরুমটা বেশ ভিন্ন, একদম প্রাকৃতিক প্রকৃতি পরিবেশের মধ্যে দিয়ে। আমি সেখানে যেতেই মনে হলো কোনো বাগানের মধ্যে ঢুকে পড়েছি। এত বড় বিশাল জায়গা, এখানে জিনেদের দৈবিক ক্ষমতা দিয়ে এই সমস্ত জিনিসপাতি তৈরি করা হয়েছে।
আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি খুশবু সেখানে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা নতুন পাঞ্জাবি, সেই সঙ্গে একটা টুপিও আছে। বলল, এটা আম্মা হুজুর তোমার জন্য পাঠিয়েছেন, বলেছিল তোমাকে দিতে, যাও যাও পরে আসো। আমি বললাম এখন? ও বললো, হ্যাঁ, তুমি কি জামা পরে থাকবে নাকি, যাও পরে আসো, অনেক আত্মীয় স্বজন এসেছে, তোমাকে দেখলে ওরা চিনে ফেলবে, তুমি মানুষ, তাছাড়া নানান প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি তখন ওর হাত থেকে সেই পাঞ্জাবিটা নিলাম। পাঞ্জাবির সময় যা যা ছিল সমস্ত কিছু পেছন সাইড থেকে পরে আসলাম। ওইখান থেকে পরে যখন খুশবুর সামনে দাঁড়ালাম, আমাকে বললো, মাশাআল্লাহ আব্দুল্লাহ, তোমাকে দেখতে তো একদম পুরো রাজপুত্রের মতো লাগছে, সত্যি অনেক সুন্দর দেখতে তুমি। আমি বললাম, তুমি আমার সঙ্গে মজা করছো খুশবু? ও বললো, না মজা করবো কিসের জন্য, সত্যি। ও আমার দিকে তাকিয়ে আছে। তারপর বেশ খানিক্ষণ পর ও আমাকে নিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে আসলো। কিছু কিছু জিন যারা কিনা এই মহলের থাকে এবং কিছু কিছু আত্মীয় যারা এসেছে অনেক দূর দূরান্ত থেকে, খুশবুর চাচাতো মামাতো খালাতো ফুফাতো যত ভাই বোন আছে বা ছেলে জিন আছে যারা, সকলে আমার দিকে তাকিয়ে রয়েছে। খুশবু তখন বলল, আরে চিনতে পারছো না তোমরা ওকে? ও হচ্ছে আব্দুল্লাহ, আমাদের এখানে এসে একবার কয়েক মাস ছিল, মনে নেই তোমাদের? তখন সকলে দেখে আমাকে চিনতে পারলো, বললো, আব্দুল্লাহ এত বড় হয়ে গিয়েছে? ও ছোটবেলায় আমাদের সঙ্গে খেলতো আর আমাদের হাতে মার খেত। তখন খুশবু বললো, এখন মারতে আয়, দেখিস তোদেরকে কি করে। তারপর আমি বললাম, ধুর, এখন কি সেই বয়স আছে নাকি, এই যে এত বড় হয়েছি, একদম যুবক হয়ে গিয়েছি। খুশবু আমার হাতটা ধরে তখন আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। নিচে গিয়ে আমরা যখন সেই ডাইনিং হলে চলে গেলাম, যেখানে কিনা সকালে বসে খাবার খাই, বিশাল এক ডাইনিং হল, সারি সারি 4টা-5টা টেবিল সাজানো। সেই টেবিলের মধ্যে এই বাড়ির যত মানুষজন, দুঃখিত যত জিন আছে, সকলেই একসঙ্গে বসে খাবার খায়। সকলে বসে আছে, আমি, খুশবু, সেই আন্টি এবং আন্টির হাজব্যান্ড মানে খুশবুর বাবা, আর ওদের যে ভাই বোন আসে, সকলেই এই টেবিলে বসেছে। সকলে বসে খাবার দাবার খাচ্ছে। এখানকার সর্দার হচ্ছে খুশবুর মা, এবং এই অঞ্চলটা হচ্ছে নারী শাসিত একটা জিন অঞ্চল। এখানে সমস্ত জিনেরা নারীদের কথা শুনে থাকে এবং সমস্ত নারীরা একে একে খেতে বসেছে এবং সমস্ত জিনেরা নারীদের কথা শুনতে বাধ্য। আন্টি আমাকে বলল, তারপর আব্দুল্লাহ, তুমি কেমন আছো, তোমার ব্যবসা কেমন চলছে, তোমার আম্মা ভালো আছে? আমি বললাম, জি আন্টি ভালো আছে। উনি সবসময় আপনার কথা বলেন, আপনি তো আমাদের বাড়িতে আর যান না, সেই আমার বোনের বিয়েতে গিয়েছিলেন, তারপর তো আপনাদের দেখা নেই। সে বলল, যাবো যাবো, একদিন যাব, তাড়াতাড়ি বিয়েটা করো, তোমার বিয়ে খেতে যাব আমি। আমি বললাম, আমাকে কে বিয়ে করবে? তারপর আন্টি বলল, কত মানুষ আছে বিয়ে করার জন্য, যদি তুমি মানুষ না পাও তাহলে যে কোনো একটা পরীর সঙ্গে তোমার বিয়ে করিয়ে দিব। কোনো পছন্দ হয় নাকি কোনো পরীকে? ওই মুহূর্তে আমি খুশবু দিকে তাকালাম। খুশবু কিছু কি বুঝতে পেরেছে? আমি বললাম, আন্টি পেলে জানাবো। তারপর সে আমাকে একটু হাসি ঠাট্টা করছিল, মজা করছিল, আমি একটু হাসাহাসি করছিলাম। হাসাহাসি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমি খুব বেশি খেয়ে ফেলেছিলাম, কারণ খাবার টেবিলে থরে থরে খাবার সাজানো ছিল। বড় বড় পোলাও, কোরমা, তারপরে বড় বড় মুরগি, তারপর গরুর ঠ্যাং, একদম আস্ত রান্না করা হয়েছে। এরকম জিনিসের আগে আমি কখনো দেখিনি। এরা খুব তৃপ্তি সহকারে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার কাছে দেখে কেমন যেন লাগছিল। এরা আসলে জাতিগতভাবে অতটা সভ্য না, তবে খাচ্ছিল আর কি। আমি একটু মাংস নিয়ে সেগুলো খেতে শুরু করলাম। খুশবু আমাকে বলছে, কি খাচ্ছ দেখি? তাই বলে সে আমার প্লেটে উঠিয়ে দিল। আমি ওর প্রতি এমনটা রাগ দেখালাম। ও বললো, একদমই রাগ করবে না তুমি, আমরা রাতের বেলা এক জায়গায় ঘুরতে যাবো, ঠিক আছে? আমি বললাম, রাতে? খুশবু বললো, পাগল, আমাদের এখানে তো রাতেই সমস্ত কিছু হয়, আমরা তো দিনের বেলা ঘুমাই। এখন অনুষ্ঠান বলে আশেপাশে জিন দেখতে পাচ্ছ, তা না হলে এই পুরো শহর ঘুমাতো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তো দিনের বেলা ঘুমিয়ে আমি ভালোই করেছি, রাতটা তো তোমাকে একটু ঘুরতে পারবো তোমার সঙ্গে। ও বললো, হ্যাঁ যাও, তুমি এখন বিশ্রাম করো, আমি তোমাকে কিছুক্ষণ পর ডাক দেবো, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বিয়ে বাড়ি, আশেপাশে আত্মীয় স্বজন দিয়ে ভরা। আমি আমার কক্ষে চলে গেলাম। কক্ষে গিয়ে বসে আছি। খানিকক্ষণ বাদে নীরবতা ভেঙে হঠাৎ করে খুশবু এসে উপস্থিত হলো। বললো, আমাদের এখানে একটা খেলা আছে, চলো আমরা সকলে মিলে খেলি। আমি বললাম, কি খেলা? এখন কি খেলার বয়স আছে নাকি? ও বললো, চলো তো, এটা খেলতে পারবা তুমি, লুডোর মতো একটা খেলা, তবে জিনিসটা লুডো না। আমি নিয়মটা শিখে নিলাম, শিখে আমি খেলতে শুরু করলাম। আমি তো ওদের থেকে বুদ্ধিমান আছি, সেহেতু আমরা প্রায় 6-7 জন মিলে খেলতে হয়, এটা 6-7 জন মিলে খেলতে শুরু করলাম। লুডোর গুটির মতো চাল দিতে হয়। চাল দেওয়ার পরে এক একটা জায়গায় গিয়ে পড়ে এবং সেই জায়গার কিছু স্কোর আছে বা কোড আছে, সেগুলো পয়েন্টস জমা হলে এক একটা দলে জিতে যায়। আমি এবং খুশবু একই দলে ছিলাম, আর পাশাপাশি অন্যান্য সকলের মধ্যে 4টা টিম ছিল, 8 জন খেলছিলাম। আমি বুদ্ধি করে এই সকলকে হারিয়ে দিয়েছিলাম এবং একটা পর্যায়ে খেলার শেষ প্রান্তে আমরাই বিজয়ী হলাম। খুশবু এত খুশি ছিল যে ও এত উচ্ছ্বাস এবং আনন্দে আচমকা কখন যে আমাকে ঠাস করে জড়িয়ে ধরেছে, আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। আমার গলা তখন একদম শুকিয়ে এসেছিল। ও আমাকে জড়িয়ে ধরে একদম যেন আনন্দ উল্লাসে যেরকমটা করে, হঠাৎ করে ও যখন টের পেলে যে আমাকে জড়িয়ে ধরেছে, আমি নিজেও লজ্জা পেলাম, ও নিজেও লজ্জা পেল। লজ্জা পেয়ে ও চুপ হয়ে গেল। তখন
অন্যান্য সকলে তখন ইয়ে করছে, বসে আছে, ওরা হেরে গিয়েছে। তখন সকলে আমাকে বলল যে আব্দুল্লাহ অনেক বুদ্ধিমান, এই বুদ্ধির জন্য খুশবু তুই জিতেছিস, তা না হলে এতদিন তুই জিততে পারিস নি, আর আজকে হঠাৎ করে জিতে গেলি। আমি বললাম তোমরা প্রতিনিয়ত খেলো? খুশবু তখন বললো হ্যাঁ, আমরা ভাই বোন কাজিনরা এক জায়গা হলে আমরা তখন খেলি এই গেমটা। আজকে অনেকদিন পরে খেললাম এবং আমি আজ পর্যন্ত জিততে পারিনি কারোর সঙ্গে খেলে, তোমার জন্য জিততে পেরেছি আব্দুল্লাহ, চলো আমরা আজকে বাইরে যাই। ও যেন আমার এই লজ্জা জিনিসটা কাটাতে চাচ্ছিল। ও তখন ওইখান থেকে বেরিয়ে আসলো। বাড়ি ভর্তি জিন, কয়েকদিন পরেই বিয়ে। জিনেদের বিয়ের একটা আলাদা আমেজ আছে, সকল জিনেরা আগে থেকে উপস্থিত হয় এবং 7 দিন ধরে বাড়িতেই অবস্থান করে। যেদিন বিয়ে হবে সেদিন বরযাত্রী আসবে, এসে এখানে বিয়ে হবে এবং নিয়ে যাবে। এরকম বিয়ে এর আগে আমি কখনো দেখি নাই। রাতের বেলা খুশবু তখন একটা ঘোড়া ডাকালো, ওইটা খুশবুরই ঘোড়া। ও ওই ঘোড়ায় চড়ে আশপাশে সব জায়গায় ঘুরে বেড়ায়। ডানাওয়ালা ঘোড়া এই জীবনের প্রথম আমি দেখলাম। আমি দেখে বললাম খুশবু এটা? ও বললো ওঠো, উঠে আসো, তুমি তো একা চালাতে পারবে না, আর তাছাড়া এই ঘোড়ার উপর তুমি একা চড়লেও তোমাকে ফেলে দিবে, এটা আমাদের ট্রেন করা ঘোড়া। তাই বলে ও আমাকে ঘোড়ার উপর চড়তে বসলো। আমি তো উঠতে পারি না। ও আমার হাত ধরে সোজা এক হ্যাঁচকা টান মারলো। টান মারার সঙ্গে সঙ্গে আমি একদম ঘোড়ার পিঠের উপর গিয়ে বসলাম। ও আমাকে বললো আমার কাঁধ ধরে বসো, উড়ন্ত অবস্থায় তুমি পড়ে যেতে পারো। আমি সেই প্রথমবারের মতো খুশবুর কাঁধ স্পর্শ করলাম। সে কি নরম কাঁধ! আমি সত্যি যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। ঘোড়াটা ডানা মেলতে শুরু করলো, একটু একটু করে সে মাটি থেকে উড্ডয়ন করলো এবং সেই মহলগুলো ছোট হয়ে যাচ্ছিল। মহলের উপর দিয়ে আসমানে যখন ভেসে উঠলাম, আসমানে কোটি কোটি তারা, অজস্র তারা, আকাশে কোনো চাঁদ নেই, শুধুমাত্র তারার মেলা। এত সুন্দর আকাশ এর আগে আমি জীবনে কোনোদিন দেখিনি, বা এত উপর থেকে কখনো দেখিনি। খুশবু আমাকে তখন বলল কোথায় যাবে বলো? আমি বললাম আমি কি জানি, তুমি না আমাকে কোথাও যেন নিয়ে যাবে একটা। ও বলল তাহলে চলো, তোমাকে যেখানে নিয়ে যেতে চাচ্ছি সেখানে নিয়ে যাব। তারপর ও আমাকে সেই আকাশের ওপর দিয়ে মেঘের হাজে ভাজের মধ্যে দিয়ে উড়ন্ত অবস্থায় নিয়ে যেতে লাগলো। নিচে গ্রামের ঘরগুলোতে ছোট ছোট আলো জ্বলছে, আর জিনেরা রাতের বেলা স্পষ্ট দেখতে পায়। তবুও এরা আলো জ্বালায় শুধুমাত্র ওদের বকরি এবং অন্যান্য সমস্ত জিনিস পাহারা দেওয়ার জন্য। ওদের এখানে আলোর সরঞ্জাম খুবই কম, তবুও আলো জ্বালায় শুধুমাত্র সৌন্দর্যের জন্য। ও আমাকে উড়ন্ত অবস্থায় নিয়ে আসলো একটা সম্পূর্ণ অন্ধকার উপত্যকায়। আমি কিছু চোখে দেখতে পাচ্ছিলাম না। খুশবু তখন বলল যে এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা, আমি রাতের বেলা প্রায়ই এখানে আসি, এটাকে আমাদের এখানে ফসফস বাগান বলে। আমি বললাম ফসফস বাগান আবার কেমন বাগান? ও বললো তুমি দেখো, এখানে আসো, আসার পর তুমি বুঝতে পারবে। আমি যখন ঘোড়া থেকে নিচে নামলাম, যে জায়গাটায় লাফ দিয়ে নামলাম সেই জায়গাটা আচমকা চাপ লেগে ঘাসের মধ্যে আলো যেতে শুরু করলো। ও বললো ইটের বাগানের বিশেষত্ব হচ্ছে এটাই, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। ও তখন পাশে থাকা বড় বড় দুটো কচু গাছের মতো গাছের উপর থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গাছটা আচমকা জ্বলে উঠলো। শুধুমাত্র যে অঞ্চলটুকুতে আঘাত লেগেছে সেই অঞ্চলটুকুতেই আলো জ্বলে উঠেছে এবং ওই অঞ্চলটুকুই যেন একদম দেখতে রং বেরঙের মতো লাগছিল। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর খেলা আমি এর আগে কখনো দেখিনি। আমি যেখানে হাত দিচ্ছিলাম সেইখানেরটাই একদম জ্বলে উঠছিল। দেখতে দেখতে খুশবু ঝড়ের গতিতে পুরো বাগানের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিল এবং আলো বেশিক্ষণ থাকে না, যেখানে টাচ করা হয় 2-3 মিনিট থেকে আস্তে আস্তে আলোগুলো নিভতে থাকে। ও বলল এগুলো এক ধরনের বিশেষ গাছ এবং এই গাছগুলো শুধুমাত্র এই বাগানের মধ্যেই আছে, এই জন্যই তো তোমাকে আমি এখানে নিয়ে এসেছি, দেখো সুন্দর না? তারপর ও পানির মধ্যে একটা ঢিল ছুড়ল, পানির ভেতরটা একদম যেন আলোকিত হয়ে উঠল। ভেতরে যে মাছগুলো ওইখানে সাঁতার কাটছিল সেই মাছগুলো যেন আলোর মতো হঠাৎ করে উড়ন্ত অবস্থায় ওই উপর দিয়ে একটা ব্যাঙ উড়ে আসলো। ব্যাঙের ওইখানে এরকম এক ধরনের ঘূর্ণায়মান জিনিস আছে, ও ওই ডানা দিয়ে উড়ন্ত অবস্থায় উড়ে আবার পানির ভিতরে পড়ে গেল। আমার দেখতে এত মজা লাগছিল। আমি বললাম সত্যি খুশবু, আমি এরকম জিনিস এর আগে জীবনে কোনোদিন দেখিনি, আমার কাছে খুব ভালো লাগছে। খুশবু বলল আরো কত কি দেখবে, এই বাগানটা আমার কাছে খুব প্রিয়। ও তখন একটা গাছের ফল ছিল, ফলটা যখন আমি খাচ্ছিলাম আমার মুখের মধ্যেও যেন আলো জ্বলছিল, কারণ ওই ফলটার মধ্যে বিশেষ এক ধরনের ক্ষমতা আছে, ইউরেনিয়াম বাতির মতো, সোডিয়াম বাতি যেরকম জ্বলে ঠিক সেরকম জ্বলছিল। ও তখন বলল যে দেখো তোমার গাল ভরে আলো জ্বলছে, যেখানে যেখানে এই গাছের ফলের রস লেগেছে সেখানে আলো জ্বলে আছে। ও আমাকে নিয়ে দৌড়াতে লাগলো এবং আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছিলাম। এরকম সুন্দর অনুভূতি আমি আমার জীবনে কোনোদিন পাইনি। আমি এখানে আসার পর এই ছিল হচ্ছে সব থেকে সুখের অনুভূতি। ওইখানে খানিকক্ষণ বাদে আমরা দুজন হাঁপিয়ে একটি বেঞ্চের উপর বসে পড়লাম। বলল যে জায়গাটা খুব সুন্দর লাগছে না, দেখো আমরা যেদিক দিয়ে দৌড়ে এসেছি সেই সব জায়গার ঘাসে আলো জ্বলছে। আমি বললাম হ্যাঁ খুব সুন্দর। খুশবু এবং আমি সেখানে অনেক রাত পর্যন্ত বসে রইলাম। ও আমাকে বলল দেখো কি সুন্দর আকাশের উপর দিয়ে তারা খসে পড়ছে। আমি বললাম তারা খসে পড়লে উইশ করতে হয়, মনে মনে উইশ করো।
আমি উইশ করতে লাগলাম। আমি মনে মনে উইশ করছিলাম যেন খুশবু আমাকে ভালোবাসতে শুরু করে, কারণ আমি তো খুশবুকে পছন্দ করতাম ছোটবেলা থেকেই। এখানে আসার পর খুশবুর সঙ্গে যা যা হয়েছে, তাতে করে তার প্রতি আমার মনোযোগ এবং ভালোবাসা যেন আরো খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছিল। খুশবু আমাকে জিজ্ঞেস করলো, কি 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 বললো বলো তো? আমি বললাম, না না, এগুলো তো বলা যাবে না, নিজের মনের মধ্যেই থাকে। খুশবু তখন আমাকে বলল যে, আমি চাই যে তুমি এখানে সবসময় থাকো, তুমি থাকলে আমি খুব আনন্দে থাকি, তুমি জানো এত আনন্দে আমি কখনো থাকিনি। আমি বললাম যে, তোমার সঙ্গে থাকতে আমারও খুব আনন্দ লাগে, কিন্তু আমাকে তো ফিরে যেতে হবে। এমন দোয়া চাইলে যে আমি নিজের জগতে ফিরে যেতে পারবো না? খুশবু তখন বলল, হ্যাঁ তাই তো, কিন্তু ওই বোকামি এটা বোঝে না যে ওকে আমি পছন্দ করি। তারপর অনেকক্ষণ সেখানে থেকে ও বলল, চলো আমরা ফিরে যাই, একটু পরে সূর্যের আলো উঠবে। আমি বললাম, রাত পার হয়ে গেল? ও বলল, হ্যাঁ চলো, এখন গিয়ে ঘুমাতে হবে, আমার খুব টায়ার্ড লাগছে। তাই বলে খুশবু আমাকে বলল, তুমি ঘোড়াটা চালাও, আমার খুব টায়ার্ড লাগছে। আমি বললাম, কিন্তু? ও বলল, না তুমি ওঠো। তাই বলে ও আমাকে সামনে বসিয়ে দিল। তারপর ঘোড়ার উপরে বসিয়ে ও নিচে পিছে বসলো, পিছে বসে আমার কাঁধ ধরে বসে আছে। আমি ঘোড়াটার উপরে বসে ঘোড়া চালাতে শুরু করলাম। ঘোড়া চলতে শুরু করলো। ঘোড়া অটোমেটিক্যালি নিজের দেশে ফিরে যাবে, যেখান থেকে এসেছে সেখানে। খানিকক্ষণ উঠতেই আমি দেখলাম খুশবু আমার গায়ের সঙ্গে ঢেলান দিয়ে পেছনে শুয়ে পড়লো। আমি বললাম, কি হলো? ও বললো, খুব ক্লান্ত লাগছে, আমি আর বসে থাকতে পারছি না। তাই বলে ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে এমনভাবে শুয়ে রইল। আমি ওর হাতটা ধরে আমার সামনের দিক দিয়ে হাতের সঙ্গে আমার পিঠের সঙ্গে খুব শক্ত করে চেপে ধরে রইলাম, কারণ ও যদি ঘুমন্ত অবস্থায় পড়ে যায়। এক পর্যায়ে ঘোড়াটা উঠতে শুরু করলো। আমার সেই সময় এত আনন্দ লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। ঘোড়াটা উঠতে উঠতে হঠাৎ করেই সেই বড় প্রাসাদের সামনের খালি মাঠের উপর পড়লো। আমি ওকে বললাম, খুশবু চলে এসেছি, নামো। ও বললো, না আমি এখন ঘুমাবো, আমি নামতে পারছি না। একটু পরেই সূর্যের আলো ফুটবে। অনেকেই হয়তো ঘুমাতে অবস্থায় অবশ্য চলে গিয়েছে। এরকম অবস্থায় যদি কেউ দেখে ফেলে আমাদেরকে, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি ঘোড়া থেকে খুব কষ্ট করে ওকে নামানোর পর আমি বললাম, কিছু চলো না, এরকম আমার সঙ্গে এরকম দাঁড়িয়ে আছো কিসের জন্য? ও বললো, তুমি আমাকে কোলে করে নিয়ে যাও, আমার এখন জাগতে ইচ্ছে করছে না। আর কি করার, আশেপাশে কেউ নেই। সেই অবস্থায় আমি ওকে কোলে তুলে নিলাম। আর কোলে তুলে ওকে নিয়ে যাচ্ছিলাম। ওর সেই মায়াবী চোখ, সুন্দর ঠোঁট আমাকে যেন ওর প্রতি আকৃষ্ট করছিল। কিন্তু না, আমি তো ওরকম খারাপও না যে ঘুমন্ত অবস্থায় ওকে আমি চুমু খাবো। আমার খুব লোভ হচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলিয়ে ওকে সিঁড়ি বেয়ে দোতলা কক্ষে নিয়ে আসলাম। এনে ওর ঘরের ভিতরে ওর বিছানার উপর শুইয়ে দিলাম। ও আমাকে টেনে ধরেছে, বলল, তুমি এখান থেকে যেও না আব্দুল্লাহ, আমার কাছেই থাকো। বিড়বিড় করতে লাগলো। আমি ওকে হাতটা ছাড়িয়ে ওর শরীরে আমি সেই যে কাঁথাটা ছিল সেটা দিয়ে আমি আমার নিজের কক্ষে চলে আসলাম। আমার হাত পা ধরফর করছিল। ওকে আমার শরীরের সঙ্গে এরকম জড়িয়ে ধরে ওর গায়ের ঘ্রাণ আমার শরীরের সঙ্গে লেগে গিয়েছিল। আমি যেন কোনোভাবেই এই জিনিসটাকে ছাড়াতে পারছিলাম না। আমি ওই রাতে ওই জিনিসটাকে আমার পাশে রেখেই, মানে আমার হাতে এবং শরীরে ওর সেই গায়ের ঘ্রাণ লেগেছিল, পাশে রেখে আমি শুয়ে পড়লাম। মনে হচ্ছিল ও আমার আশেপাশেই আছে। অনেকক্ষণ পর আমার ঘুম ভাঙলো, প্রায় দুপুরের পরপর। তখন অনেক জিনেরা জেগে গিয়েছে। জিনেরা সাধারণত ফজরের আজানের আগে ঘুমায় এবং প্রায় 3টা-4টা বা আসরের আজানের আগে ওরা ঘুম থেকে ওঠে। তারপর ওদের বিচরণ শুরু হয়। আর বিয়ে বাড়ি যেহেতু অনেক আগে আগে অনেকে উঠে কাজ শুরু করে দিয়েছে, আমি তখন উঠলাম। ওই সময় উঠে দেখলাম খুশবু ওইখানে দাঁড়িয়ে হাসাহাসি করছে। আমি তখন ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়ে আছি। খুশবু আমার দিকে তাকিয়ে হঠাৎ থেমে গেল, বলল যে, কালকের জন্য সরি, আসলে খুব ঘুম পেয়েছিল, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি তাই না? আমি বললাম, না না খুশবু, কি বলছো, এরকম কোনো কিছুই না। আমি এবং খুশবু সেখানে দাঁড়িয়ে আছি। ঠিক সেই মুহূর্তে আন্টি এসে উপস্থিত। বলল, কি রে আব্দুল্লাহ, তুই এরকম ভাবে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? যা ফ্রেশ হয়ে আয়। আর খাওয়া লাগবে না নাকি? খাবার সময় তো তোকে দেখলাম না। আমি বললাম, আন্টি ঘুমিয়েছিলাম। তারপর আমি ফ্রেশ হয়ে আবার খেতে গেলাম। দুপুরের ওই খাবার সন্ধ্যার আগে আগে ওরা খায়, খাবারগুলোর সঙ্গে একসঙ্গে বসে খেলাম। খুশবু বলল, কালকে কিন্তু খুব মজা হয়েছিল, আজকে আমরা আরেক জায়গায় যাবো, ঠিক আছে? আমি তখন ওকে বললাম, কোথায়? খুশবু বলল, আজকে আমি তোমাকে আরেক জায়গায় নিয়ে যাব, জায়গাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে সেই জায়গাটা। ও এমনভাবে উচ্ছ্বাসিত হয়ে আমার দিকে তাকাতো যেন ওর প্রেমে না পড়লে কোনো দোষ হয়ে যেত। সেমনটাই, প্রেমে না পড়লে যেন খুব বেশি দোষ হয়ে যেত। আমি ওর প্রেমে একটু একটু করে পড়ে যাচ্ছিলাম। এখানে এসেছি 4 দিন হয়ে গিয়েছে। 4 দিনে খুশবু আমাকে যে পরিমাণ স্মৃতি দিয়েছে তা নিয়ে আমি 40 বছর কাটাতে পারবো, 400 বছরও কাটাতে পারবো, কোনো সমস্যা নেই যদি জীবিত থাকি। খুশবুর সঙ্গে আমার একটা অন্যরকম আত্মিক ভাব বা মন হয়ে গিয়েছিল। যাই হোক, দেখতে দেখতে আরো 2 দিন মাঝখানে কেটে গেল। খুশবু আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। আশেপাশে ও সবসময় আমার সঙ্গে হাসি ঠাট্টা করতো, এমনভাবে আমার সঙ্গে মিশতো যেন ও আমাকে ভালোবাসে এবং
আমাকে খুব পছন্দ করে। আমি শুরুতে সেটাই ভেবেছিলাম। বিয়ের আগের দিন আমার বোন এবং আমার যে জামাইবাবু সে আসলেন। আসার পর সে আমাকে বলল, কি ব্যাপার, কেমন আছেন? আমি বললাম, জি ভালো আছি। আমার দিকে তাকিয়ে ওরা বেশ মুচকি হাসলো। আমার বোন আমার দিকে তাকিয়ে আছে, ওদের কোলে রয়েছে ওদের সদ্য জন্ম নেওয়া সেই বাচ্চা মেয়েটি, আমার দিকে তাকিয়ে আছে। আমি মাঝে মধ্যে ওকে দেখতে যাই। আমি তখন বললাম, কেমন আছো মামনি তুমি? ও কথা বলতে পারে না, কিন্তু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ওর চোখটা হয়েছে একদম অদ্ভুত। এরকম নীলবর্ণের চোখ আমি আজ পর্যন্ত কারো দেখিনি, জিনেদেরও দেখিনি। ও তখন আমার দিকে তাকিয়ে আছে। তারপর বললো, ভাই কখন এসেছিস? আমি বললাম, এই তো এসেছি, আর তোর জন্য অপেক্ষা করছিলাম। ও তখন বললো, তুই তো আমাদের এখানে চাইলে যেতে পারিস, যাস না কেন বলতো? আমি বললাম, তুই তো ওদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসতে পারিস, সেই 3 বছর আগে বেরিয়ে গিয়েছিস। তখন বলল, আসলে এই এত বড় সংসার ফেলে যাওয়া যায় না, আর তাছাড়া মানুষের জগতে যাওয়া একটু রিস্কি, তো ভাইয়া যেতে চায় না। আমি বললাম, কেন? বললো, সমস্যা আছে। যাই হোক, একে খুশবু নাকি? আরে কেমন আছো তুমি? খুশবু ওই মুহূর্তে পেছন থেকে হেঁটে আসছে। খুশবু বললো কি যে, আপু তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। খুশবু আমাদিকে হাসি মুখে তাকিয়ে আছে। আগামীকালকে বিয়ে, বাড়িতে জিন মেহমান দিয়ে ভরা। আমি এবং খুশবু সবসময় এক জায়গায় থাকি। ওর প্রতি আমার এত পরিমাণ ভালো লাগা একটু একটু করে বাড়তে শুরু করেছে। এখানে আসার পর 1 সপ্তাহের মধ্যে যে ওকে আমি ভালোবেসে ফেলবো, আমি কখনো কল্পনাও করতে পারিনি। কারণ খুশবু মেয়েটা এত সুন্দর এবং এত চমৎকারভাবে কথা বলে, আমি যেন ওর দিকে তাকিয়ে একদম বিহ্বলিত হয়ে পড়ি। পরের দিন আসলো। আগের দিন রাত্রেবেলা খুশবু আমার রুমে বেশ কিছুক্ষণ বসেছিল। ও বলল যে, আব্দুল্লাহ তোমার কথা শুনতে আমার এত বেশি ভালো লাগে, তুমি জানো না, সত্যি আমি আস্তে আস্তে জন্য তোমার মায়ায় পড়ে যাচ্ছি। ও এমন কথা বলার মানে কি যে আমাকে সত্যি ভালোবাসে? এটা তো যে কেউ বিশ্বাস করবে, তাই না? আমিও ঠিক তেমনটাই বোকা হয়ে গেলাম। পরের দিন বিয়ের অনুষ্ঠান হলো। বিয়ের অনুষ্ঠান শেষে যে যার মতো করে চলে যাবে সেটা তো স্বাভাবিক বিষয়। অনেক জিনেরা এসেছিল, আমার সঙ্গে অনেকে কথাও বলেছে। তারা নাকি মানুষের সঙ্গে কখনো কথা বলেনি। আমার আত্মীয় স্বজনরাও এসেছিল বেশ কিছু। ওই যে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন, ওরা তো এই বাড়ির সঙ্গে লিঙ্কড বা যোগাযোগ আছে ওদের। যাই হোক, ওদিনকে আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে, কি ব্যাপার, কোনো পরিমেয়ে দেখবো নাকি, বিয়ে করবো নাকি আমাদের এখানে? আমি তখন লজ্জা পেয়ে খুশবুর দিকেই তাকিয়েছিলাম। খুশবু কেমন ভাবছিল আমি জানি না, তবে আমি এতটুকু জানতাম যে খুশবু আমাকে ভালোবাসতো। এবং সত্যি সত্যি আমি যেহেতু পরের দিন চলে যাব, আমি খুশবুকে আমার ভালোবাসার কথা জানিয়ে যাব, এই কথাটাই আমি মনে মনে ঠিক করেছিলাম। বিয়ের অনুষ্ঠান সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেল। খুশবুর বোনেরা সকলে চলে গেল। খুশবু নিজেও যেতে চেয়েছিল ওদের সঙ্গে, তবে যায়নি কেন জানি না। পুরো বাড়ি খালি, মেহমান আত্মীয় স্বজন সকলে একে একে করে চলে গিয়েছে। আমি ওই অবস্থায় তখন খুশবুর রুমে গেলাম। খুশবু তখন বসে আছে। আমাকে তখন বলল, আরে আব্দুল্লাহ আসো, তোমার জন্য বসেছিলাম। আসলে আমরা যেতে পারিনি, আমি তোমাকে নিয়ে আমার বোনের শ্বশুর বাড়িতে যাব। আম্মা তোমাকে নিয়ে যেতে বলেছে, বলেছে একা একা যাওয়ার দরকার নেই, তোমাকে নিয়ে যেতে বলেছে। আমি বললাম, কিন্তু আমি তো চলে যাব আজকে, আমার ওদিকে আম্মা একা একা রয়েছে, আর তাছাড়া ব্যবসা তো কেমন কি হচ্ছে, 7 দিন ধরে দোকান বন্ধ। ও তখন বললো, আরে জিও তুমি চলো। আমি তখন বললাম, খুশবু আমি আসলে যেতে চাচ্ছি না। ও বললো, আরে চলো তো। তাই বলে ও জোর করে আমাকে রথে চড়ালো। রথের মধ্যে 2টো ঘোড়ার সামনে রথ টেনে নিয়ে যাচ্ছে, আমি এবং ও সেখানে বসে আছি। পেছনে আরো কিছু তত্ত্ব আছে যেগুলো তো শ্বশুর বাড়িতে পাঠাবে। যাত্রাপথে আমি ভাবলাম এটাই সব থেকে নিরিবিলি সময় এবং এখনই ওকে আমার অনুভূতিটা জানিয়ে দেওয়া উচিত। আমি তখন বললাম, খুশবু আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি খুশবুর হাতের কাছে হাত রেখে দিয়েছি। অনেকটা সাহস করে খুশবুর হাতটা চেপে ধরলাম। ও আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, খুশবু আমি তো চলে যাব, কিন্তু আমার মনের কথা মনে রয়ে গেলে আমার কাছে খুব খারাপ লাগবে। কবে আসি না আসি, হয়তো তোমাকে কথাটা বলতে পারবো না। খুশবু তখন বলল, কি কথা বলো তো? ও তখন বলল যে, আরে বলো না, এত লজ্জা পাচ্ছ কেন? আমি বললাম যে, আসলে খুশবু সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার অনুভূতি কি জানি না, হয়তো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি সত্যি তোমার প্রতি আমার মন হারিয়েছি। ও তখন আমার হাতটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলল, তুমি এটা কি বলছো আব্দুল্লাহ? এটা কখনো সম্ভব না। তুমি একজন মানুষ, আর তাছাড়া আমি তোমাকে ওরকম নজরে কখনো দেখিনি। তুমি আমার সঙ্গে কি মজা করছো নাকি? আমি বললাম, না সত্যি আমি তোমার সঙ্গে মজা করছি না খুশবু, আমি সত্যিই তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তাছাড়া তুমি এরকম ভাবে করছো কেন? তুমি আমার সঙ্গে যেরকম মিশেছো, আমার সঙ্গে সবসময় থাকো বা এরকম ভাবে কথা বলো, এটা কি ভালোবাসা বলে না? আমি তো ভেবেছি তুমি আমাকে। ও তখন আমাকে রাগ দেখাতে লাগলো। ভেবেছো? ভেবেছো আবার কেমন কথা?
তুমি কেন ভেবে নিবে? তোমার সঙ্গে ২-৪ হাসি মুখে কথা বলেছি একটু, সেজন্য তুমি ভেবে নিবে যে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি? ছি! তোমার সঙ্গে এই আশা আমার কখনোই ছিল না। তুমি আমার সঙ্গে যে কেন এসেছো এবার আমি বুঝতে পেরেছি। আমি বললাম, খুশবু তুমি আমাকে ভুল বুঝছো। ও বলল, ভুল বোঝাবুঝির কিছু নেই। তোমার সঙ্গে একটু ভালো মতো মিশেছি বলে তুমি মনে করেছো তোমাকে আমি পছন্দ করে ফেলেছি? এটা আমি সত্যি না, এটা কোনোভাবে আমি মেনে নিতে পারছি না। তুমি এখন এখান থেকে নেমে গেলে আমি খুব খুশি হব। এখান থেকে তোমার বাড়ি খুব বেশি দূরে না। আমি তোমাকে নামিয়ে দিয়ে যাচ্ছি। আমি বললাম, থাক, নামিয়ে দিয়ে যেতে হবে না। আমাকে ওইখানে নিয়ে চলো বা আমার বোনের বাড়িতে নামিয়ে দিয়ে যাও। সেখান থেকে আমি চলে যেতে পারবো। খুশবু তখন বলল, আচ্ছা ঠিক আছে। যাত্রা পথেই আমার বোনের বাড়ি পড়ে। সেখানে ও আমাকে মহলের উপরে নামিয়ে দিয়ে সোজা চলে গেল। খুশবুর সেই চেহারা এখন পর্যন্ত আমি ভুলতে পারি না। ও আমার দিকে এমনভাবে তাকিয়েছিল কিসের জন্য? ওর চোখের মধ্যে শুধুমাত্র রাগ এবং আমার প্রতি ঘৃণা দেখছিলাম আমি, আর কোনো কিছু না। আমি আমার বোনের বাড়িতে দাঁড়ানোর পর আমার চোখ মুখ শক্ত হয়ে গিয়েছিল। আমি মুখ দিয়ে কথা বলতে পারছিলাম না। আমার বোন আমাকে দেখে বলল, কিন্তু তোর কি হয়েছে? আমি বললাম, না কিছু হয়নি, আমাকে একটু পানি খাওয়াবি? তখন পানি খাওয়ানোর পর আমি বললাম, আমি বাড়িতে যাব, একজন জিনকে বল আমাকে দিয়ে আসতে একটা। তখন বলল, আচ্ছা তুই এসেছিস ভালো কথা, কিন্তু তোকে এরকম বিধ্বস্ত লাগছে কিসের জন্য? এই তো কালকে খুশি ছিলি, এখন কোত্থেকে আসলি? তোকে এখানে কি দিয়ে গেল? আমি বললাম, খুশবুর সাথে যাচ্ছিলাম। তো খুশবুকে আমি বললাম তোর বাড়ি এখানে নামিয়ে দিয়ে যেতে, আমি বাড়িতে চলে যেতে চাই। ও বলল, আরে থাক, এখানে এসেছিস যেহেতু ২-৩ দিন থাক। আমি বললাম, বাড়িতে মা একা রয়েছে, আমি তো কয়েকদিন আসছি এখানে বিয়ে খেতে, বাড়িতে আম্মাকে বলে আসছি আমি যাচ্ছি, তবে আম্মা নিশ্চয়ই বসে আছে অপেক্ষা করে, আমি ২ দিন পরে আসবো না হয়, তুই এখন আপাতত আমাকে দিয়ে আয়। ও অনেকবার আমাকে থামানোর চেষ্টা করলো, তবে আমি তো এখানে থাকবো না। আমি ওই অবস্থায় ২জন জিনের মাধ্যমে চলে আসলাম আমার বাড়িতে। আমি এসে সত্যি খুব কান্না পাচ্ছিল আমার, যে যেই খুশবু আমার সঙ্গে এরকমভাবে মেশে, ছোটবেলা থেকে সে আমাকে পছন্দ করে সেটা আমি জানতাম। আমি নিজেও ওকে খুব পছন্দ করি, কিন্তু ও এরকমভাবে আমাকে ধোঁকা দিবে বা এরকম একটা কথা বলবে তা কখনোই আমি কল্পনাও করতে পারিনি। আমি ভাবতেও পারিনি যে খুশবু আমার সঙ্গে এরকমটা করবে। এরকমটা করার মানে কি? আমি বাড়িতে চলে এসেছি এবং খুব মন খারাপ ছিল আমার। সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন ঘুম থেকে উঠে আমি সোজা চলে গেলাম আমার দোকানে, যে বুটিক্সটা ছিল। দোকান খুললাম, কাজবাজ শুরু করলাম, তবে মনোযোগ ছিল না কাজে। কেমন যেন খারাপ লাগছিল, দিনটা কেমন যেন খুব খারাপ কাটছিল। খুশবুর কথা মনে করে আমার সারা দিন কেটে যেত। ওর সঙ্গে এরকমটা না করলেও পারতো, আমার ফিলিংসের সাথে এরকমটা ও খেলতে পারলো। এরকমটা আসলে খুব খারাপ হয়েছে, আমি সত্যি ভাবতে পারিনি। ২ দিন কেটে গেল মাঝখানে। ২ দিন পর আমি দোকান বন্ধ করে বাড়িতে যাব। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম আমার যে বাসার গলি আছে সেখানে একটি ঘোড়া দাঁড়িয়ে আছে, সাদা ধবধবে রঙের ঘোড়া। ঘোড়া থেকে আন্টি নামলো, নেমে বলল, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি যে ওইখান থেকে চলে আসলে এরকম ভাবে, কেন? আমি বললাম, আন্টি এমনি এসেছি, আসলে আম্মা বাড়িতে একা ছিল আর খুশবুকে বলেছিলাম ওই আমাকে এখানে দিয়ে গিয়েছে। আব্দুল্লাহ তখন ও আমাকে বললো কি যে, তুমি এটা ঠিক করোনি আব্দুল্লাহ, তুমি আমাকে না আবার জানিয়ে এরকমভাবে চলে আসলে। তুমি না আমার মেয়ের শ্বশুর বাড়ি গেলে, সেখানে তো আমি তোমাকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি এখান থেকে এরকমভাবে চলে আসবে, তুমি নাকি সেখানেও যাও নাই, আমাকে বললো। আমি বললাম যে, হ্যাঁ আন্টি, চলে এসেছি এমনি। তখন আন্টি আমার এরকম মন খারাপময় চেহারা দেখে বলল, আব্দুল্লাহ, তোকে আমি এরকমভাবে কখনোই দেখিনি, তুই এরকম মন খারাপ করে আসিস কিসের জন্য? আমি বললাম, না আন্টি, সেরকম কোনো কিছুই না, এমনিতেই ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, আর তাছাড়া অনেকদিন আম্মাকে ছাড়া ছিলাম তো। ওই মুহূর্তে তখন আর খুশবুর মা বলল যে, আচ্ছা ঠিক আছে, চল তোর মার সঙ্গে দেখা করে যাই। তারপর আন্টি আমাদের বাড়িতে আসলো। বাড়িতে আসার পর আম্মার সঙ্গে দেখা করলো। আম্মাকে বলল, আপনি কিন্তু গেলেও যেতে পারতেন, বিয়েতে গেলেন না, আপনাকে বলেছিলাম। তখন এই মুহূর্তে সে বলল যে, আসলে কোথাও যেতে ভালো লাগে না, এই জন্য। যাই হোক, ওই রাতে আন্টি বেশ খানিকক্ষণ গল্প করে চলে গেল। আমার মন বেজায় খারাপ ছিল, সত্যি এত মন খারাপ এর আগে আমি কখনো হয়নি। একজনকে ভালোবাসি, এই এক সপ্তাহে তার প্রতি এত পরিমাণ গভীর ভালোবাসা এসেছে যে আমি তা বলে বোঝাতে পারবো না। সত্যি সে আমাকে কি ভালোবাসে না, নাকি খুশবু আমার কাছে কোনো কিছু লুকাচ্ছে, আমি এটা বলতে পারবো না। দেখতে দেখতে মাঝখানে 10-15 দিন সময় কাটলো। এই 10-15 দিনের মধ্যে তাকে আমি এত পরিমাণ মিস করেছি যে আমি তা ভাষায় বর্ণনা করতে পারবো না। মাঝখানে সময় কেটে গেল। হঠাৎ করে একদিন আমার যে বোন আসলো, ওর জামাইবাবু সহ আমাদের বাড়িতে আসলো। আসার পর আমাকে বলছে, তো হ্যাঁ রে, খুশবুর তো বিয়ে ঠিক হয়েছে জানিস? আমি বললাম, কি বলছিস আপা, খুশবুর বিয়ে ঠিক হয়েছে মানে? তখন সে বলল, হ্যাঁ, খুশবুর তো আগেই বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ওর বড় বোনের জন্য অপেক্ষা করছিল। আসলে ওদের পরিবারে একটা ভালো জিন ছেলে আছে, ওর সঙ্গেই আন্টি বিয়ে ঠিক করে রেখেছিল। আমরা সেদিনকে গিয়েছিলাম, আমাদেরকেও জানিয়েছে খুশবুর বিয়ে। ওর এখানে বোধহয় আসবে বিয়ের দাওয়াত দিতে, আন্টি বোধহয় এসেছিল মাঝখানে, তাই না? আমি বললাম, হ্যাঁ 10-15 দিন আগে এসেছিল আন্টি। তখন ওই মুহূর্তে
খুশবুর মা ওইখানে এসে উপস্থিত হলো, বলল যে তোদেরকে কিন্তু যেতে হবে। আমি তো জানতাম না তোরা সকলে এখানে। যাই হোক, খুশবুর বিয়ে ঠিক হয়েছে, আগামী 1 মাস পরে বিয়ে। আর জিন পরিবার ওরা খুব ভালো, খুশবুকে পছন্দ করেছে। তখন আমি বুঝতে পারলাম খুশবুর মনের কথা, নিশ্চয়ই সে আমাকে পছন্দ করে, কিন্তু ওই যে বলতে পারছিল না শুধুমাত্র ওর পরিবারের জন্য, কারণ খুশবু তার নিজের পরিবারের বিরুদ্ধে কখনোই যাবে না। আমার তখন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করলো যে না, আমি অন্তত পক্ষে খুশবুকে এতদিন যে খারাপ ভাবছিলাম সেরকম কোনো কিছুই না। আমি সেই রাতে আমার এক জিন বন্ধুর সহায়তায়, মানে ওইখানে এক জিনের সঙ্গে আমার পরিচয় ছিল, তাকে আমি ডাকলাম। ডাকার পর আমি বললাম, তুই আমাকে খুশবুর রুমে নিয়ে যেতে পারবি? ও আবার এই বিষয় সম্পর্কে জানতো, ওর সঙ্গে ছোটবেলা আমি খেলতাম। বিয়ের এই 7 দিন যাওয়ার পর ওর সঙ্গে বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছিল আমার। ও তখন আমাকে বলল, আরে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর ও ওই দিন রাতের বেলা আসলো, আন্টিও চলে গিয়েছিল, আর আমার আপারাতে তখন ছিল। আমি ওই রাতে ওর সঙ্গে চলে যাই ওদের জগতে এবং খুশবুর রুমের যে জানলা ছিল সেই জানলা দিয়ে খুশবুর রুমে প্রবেশ করি। প্রবেশ করার পর খুশবু হঠাৎ করে আমাকে দেখে চিৎকার করে ওঠে। অন্ধকার ছিল, ও ভেবেছিল যে অন্য কেউ এসেছে। আমি তখন খুশবুর মুখ চেপে ধরলাম, ও যাতে চিৎকার না করতে পারে। ও হঠাৎ করে চিৎকার করা থামিয়ে দিল, বলল, আব্দুল্লাহ তুমি এখানে? ওর বুক ধরফর করছে, কথা বলতে পারছে না। আমি বললাম হ্যাঁ। আমি বললাম, খুশবু তুমি আমার সঙ্গে মিথ্যা কথা কেন বললে বলো তো? খুশবু বলল, কিসের মিথ্যা কথা? আমি কোনো মিথ্যা কথা বলিনি। তুমি এখানে কেন এসেছো? তুমি চলে যাও, আমি তো বলেছি আমি তোমাকে ভালোবাসি না। খুশবুকে তখন আমি সামনের দিকে ঘুরিয়ে ধরলাম। কুপি জ্বলছিল, আলোতে আমাদের দুজনের চোখ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি তখন বললাম, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো তুমি আমাকে ভালোবাসো না? খুশবু তখন বলল, আমি বাসি না তোমাকে। আমি বললাম, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। ও আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না, কারণ ও আমাকে সত্যি ভালোবাসে সেটা ওর চোখে আমি স্পষ্ট পড়তে পারছিলাম। ও তখন আমার দিকে তাকিয়ে কান্না করে ফেললো। তারপর আচমকা আমাকে ঠাস করে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, আমি সত্যি অনেক খারাপ আছি আব্দুল্লাহ, আমি আমার জীবনে এত খারাপ কখনো থাকিনি। আব্দুল্লাহ, আমি তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করতাম। এখানে যখন তুমি আসলে তখন আমার বুকের ভিতরে ধড়ফড়ানি তখন থেকে শুরু হয়ে গিয়েছিল। তারপর তোমার সঙ্গে এই কাটানো 7-8 দিন আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠতম সময়। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমার জন্য আগে থেকে ছেলে ঠিক করে রেখেছে, এবং আমার আম্মা তিনি কখনোই তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হবেন না, এবং আমার আম্মার সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হবে। তিনি তোমাদের ক্ষতিও করতে পারেন। আমি আমার আম্মাকে চিনি, সেই জন্য আমি তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু তুমি এটা কিভাবে জানলে যে আমি তোমাকে ভালোবাসি আর আমার বিয়ে ঠিক হয়েছে? সেটাও তোমাকে কে বলল? আমি বললাম, আমি সবকিছু জানতে পেরেছি, আর তুমি যে আমাকে ভালোবাসো সেটাও আমি খুব ভালোভাবেই জানি। এই ভালোবাসার অনুভূতি কখনো মিথ্যে হতে পারে না, কারণ আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। খুশবু আমাকে জড়িয়ে ধরে আছে, আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার মনের মধ্যে এত দিন ধরে যে শক্ত পাথরটা জমেছিল সেই পাথরটা সরে গেল। আমি যেন নিজেকে সব থেকে সুখী ব্যক্তি হিসেবে অনুভব করতে লাগলাম। খুশবু আমার দিকে তাকিয়ে আছে, আমি খুশবুর কপালে চুমু খেলাম। ও বলল, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি বললাম, এত ভালোবাসো, এই যে আমাকে যে এতদিন ধরে কষ্ট দিলে? ওই মুহূর্তে খুশবুর বড় বোন এসে উপস্থিত হলো এবং আমাদেরকে ওরকম অবস্থায় দেখে ফেলে বলল কি যে, আমি জানতাম তোদের মধ্যে এরকম কোনো কিছুই চলছে, কিন্তু খুশবু তোর তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আম্মা মানবে না। আমিও তো একজন ছেলেকে ভালোবাসতাম, তার সঙ্গে তো আমার বিয়ে হয়নি, হয়েছে অন্য কারোর সঙ্গে। আম্মা ভালোবাসার সম্পর্ক কখনোই মানবে না, আমি জানি, খুব ভালো মতোই জানি। তখন আমি আপাকে বললাম, আপা আপনি একটু দেখেন, কারণ হচ্ছে এটা যদি হয় তাহলে খুশবু বাঁচবে না, আমি নিজেও হয়তো বাঁচতে পারবো না, কারণ এখন তো আমরা জেনে গিয়েছি যে আমরা এখন ওকে ভালোবাসি। ওই মুহূর্তে খুশবুর বড় বোন বলল, আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, আমি একটু সময় দিই আমাদেরকে, আমি দেখছি। ওই দিন রাতে আমি খুশবুর সঙ্গে ওইখানে বেশ খানিক্ষণ বসে রইলাম। তারপর খুশবু আমাকে নিজে আমার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে গেল, বলল, আমি খুব শীঘ্রই আমাদের বিয়ের কথা আমার মাকে বলবো। মা কি বলবে জানি না, তবে সত্যি কথা বলতে আমি তোমাকে ছাড়া সত্যিই থাকতে পারবো না আব্দুল্লাহ। এটা আমার জীবনের সব থেকে অনেক কড়া অনুভূতি, অনেক অনুভূতির আসলে অনেক রকমের অনুভূতি থাকে, আমি এই অনুভূতিকে কখনোই দমাতে পারবো না। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং তোমাকে ভালোবেসে আমি আজীবন তোমার সঙ্গে থেকে যেতে পারবো। তুমি দয়া করে আমাকে এরকম ভাবে হারিয়ে যেতে দিও না। আমি তখন ওকে জড়িয়ে ধরে বললাম, আমি কখনোই তোমাকে এরকম ভাবে হারিয়ে যেতে দিব না, আমি তোমাকে আমার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসবো। আব্দুল্লাহ আল জুবায়ের, ডাকনাম জুবায়ের, কিন্তু ভালো নাম আব্দুল্লাহ। সকলেই ডাকনাম আব্দুল্লাহ বলে ডাকে, তবে তার মা শুধু তাকে জুবায়ের বলে ডাকে। সেই মুহূর্তে
তার মা তাকে ডেকে উঠল, জুবায়ের, তুই কোথায় কোথায় ছিলি এতদিন? তোকে এই যে খুঁজে পাওয়া যায় না, দোকানে ঠিকঠাক মতো বসছিস না। সেই মুহূর্তে আমি আম্মার কাছে গিয়ে বললাম, আম্মা, একটু ব্যস্ত ছিলাম, বোনের বাড়িতে গিয়েছিলাম, আর ওই যে আন্টি আছে না, আন্টিদের বাড়িতে ছিলাম এতদিন। তুমি তো জানোই আন্টি আমাকে কত বেশি ভালোবাসে। তখন আমার মা বলল, ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে আমাকে ভুলে গেলে কি চলবে? আমি যেখানে একা আছি সে বিষয়ে কি তোর কোনো খেয়াল আছে? আমি বললাম, আচ্ছা মা, ঠিক আছে, ভুল হয়ে গিয়েছে। আমি সকালবেলা ঘর থেকে বেরিয়ে সোজা দোকানে চলে গেলাম। দোকান বেশ কিছুদিন বন্ধ ছিল। মা নিজে দোকানে বসতেন না, অবশ্য তিনি ঘরে এই সমস্ত কাজ করে। তবে আমি এখানে আসার পর থেকেই দোকানটা আবার নতুন করে চালু করতে হবে, সেই উদ্দেশ্যেই গতকাল থেকেই দোকানে বসা শুরু করেছি। আমার মনটা বেশ ভালো ছিল, কারণ খুশবু আমাকে তার ভালোবাসার কথা জানিয়েছে। আমি ওই মুহূর্তে আবার আমার দোকানে আসি, এসে দোকান চালাতে শুরু করি। বেশ কিছু পেন্ডিং অর্ডার ছিল, তারা একে একে এসে ফিরে গিয়েছে এবং অনেকে অনেক ধরনের উল্টোপাল্টা কথাও বলেছে। আমাকে এসে কয়েকজনের কথা শুনতে হলো। আমি বললাম, ভাই একটু অপেক্ষা করুন, আমি সন্ধ্যার মধ্যে সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা করছি। যে পরিমাণ কাজ আছে তা এই বুটিক থেকে সন্ধ্যা পর্যন্ত করে আমি শেষ করতে পারবো না। আমি টেনশনে পড়ে গেলাম। দুপুরবেলা জোহরের নামাজ পড়ে এসে সবেমাত্র কাজ করতে বসেছি, তখন শরীরটা ঝিমানি দিতে শুরু করলো। মনে হচ্ছিল যেন খুশবু আমার আশেপাশে কোথাও একটা আছে। তার গায়ের ঘ্রাণটা আমি পাচ্ছিলাম। সেই ঘ্রাণের কাবু হয়ে আমি ঘুমাতে চলে যাব এরকম একটা মনোভাব আমার মনের মধ্যে সৃষ্টি হলো। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একজন এসে আমার চোখ চেপে ধরল। আমি বললাম, কে? কেউ কোনো কথার উত্তর দিল না। তারপর আমি আবার বললাম, কে? কেউ কোনো কিছু বলছিল না, কারণ বললেই যে আমি বুঝে যাব সেটা খুশবু খুব ভালোভাবে জানতো। তবে এই বোকা মেয়েটা এটা জানে না যে তার গায়ের ঘ্রাণটা আমি টের পেতে পাই আর কি। আমি তখন তাকে বললাম যে, খুশবু তুমি? সে তখন সঙ্গে সঙ্গেই বলল, তুমি কিভাবে টের পেয়ে যাও? আমি যখনই তোমাকে এরকম ভাবে ধরি তুমি তখনই কেন টের পেয়ে যাও বলো তো? কি সমস্যা তোমার? আমি বললাম, সমস্যা না, আমি তোমার হার্ট বিট শুনতে পাই। খুশবু বলল, তোমাদের মধ্যে তো আমাদের হার্টবিট বাম পাশে থাকে না, ডান দিকে কোনা সাইডে থাকে, তুমি তাহলে কিভাবে টের পাও? আমি বললাম, পাই, ভালোবাসা থাকলে সব ধরনের জিনিসই টের পাওয়া যায়। বসো তুমি। আমার চোখে চিন্তার ছাপ ছিল। খুশবু বলল, কি ব্যাপার, এত চিন্তা করছো কি নিয়ে? আমি বললাম, না, আজকে সন্ধ্যার মধ্যেই এই সমস্ত অর্ডারগুলো প্রসেস করতে হবে, এটা নিয়ে একটু টেনশনে আছি, কি যে হবে। খুশবু বলল, আরে এটা কোনো ব্যাপার না, আমি তোরা ভাবলাম তোমাকে নিয়ে এখন আমি বের হবো একটু, তুমি এক কাজ করো, কাজগুলো রাখো, সন্ধ্যার পরে এসে করো। আমি বললাম, পাগল, আমার দোকানের কাস্টমাররা সব বকাঝকা করছে আমাকে। ডেলিভারি দেওয়ার কথা ছিল গত কালকে আর তার আগের দিন, অনেকের অর্ডার আবার তার আগের দিনও দেওয়ার কথা ছিল, আমি কোনোটাই দিইনি। ওরা ওই মুহূর্তে খুশবু তখন আমার হাত ধরলো, হাত ধরে আমাকে সঙ্গে সঙ্গে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। জানলা দিয়ে ধোয়া হয়ে এবং আমাকে কিভাবে বের করে নিয়ে গেল আমি জানি না, তবে জানলার ওই পাশ দিয়ে বের হয়ে সোজা আসমানের দিকে উড়াল দিলাম। আমাদের এই ছোট্ট শহরটা আরো বেশি ছোট দেখা যাচ্ছিল উপর থেকে। হঠাৎ করে দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। মেঘের মধ্যে দিয়ে উড়ে যখন মেঘ ক্লিয়ার হলো তখন আমি দেখতে পেলাম সবুজ উপত্যকার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি এবং ও আমাকে এখানে নিয়ে এসেছে। এই জায়গা আমার পূর্ব পরিচিত, এর আগেও খুশবুর সঙ্গে এসেছি। খুশবুদের গ্রামের পাশেরই একটি ছোট্ট নদীর পাড়ের একটি জায়গা, চর অঞ্চল, তবে সবুজ ঘাস দিয়ে ভরা আর চারিদিকে নানান রং বেরঙের ফুল দিয়ে ঘেরা। সে আমাকে তখন সেখানে বসতে বলল। আশেপাশে কোনো জিনের আনাগোনা নেই। খুশবু আমাকে তখন বলল, তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও, আমি তোমার সঙ্গে চলে যেতে চাই, আমি আসলে পারছি না আর, আমি ওইখানে থাকলে পাগল হয়ে যাব। আম্মা আমাকে দিনরাত বিয়ের কথা বলে একদম মাথা খারাপ করে ফেলেছে। ছেলেপক্ষ চায় খুব দ্রুত বিয়ে করতে। মাঝখানে আমাদের হাতে 1 মাস সময় আছে, এই 1 মাসের মধ্যেই তুমি যেটা ইচ্ছে সেটা করো, কিন্তু আমি ওই ছেলের ঘরে যেতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জুবায়ের। এই কথা বলতেই আমি তখন বললাম, কিন্তু? ও বললো, আমি কোনো কিন্তু শুনতে চাই না, তুমি এটা করবে কিনা বলো, আমি তোমাকে ছাড়া কোনোভাবেই অন্য কারোর ঘরে যেতে পারবো না। তাই বলে এসে আমার বুকের সঙ্গে মাথা রেখে বসে পড়লো। বললো, এখানে অনেক শান্তি লাগে আমার, এবং তোমার মতো ছেলে আমি কোথাও কোনোদিন পাবো না আমি জানি। আমি ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি, এই পছন্দ হওয়াটা কোনো স্বাভাবিক বিষয় নয়। আম্মা হয়তো বিষয়টা জানে বা বুঝতে পারে, তবে সে কেন যে হঠাৎ করে এরকম একটা জিন ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করলো আমি ভাবতে পারিনি। খুশবু আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর কপালে চুমু খেলাম, বললাম, আচ্ছা ঠিক আছে, দেখি কিছু একটা করা যায় কিনা।
তবে এইভাবে ঘন ঘন যদি তুমি আমার সঙ্গে মেলামেশা করতে থাকো বা আমাকে তোমার ওইখানে যেতে বলো, তাহলে তো তোমার আম্মাজান মানে আন্টি টের পেয়ে যাবে। টের পেয়ে গেলে তখন তোমাকে এবং আমাকে আলাদা করে দিবে, নির্ঘাত আমাকে তোমার সঙ্গে মিশতে দিবে না। তবে একটা বিষয় ভেবে আমার খুব খারাপ লাগে, আন্টি যদি এই বিষয়টা জানতে পারে যে আমি তোমাকে ভালোবাসি এবং আমরা একে অন্য প্রেম করছি, তখন তার মনের উপর কি প্রভাব পড়বে, বিষয়টা আমার ভেবেই খারাপ লাগছে। তখন খুশবু বলল, তোমার ভাবতে হবে না, এত কিছু ভাবো কিসের জন্য, এখন চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দাও। আমি ওইখানে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আকাশে নানান রং বেরঙের মেঘ উড়ে বেড়াচ্ছে। আমাদের জগতে শুধু সাদা মেঘ দেখা যায়, তবে এখানে নানান রং বেরঙের মেঘ আকাশের মধ্যে দেখা যায়। এগুলো বায়বীয় ক্রিয়ার মাধ্যমে হয়। গাছে গাছে বিভিন্ন সবুজ, নীল, লাল, হলুদ এবং নানান ধরনের পাতা, সেই সঙ্গে ফুল ফুটে আছে। এরকম অদ্ভুত প্রকৃতি শুধুমাত্র এই খুশবুদের গ্রামে আসলে দেখা যায়। আমি অনেকক্ষণ সেখানে বসে রইলাম। তারপর গল্প করতে করতে কখন বিকেল হয়ে গেল, খুশবু আমাকে বললো, চলো তোমাকে দিয়ে আসি। রাতের বেলা কিন্তু তোমাকে আমার ঘরে আসতেই হবে, তোমাকে ছাড়া আমার ঘুম হয় না, আমার একদমই একটুও ভালো লাগে না। আমি বললাম, কিন্তু খুশবু? ও বললো, কোনো কিন্তু নয়, চলো তো তুমি। আর না আসলে সমস্যা নেই, আজকে যেহেতু দিনে ছিলে সেহেতু রাতে আসার দরকার নেই, তুমি চলো। আমি বললাম, আমি আসবো কিভাবে? আমি কি চাইলে তোমার এখানে আসতে পারি? খুশবু বলল, এখন থেকে তুমি পারবে। তোমার আশেপাশে আমি সবসময় আমার একজন খাস জিন দিয়ে রাখবো, তুমি তাকে বললেই সে তোমাকে আমার ঘরের দোরগোড়া পর্যন্ত এনে দিবে, তারপরটা আমি দেখব। আমি বললাম, কিন্তু সেই মুহূর্তে সে হাওয়ার মধ্যে একটা হাত চুটকি মারতেই সেখানে কিছুক্ষণ বাদে একটা ধোয়ার মতো জিন এসে উপস্থিত হলো। জিনটা তখন খুশবুকে কি একটা ভাষায় কিছু একটা বললো, আমি বুঝতে পারলাম না। খুশবু তখন আমার দিকে দেখিয়ে দিল এবং সে মাথা নাড়ালো। আমি বললাম যে, উনি বাংলা কথা না বলতে পারলে আমি ওনার সঙ্গে কিভাবে কথা বলবো? লোকটি তখন বললেন, আমি বাংলা কথা জানি। আমি বললাম, তাহলে ওনার সঙ্গে এই ভাষায় কেন কথা বললেন? তখন জিন লোকটি বলল, এটা আমাদের গোপন ওয়ার্ড, সেহেতু এটা সবাইকে জানানো যাবে না। খুশবু তখন বলল, তুমি এখন এখান থেকে যাও, এত কথা বলো কিসের জন্য? জিনটা তখন আবার শূন্যের সঙ্গে মিলিয়ে গেল। খুশবু তখন আমাকে আমার বুটিকের সামনে নামিয়ে দিয়ে গেল, যেখানে আমি মূলত কাজ করি। পড়াশোনা এখন পর্যন্ত আমার শেষ হয়নি, এই ধীরে ধীরে করছি। দিনের বেলা ক্লাস করি, আম্মা দোকানে বসে, তবে আম্মা একটু অসুস্থ থাকার কারণে আমাকেই বসতে হচ্ছে। আমি দোকানে যাওয়ার পর অবাক হয়ে গেলাম, কারণ আমি গিয়ে দেখি যে কয়টা ড্রেসের অর্ডার ছিল প্রত্যেকটা ড্রেস তখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি হা করে তাকিয়ে আছি। খুশবু আমার দিকে তাকালো, তাকিয়ে আমাকে শক্ত করে একটি জড়িয়ে ধরে বলল, আমি আবার আসবো, কালকে রাতে তোমার সঙ্গে দেখা হচ্ছে, এখন আমি যাই, ঠিক আছে? আম্মা সন্দেহ করবে, সারাদিন কোথায় ছিলাম সেটা জিজ্ঞেসও করতে পারে। তাই বলে খুশবু তখন ওইখান থেকে উড়াল দিয়ে আমার চোখের সামনে থেকে চলে গেল। সন্ধ্যার পরপর মাগরিবের নামাজ পড়ে এসে যখন আমি আমার দোকানে বসেছি, সকল কাস্টমার যারা ছিল সকলে এসে বলছে আমার কাপড় হয়েছে কিনা। আমি বললাম, হয়ে গিয়েছে সকলের কাপড়, আন্দাজেই বললাম। পরে দেখি না, যতগুলো অর্ডার ছিল এখন পর্যন্ত, ইভেন আগামী কাল পরশু এবং এই সপ্তাহ পর্যন্ত যতগুলো অর্ডার ছিল সবগুলো অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে। অথচ এগুলো করতে অন্তত পক্ষে 3 থেকে 4 দিন আমাকে দিনরাত মেহনত করতে হতো। আমি তখনই বললাম, হয়ে গিয়েছে, আর রাগ করবেন না দয়া করে, আসলে আমি ছিলাম না তো, এই জন্য কাপড়গুলো তৈরি করতে পারিনি। আর আম্মা নিজেও অসুস্থ ছিল, এই জন্য কয়েকদিন দোকানে বসতে পারেনি, ভেবেছিলাম আম্মা করবে। লোকগুলো তখন খুশি হয়ে টাকা দিয়ে তারপর ড্রেসগুলো নিয়ে চলে গেল। যাই হোক, পুরো 1 সপ্তাহের অর্ডার আমি একদিনেই কমপ্লিট করে ফেলেছি। কিন্তু এটা কে করেছে? ওই মুহূর্তে সেখানে দেখলাম সেই জিন লোকটি, যাকে কিনা আমার সঙ্গে খুশবু পরিচয় করিয়ে দিয়েছিল। তিনি বললেন, এটা আমার জিনের দল করেছে, ওরা এগুলো জিনের জগতের দর্জির কাছে নিয়ে গিয়েছিল এবং তোমার মাপ অনুযায়ী তৈরি করে দিয়েছে, সেহেতু সমস্যা নেই, এটা খুশবু ম্যাডামের অনুমতিতেই হয়েছে, সেহেতু আগামী 1 সপ্তাহ তোমার আর কোনো কাজ করতে হবে না। তুমি চাইলে এখন খুশবু ম্যাডামের সাথে নিরিবিলি দেখা করতে পারবে, এটা ম্যাডাম নিজে আমাদেরকে দিয়ে করিয়েছে। আমি বললাম, তাহলে এই মেয়ের এই চালাকি, তাই না? দেখতে দেখতে মাঝখানে একদিন সময় পেরিয়ে গেল। আমি পরের দিন সন্ধ্যার দিকে রেডি হয়ে বসে আছি খুশবুর কাছে যাব, কারণ ওকে ছাড়া আমার যে বিন্দুমাত্র ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। জিন লোকটি আমার কাছে আসলো, এসে তার বিশাল আকৃতির দেহের মাঝখানে আমাকে লুকিয়ে ফেললো, সেই বড় জুব্বার নিচে। আমি বললাম, এটা কেন? জিন লোকটি বলল, যাত্রাপথে অনেক মানুষের সঙ্গে, অনেক জিনের সঙ্গে আমার দেখা হবে, সেই সমস্ত জিনেরা যাকে তোমাকে না দেখে ফেলে, সেজন্য এই ব্যবস্থা। তারপর জিন লোকটি উঠতে শুরু করলো। তার গতি খুব বেশি না, ধীর গতিতে ওড়েছে। অনেকটা সময় পার হলো, প্রায় 20 মিনিটের মতো। অন্যান্য সময় হলে খুশবু আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে আমার বাড়িতে নামিয়ে দিয়ে যায়, তবে এই জিনটি খুব ধীর গতি সম্পন্ন। সে আমাকে বলল, চুপচাপ
এইখানে বসে থাকো, তো কথা বলো কিসের জন্য? আমি সেখানে বসেছিলাম, তবে সেখানটায় বসে বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছিলাম না, এই জন্য কেমন কেমন লাগছিল। বেশ খানিক্ষণ ওড়ার পর আমি খুশবুর প্রাসাদের বাহিরে এসে দাঁড়ালাম। আমাকে বারান্দায় নামিয়ে দিয়ে গেল। জিনটা বলল, যাও, ডাকলে আমি চলে আসবো। আমি তখন বারান্দায় এসে দেখি খুশবু তার ডাইনিং টেবিলে বসে সাজছে। থুক্কু, ডাইনিং টেবিল না, ড্রেসিং টেবিলে বসে সাজছে। আমি পেছন থেকে খুশবুর পেছনে গিয়ে দাঁড়ালাম। খুশবু তখন আয়নায় আমাকে দেখে আচমকা আমাকে বলল, কি দেখছো? আমি বললাম, আমার এত সুন্দরী পরী স্ত্রীকে দেখছি, যার চোখ সৌন্দর্য এবং তার ঠোঁট এত সুন্দর কিনা তাকে দেখলে আমার জীবনের সমস্ত কিছুই যেন ভুলে যায়। সে তখন বলল, যা দুষ্টু, আমি এত সুন্দর নাকি? আমাদের জিনের জগতে কত সুন্দর জিন পরী আছে, তারা আমার থেকে অনেক সুন্দর। আমি তখন ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে গলায় এবং তার কানের কাছে চুমো খেলাম। বলল, এরকম করে না তো, আমার খুবই অন্যরকম লাগে। তারপর ও ঘুরে এসে আমার গলায় হাত দিয়ে আমার চোখাচোখি করলো। বলল, এত রোমান্টিকতা ছুটে যাবে। আজকে পাত্রপক্ষের 2 দল জিন আমাদেরকে দেখতে এসেছিল। তারা খুব শীঘ্রই বিয়ের ডেট ফাইনাল করে যাবে এবং এর আগে যে ডেট ছিল সেই ডেটে ও আসলে বিয়ে করতে পারছে না, সময় সম্ভবত পেছাচ্ছে। আমি বললাম, সময় তাহলে আর একটু পাওয়া যাচ্ছে? তখন ও বলল, সময় পাওয়া যাচ্ছে মানে? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? তুমি কবে মার সঙ্গে কথা বলো তো? বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে তখন তুমি মার সঙ্গে আগেই কথা বলো, আর তা না হলে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি বললাম, না খুশবু, এটা আমি করতে পারবো না। আন্টি আমাকে অনেক বেশি ভালোবাসে, আন্টির বিশ্বাসের সঙ্গে আমি কখনোই খেলতে পারবো না, আমি এটা কখনোই করতে পারবো না। তখন খুশবু আমার দিকে তাকিয়ে আছে, বললো, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে তাই করো। তাই বলে রাগ করে সে তার নিজের বিছানার এখানে চলে গেল। আমি তার পেছন পেছন গিয়ে তার হাত ধরে আছি। বললাম, আজকে চলো না কোথাও একটা যাই, আমার কেন যেন ভালো লাগছে না। আর কালকে তুমি এটা কেন করেছো? সমস্ত কাপড়েরগুলো অর্ডারগুলো কেন তুমি সম্পূর্ণ করে দিয়েছো? খুশবু তখন বলল, চলো আজকে আপাদের বাড়িতে যাই। আপাদের বাড়িতে তোমাকে নিয়ে যাইনি, সেদিনকে রাস্তায় তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আমি খুবই দুঃখিত। ওই মুহূর্তে খুশবু আমার দিকে তাকালো এবং আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমি খুব দুঃখিত, আমি ওরকম ভাবে আচরণ করা উচিত হয়নি। ওরকম ভাবে আচরণ করে সব থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। আপার সঙ্গে একটু আলোচনা করলে সম্ভবত বিষয়টা ভালো হবে, চলো আপার বাসায় যাই। তাই বলে খুশবু বারান্দায় দাঁড়ালো। তখন আমাকে তার শরীরের সঙ্গে জড়িয়ে ধরে আসমানের দিকে উড়াল দিল। খুশবু যখন আমাকে ধরে নিয়ে উড়ে, তখন আমার কাছে খুব ভালো লাগে। এত সুন্দর পরিবেশের সঙ্গে আমার প্রেমিকার সঙ্গে আমি উঠছি, বিষয়টা আসলেই খুব ভালো লাগে। অনেকক্ষণ ওড়ার পর আমি এবং খুশবু তাদের প্রাসাদের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। খুশবুর আপা তখন তার নিজের কক্ষের সাজ ছিল, দুলাভাই সম্ভবত ছিল না। ওই মুহূর্তে খুশবু তখন তার আপাকে বলল, আপা। তার আপা তাকালো, আমাকে দেখিয়ে হক চকিয়ে গেল, বলল, আরে তুই জুবাইরকে এখানে কেন নিয়ে এসেছিস? ওই মুহূর্তে তখন আমি বললাম, আপা কি আর করব বলেন, আপনার বোনের বিয়ে হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? ও বলছে ওকে নিয়ে ভেগে যেতে, এটা কি কখনো সম্ভব? আন্টি আমাকে কতখানি ভালোবাসে সেটা কিন্তু আপনি জানেন আপা। ওই মুহূর্তে সে বলল, খবরদার এরকম কোনো কিছু করতে যাবি না, আম্মা খুবই কষ্ট পাবে। আর তাছাড়া আম্মার ক্ষমতা অনেক, সে এই জিনরাজ্যের সর্দারিনী, সে চাইলে অনেক কিছুই করতে পারবে। তাছাড়া আমি আসলে ভাবছি, আমাকে একটু ভাবতে দে। তোদের কথাই আজকে ভাবছিলাম যে কিভাবে কি করা যায়। সময় তার বেশি নেই, পাত্রপক্ষ বোধহয় বিয়ের নতুন তারিখ ঠিক করে গিয়েছে, আরও এগিয়েছে। আমি বললাম, কি বলছো? আমি তো এইসব বিষয়ে কিছু জানি না। খুশবুর বোন বলল, হ্যাঁ, বিয়ে হওয়ার কথা ছিল তো আগামী মাসের 14 তারিখে, তবে এগিয়ে দিয়ে 1 তারিখ করেছে। তার মানে তোদের হাতে সময় আছে আর মাত্র 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে তোদেরকে যা ইচ্ছা তাই করতে হবে। দেখ, হয়তো তোদেরকে পালিয়ে এখান থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে অন্য কোথাও, সেটা তোরা পারবি কিনা দেখ। কোনো জিন হলে আমি না করতাম না, কারণ জিন হলে তারা যে কোনো স্থানে গিয়েই লুকিয়ে পড়তে পারত। তবে মানুষ হতে সমস্যা, মানুষের জগতে জিনেরা প্রবেশ করতে পারে এবং খুব সহজেই সেখান থেকে তোরে নিয়ে আসতে পারবে। আর তাছাড়া জুবাইর নিজে এত বড় একটা অপরাধ করবে, আন্টি বিষয়টা মেনে নিবে না। জুবাইরকে আমার মা অনেক বেশি ভালোবাসে। ওই মুহূর্তে আমি বললাম যে সেটা তো আমিও জানি, কিন্তু আন্টিকে কষ্ট দিয়ে আমি এটা করতে চাই না। আমি চাই আন্টিকে আমি বিষয়টা জানাতে। আমি আন্টিকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু আন্টি আমাকে ছোটবেলা থেকে এত হেল্প করেছে, তার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা কিভাবে করি? আমি বরঞ্চ এই বিয়েতে নাই রাজি হই। খুশবু তখন আমাকে মারতে শুরু করলো, বললো, একদম কান ফাটিয়ে ফেলবো। যখন তোমাকে না করেছিলাম তখন তুমি চলে গেলে না কিসের জন্য? পরবর্তীতে এসে আমাকে এত ভালোবাসা জাগিয়ে এখন চলে যাচ্ছ, মেরে ফেলবো একদম একদম। কিন্তু ওর এরকম রাগান্বিত চেহারা দেখে আমি কিঞ্চিত ভয় পেলাম।
বললাম, তুমি যেরকম রাখতে পারো তা আজকে প্রথম দেখলাম। খুশবুর দুলাভাই তখন আসলো। আমি দুলাভাইকে সালাম দিলাম। দুলাভাই বিষয়টা জানে। সে বলল, গম্ভীর বিষয়, দেখি কিছু করা যায় কিনা। আমি অবশ্য শাশুড়ি আমার সঙ্গে ওরকম ঘনিষ্ঠভাবে কথা বলতে পারি না, তবে দেখি আব্বাকে দিয়ে কিছু একটা বলানো যায় কিনা। আর তাছাড়া খুশবুকে যে তুমি পছন্দ করো তা আমি আগে থেকেই জানতাম, ছোটবেলা থেকেই তোমাদেরকে দেখে এসেছি। দুলাভাই এবং আপা একে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেই অনেক আগে থেকেই, যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই। আমরা বিষয়টা জানতাম না, তবে এই চুপি রুস্তাম যে ওরা দুজনে এরকমটা করেছে, আমরা বিষয়টা এই বিয়ের পরবর্তীতে জানতে পারি। খুশবু তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে আপা, তোরা থাক, আমি তাহলে যাই। আপা বলল, কি বলছিস? জুবাইর প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, ওকে কিছু খেতে দেই, চল বাইরে চল, আমাদের এখানটা একটু ঘুরে ঘুরে দেখবি। আমি বললাম, হ্যাঁ দেখা যায়। খুশবু আমার দিকে রাগান্বিত স্বরে তাকিয়ে আছে, কারণ আপার সঙ্গে দেখা করে খুশবুর আরো বেশি মেজাজ খারাপ হয়েছে। আমার হাত ধরে ও নিজের দিকে হাঁটছিল। প্রাসাদে তখন কেউ নেই। নিচের কক্ষে গিয়ে সেখানে গার্ডেনের একটা বেঞ্চের উপর বসলাম। মাঝখানে টেবিলের উপর ফল এবং নানান ধরনের শরবত সাজানো, সে সঙ্গে মিষ্টি জিলাপিও আছে। এই বাড়িতে মিষ্টি জিলাপি আসে শুধুমাত্র আমাদের মানুষের সঙ্গে যোগসূত্র আছে, সেই জন্য মানুষের জগৎ থেকে জিলাপিগুলো নিয়ে আসে, এবং সে সঙ্গে লাড্ডু আছে। আমি সেগুলো খেলাম, খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। এত মজাদার খাবার এর আগে আমি কখনো কোথাও খাইনি। যে খাবারগুলো মিষ্টি নাই খেয়েছি এখানে। খাওয়া দাওয়া শেষ করে ওদের বাড়ির আশেপাশে বাগান, তারপর পেছনে ঝর্ণা, তারপর পুকুর এবং হরিণের বন দেখালো। সমস্ত কিছুই বেশ ভালো ছিল, তবে আমার কাছে একটাই চিন্তার বিষয়, যে ওই জিন ছেলেটা যে কিনা খুশবুকে বিয়ে করতে আসবে, তাকে কোনোভাবে কি বাগানো যায়? তখন দুলাভাই বলল, এমনটা মোটেই করা যাবে না, ওরা বেশ দুষ্টু প্রকৃতির জিন। তখন আম্মা যে কি দেখে ওদের সঙ্গে বিয়ে ঠিক করেছে। আচ্ছা যাই হোক, সময় এখনো 2 সপ্তাহ আছে, এত মাথায় প্রেশার দিয়ে লাভ নেই, কোনো না কোনো একটা চিন্তা বের হয়ে যাবে। তারপর খুশবু এবং আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। আসার পথে ওরা গাড়ি দিয়ে দিতে চাইছিল, তবে আমরা গাড়ি নিলাম না। আমরা জঙ্গলের মাঝখান দিয়ে উড়ন্ত অবস্থায় একটা সুন্দর ঝর্ণার মাঝখানে আসলাম। সেখানে আমি এবং খুশবু একে অন্যের সঙ্গে জড়িয়ে ধরে বেশ খানিকক্ষণ বসে গল্প করলাম। আমি এত টেনশন নিতে পারি না। খুশবু তখন আমাকে বলল, চলো তোমাকে দিয়ে আসি। সেই যাত্রায় আমি আমার দোকানে চলে আসলাম। ওই রাত তখন 2:30 কি 3টা বাজে। দোকানের মধ্যে থেকেই তো গিয়েছিলাম। দোকান তখনও ভেতর থেকে বন্ধ। আমি ভেতর থেকে দরজা খুলে বাইরে থেকে তালা মেরে বাড়ি চলে আসলাম। আম্মাকে বললাম, আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সেজন্য মূলত হচ্ছে কাজ শেষ করে আসতে আসতে দেরি হয়ে গিয়েছে। আম্মা দোকানে যান অনেকদিন। আম্মা আমাকে বলল, তোর মতিগতি ইদানিং ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না কোথায় থাকিস, কি করিস। আমি বললাম, আম্মা কিছুই না। ঘরের ভিতর চলে গেলাম। ঘরের ভিতরে গিয়ে আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করলাম। ঘরের লাইট জ্বালাতেই একটা অদ্ভুত কালো ছায়া মনে হলো ঘর থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছে। আশপাশে আমি এদিক ওদিকে তাকালাম, কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পেলাম না। এই কারণ হচ্ছে জিনিসটা অদৃশ্য ছিল এবং কোনো মানুষ ছিল না। আমি টের পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কে? ঘরের ভিতরে কে? কিন্তু কেউ কোনো প্রশ্নের উত্তর দিল না। তারপর ফ্রেশ হয়ে এসে যখন আয়নার দিকে তাকালাম, আমি দেখলাম আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং সেটা অদৃশ্য অবয়বের মতো ছায়া। আমি সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকালাম, তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি আবার জিজ্ঞেস করলাম, কে? আমি সঙ্গে সঙ্গে আয়াতাল কুরসি পড়তে লাগলাম এবং দোয়া করতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে আমার পেছনে একটি জিন দৃশ্যমান হলো। জিনটি প্রায় লম্বায় 7 ফুট, তার পরনে কালো কাপড় পরা, চোখে মুখে এক ধরনের বিরক্তির ছাপ এবং খুব রাগান্বিত হয়ে আছে। আমি যখন তার দিকে তাকালাম, তাকিয়ে পেছন থেকে সিটকে পড়ে যেতে গেলাম। ওই মুহূর্তে তখন জিনটি আমার দিকে তাকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, তুই আমার হবু বউয়ের সঙ্গে ঘুরছিস। আমি বললাম, কে তোমার হবু বউ, আর তুমি কে? তুমি এখানে কেন এসেছ? ওই মুহূর্তে সেই জিন ছেলেটি বলে উঠল, আমি জিন, খুশবুর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আর খুশবুকে আমি পছন্দ করি। তুমি কেন খুশবুর আশেপাশে ঘুরছো? খুশবুর কে হও তুমি? আমি তখন বললাম, আমার আন্টির মেয়ে। আমি আন্টির সঙ্গে বেশ ভালো সম্পর্ক, আর ছোটবেলা থেকে আমরা একত্রে বড় হয়েছি, সেই সুবাদে আমরা পরিচিত। তাছাড়া আপনি এখানে কেন এসেছেন? আপনি কি জাসুসি করতে এসেছেন যে খুশবুর সঙ্গে আমি? ছি, যান, আপনি এখান থেকে চলে যান। জিন লোকটি তখন বলল, খুশবুর সঙ্গে তোমার কি সম্পর্ক আছে আমি জানি। সেই ঝর্ণার ওইখানে ঢলাঢলি করতে দেখে আমি বুঝে ফেলেছিলাম তোমরা একে অন্যকে পছন্দ করো, তাই না? আমি বললাম কি যে, না, এরকম করে কিছু না। জিন ছেলেটি বললো, সত্যি করে বলো। আমি বললাম, হ্যাঁ, আমরা একে অন্যকে ভালোবাসি। তো কি, আপনি আমাকে মেরে ফেলবেন? মারুন। জিন লোকটি তখন বলল কি যে, আরে না, তোমাকে মারতে যাবো কিসের জন্য? বরঞ্চ তুমি তো আমাকে উদ্ধার করেছ। আমি বললাম, উদ্ধার করেছি মানে? জিন ছেলেটি তখন আমার দিকে তাকিয়ে একটা মানুষের রূপ ধারণ করলো, আমার সাইজের মানুষ।
তারপর আমাকে বসতে বলল, একদম মানুষের মতো দেখতে। খানিকক্ষণ বাদে দেখলাম জিন ছেলেটি একদম হুবহু আমার চেহারা রূপ ধারণ করে আমার পাশে বসে আছে। আমি বললাম, এটা তুমি কিভাবে করলে? সে বলল, করেছি। যাই হোক, তুমি করে বলবে না কিন্তু, আমি তোমার থেকে অনেক বড়। আমি বললাম, কত বড়? ও বলল, তা 120 বছরের বড় তো হবেই। আমি বললাম, আমার বয়সই মাত্র 20 বছর, 120 বছর বড় তুমি কিভাবে হলে? যাই হোক, আপনি করে বলি। ছেলেটি একটু মজার স্বরে বলল, আচ্ছা ঠিক আছে থাক, আপনি করে বলতে হবে না। আসলে মূলত হয়েছে কি, খুশবুকে আমার মোটেই পছন্দ না। আমি ওকে বিয়ে করতে চাই না। তবে আমার আম্মা এবং খুশবুর আম্মা খুব ভালো ঘনিষ্ঠ বান্ধবী। ওরা আমাদের বিয়েটা ঠিক করেছে। আমি কত বড় জানো? আর খুশবুর বয়স সবে মাত্র 50-60 বছর, সদ্য একটা ছোট মেয়ে। ওকে বিয়ে করা কি আমার মানায়? আমি বললাম, কি বলছো তুমি? খুশবু ছোট মেয়ে মানে? ওকে তো দেখতে অনেক বড় লাগে। তখন সেই জিন ছেলেটি বলে, তোমার হিসাবে ঠিক আছে, তোমরা প্রেম করছো। তোমাদের হিসাবে যদি আমি ঠিক করি, তাহলে ও এখনই কিশোরী। ওকে আমি কিভাবে বিয়ে করবো বলো তো? আর আমি এত বড় একটা জিন ছেলে। তাছাড়া ওকে আমার একদমই পছন্দ নয়। আর আমি অন্য একটা পরীকে পছন্দ করি। তোমাদেরকে আজকে ঝর্ণার ওইখানে ঢলাঢলি করতে দেখে আমি যে খুশিটাই না হয়েছিলাম, ভেবেছিলাম যে খুশবুর কোনো একটা সম্পর্ক আছে, তবে সেটা যে একটা মানুষের সঙ্গে জানতাম না। যাই হোক ভাই, তোমার জন্য আমার খুব উপকার হলো। তুমি বিয়েটা যেভাবেই হোক ভাঙাও। আমি বললাম, পাগল, বিয়েটা যেভাবেই হোক ভাঙাবো কিভাবে? কোনোভাবেই সম্ভব না। আন্টি যদি বিষয়টা জানতে পারে, তাহলে আমাকে কেটে কয়েক টুকরো করবে। তুমি কি জানো? জিনটা তখন বলল, আচ্ছা ঠিক আছে, কি করা যায় ভাবা দরকার। বিয়ের তো আর মাত্র 13 দিন বাকি আছে, এর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে আমার কাছে একটা বুদ্ধি আছে। যদিও তাতে তোমার মান সম্মান নষ্ট হবে, কিন্তু তুমি বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। ও তখন বলল, কি? আমি বললাম, কানটার দিকে আগাও, আমি তোমাকে বলছি। ফিসফিস করে বলতেই সে তখন বলল, পাগল, না, এটা আমি করতে পারবো না। এতে করে আমার পরিবারের লোকজন। আমি বললাম, অন্য করে খুশবুকে বিয়ে করে তোমার জীবন নষ্ট করে লাভ আছে? খুশবুকে তুমি বিয়ে করবা, তারপর তোমার সঙ্গে বাসর ঘরে তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে, তারপর খুশবু আমার কাছে চলে আসবে কান্নাকাটি করে। এদিকে সেও খুশি, আমিও খুশি। আন্টি আমাকে স্বাচ্ছন্দ্য বিয়ে দিয়ে দিবে। তার থেকে বরঞ্চ এটা ভালো না যে আমি তোমাকে যে বুদ্ধিটা দিলাম, সেই বুদ্ধিটা নিয়ে তুমি বিয়ে করো? তখন সে একটু চিন্তা করে বলল যে তাও করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে দেখা করছি। আমি আগে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথাটা শেয়ার করে নিই, দেখি ও কি বলে। ও যদি এরকম কোনো কিছু বলে, তাহলে আমি দেখি কিছু করা যাবে। আমি তাহলে এখন আসি। তাই বলে সে ওইখান থেকে গায়েব হয়ে গেল। শুরুতে আমি দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম, জিনটা আবার আমার কোনো ক্ষতি করে কিনা। তবে দেখি না, বড় ভাই ভালোই আছে। সে আমাকে উপকার করার জন্য আমার কাছে এসেছে। ওই যে একটা কথা আছে না, যে আমি কখনো চিন্তা করি না, কারণ সময় আমাকে এমনিতেই ঠিক করে দেয়। কখন কি হবে তা সময়ের পরিক্রমায় আস্তে আস্তে ঠিক হয়ে যায়। টেনশন করে কি লাভ? আমি টেনশন করিনি, কিন্তু খুশবু প্রচন্ড পরিমাণ করে। আমি সবসময় খুশবুকে বলি, সময় দাও, সব একা একাই ঠিক হয়ে যাবে। আমি সে রাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে ঘুমাতে গেলাম। পরের দিন সকালবেলা বুটিকে কাজ করছিলাম। দুপুরের খানিকক্ষণ পরপর খুশবু এসে উপস্থিত। দুপুরবেলা সে মাঝে মধ্যে আসবেই। সে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলেছে, আম্মা বলেছে ওই ছেলেকেই বিয়ে করতে হবে। নিশ্চয়ই আম্মা কিছু একটা বুঝতে পেরেছে। আমি বললাম যে, তুমি বসো, এত কান্নাকাটি করছো কিসের জন্য? আমার হাসি হাসি মুখ দেখে আমাকে বলল, তুমি। আমার দোকানে তখন একজন কাস্টমার বসেছিল। কাস্টমার খুশবুকে দেখতে পাচ্ছিল না, তবে আমি তো খুশবুকে দেখতে পাচ্ছিলাম। ওই মুহূর্তে কাস্টমার বলল, কি ভাই, কিছু বললেন? আমি বললাম, না, চুপচাপ বসে থাকুন, এত কথা বলেন কিসের জন্য? আমি খুশবুকে তখন আবার বললাম, তুমি বসো, কিছু হবে না। ওই দোকানদার, ওই কাস্টমার তখন আবার বলতে লাগলো, কি? আমি বললাম, কিছু না, এত বেশি কথা বলেন কিসের জন্য? তারপর আমার দিকে হা করে তাকিয়ে রইল। খুশবু তখন আমাকে মারতে শুরু করলো, বলল, ছাগল, গরু, পাঠা, তুমি আমাকে এরকম ভাবে জানাচ্ছ কিসের জন্য? আমার বিয়ে আর মাত্র 12 দিন সময় আছে, আর ছেলেপক্ষের সকলে তথ্য আজকে পাঠিয়েছে। আম্মা আজকে বলেছে যে সমস্ত কিছু প্রস্তুত করতে। আমার খুব খারাপ লাগছে। আমি বললাম, শোনো, তোমাকে কিছু কথা বলার আছে, কাজটা শেষ করি তারপর। খুশবু ওই কথা শুনে একদম উত্তেজিত হয়ে গেল, বলল, কিসের কাজ? তাড়াতাড়ি চলো। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, হাতের কাজটা শেষ করি না। ও ওই কথা বলতেই আমাকে ওইখান থেকে গায়েব করে নিয়ে গেল। যেখানে লোকটি বসেছিল, সেই লোকটি হঠাৎ করে আমাকে গায়েব হতে দেখে কেমন ভেবেছিল, আমি শুধুমাত্র সেটাই চিন্তা করছি। আমি বললাম, খুশবু, তুমি কি পাগল? ওইখানে দুজন লোক বসেছিল, ওরা আমাকে হঠাৎ করে গায়েব হতে দেখে কেমন চিন্তা করবে বলো? নিশ্চয়ই অবাক হবে, নিশ্চয়ই অন্য কোনো কিছু ভাববে। খুশবু বলল, তুমি বলো, কি বলবা? মাটি থেকে অনেকটা উপরে শূন্য ভাসছি মেঘের মধ্যে, খানিকটা পাশ দিয়ে একটা বিমান উড়ে গেল। আমি বললাম, এই বিমানের মাথায় লেগে আমি মরে গেলে তখন কি হতো? খুশবু বলল, কিছু হবে না। বিমান থেকে সম্ভবত পাইলট আমার দিকে তাকিয়েছিল, তবে দেখতে পেয়েছি কিনা জানি না।
খুশবু তখন আমাকে বললো, কি হয়েছে বলো। আমি বললাম, আমাকে নিচে নাও, আমি অক্সিজেন পাচ্ছি না এখানে। খুশবু তখন আমাকে চোখের পলকে এক ঘাসের উপর নিয়ে গেল, সেটা ওদের জগৎ। আমি সেখানে বসে আছি, ও নিজেও বসলো, বলল, বলো। আমি বললাম, তোমার হবু জামাইয়ের সঙ্গে দেখা হয়েছিল আমার। তখন সে বলল, সে কি, সে তোমাকে কোনো ক্ষতি করেনি তো, মারেনি তো? ওরা খুবই বদ জিন, আমি শুনেছি। আমি বললাম, মারে না, সালমান ভাই ভালো আছে, উনি আমাকে ভালো বুদ্ধি দিয়েছে। সালমান ভাইয়ের নিজেরও গার্লফ্রেন্ড আছে, সে তোমাকে বিয়ে করতে চায় না, বলে তুমি নাকি ছোট, কচি খুকি, তোমাকে বিয়ে করলে তার নাকি জীবন বরবাদ হয়ে যাবে। এই কথা বলার পর বললো, কি, সালমান এই কথা বলেছে ওকে? আমি বললাম, তো খারাপ কি বলেছে? তোমার বয়স 50-55 বছর, আর তার বয়স 120 বছর, তোমার থেকে দ্বিগুণ বয়সী, তুমি তাকে বিয়ে করতে? তখন খুশবু বলল, তুমি কিভাবে টের পেলে? আমি বললাম, সালমান ভাই বলেছে আমাকে। আর তোমার বয়স যে একদম কিশোরী বয়সী, সেটা টেরই পাওয়া যায় না। খুশবু বলল, তোমার বয়স মনে হয় খুব বেশি, মাত্র 20-22 বছর বয়স, এখন আসছে আমাকে কিশোরী বলতে। ঠিকই আছে, তুমি আমাকে বিয়ে কবে করছো তাই বলো। আমি বললাম, এত সহজ হতো না, শোনো, আমরা একটা প্ল্যান করেছি, প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। সালমান ভাইকে বলেছি, সালমান ভাই বলেছে রাতে দেখা করবে, তুমি রাতে এসো, ঠিক আছে? ও তখন বললো, কোথায়? আমি বললাম, আমাদের বুটিকে, রাতে বেলা আসবে, আমি বুটিকেই থাকবো, কাজ আছে, কিছু কাজ করতে হবে, আর তাছাড়া তুমি এখন চলে যাও, রাতেবেলা সালমান ভাই আসলে তখন বলবো। ও কোনোভাবেই মানবে না। আমি তখন সমস্ত ঘটনাকে খুলে বললাম। আমি দুলাভাইকেও ডেকেছি, সালমান ভাইকেও ডেকেছি, তারা এসে উপস্থিত হলো। রাতের বেলা ওই খুশবু আমাকে ওইরকম ভাবে বকে ঝোঁকে এখান থেকে চলে গিয়েছিল। রাতে বুটিকে কাজ করছিলাম, 3টা ছায়া হঠাৎ উপস্থিত হলো। এই 3টা ছায়া হচ্ছে গিয়ে দুলাভাই, খুশবু এবং তার যে গার্লফ্রেন্ড আছে সে। আর পেছনে আরেকটা ছায়া আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে সালমান ভাই। সালমান ভাই তখন এসে উপস্থিত হলো, বলল, কি ব্যাপার জুবাইর, কেমন আছো? আমি বললাম, জি ভালো আছি। আমাকে ওই মুহূর্তে আপা বলল কি যে, কি ব্যাপার আব্দুল্লাহ, কেমন আছো? তখন সালমান বলল, কিরে ভাই, তোর কয়টা নাম? আমি বললাম, 2টা নাম, আব্দুল্লাহ আর জুবাইর। বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো। এই তোমরা বসো। সকলে বসলো। দুলাভাই আমার পাশে বসলো। ওই মুহূর্তে আমি আমার প্ল্যানের কথা সকলকে বললাম। সকলে বলল, ভালো প্ল্যান, তবে এতে করে সালমানের যে মান সম্মান নষ্ট হবে, তার পরিবার। ওই মুহূর্তে তখন বলল, কোনো কিছুই নষ্ট হবে না, আমরা একটা প্ল্যান করেছি, জবরদস্ত প্ল্যান। সেই প্ল্যান এক্সিকিউট হলেই হয়তো সমস্ত কিছু সম্পূর্ণ হবে, এবং সেটা খুব সহজে আমরা করতে পারবো। এবং আমাদের বিয়ের পরে, মানে আমার এবং খুশবুর বিয়ের পরে সেই প্ল্যানটাও হয়ে যাবে, এবং সব একদম পারফেক্টলি কম্বাইন্ড হয়ে যাবে। চিন্তা করো না কোনো কিছু নিয়ে, ঠিক আছে? সকল তখন হ্যাঁ বলল, এবং সাকসেসফুলি এক্সিকিউট হলো প্ল্যান। তারপর খুশবু আমাকে ওই অবস্থায় সকলের সামনে জড়িয়ে ধরলো, বললো, ছি, কি করছিস খুশবু, দুলাভাই রয়েছে এখানে। ওই মুহূর্তে তখন খুশবু বলল, থাক। তারপর ও আমাকে ওইখান থেকে উড়ন্ত অবস্থায় নিয়ে চলে আসলো। আমাকে খুশবু আসলে অনেক বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসা আমি যে কোথায় রাখবো সেটাই আমি ভেবে কোলাতে পারতাম না। ছোটবেলা থেকে খুশবুকে আমি অনেক পছন্দ করতাম। বিয়ে খেতে এসে এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে তা ভাবতে পারিনি। আপা দুলাভাই সকলে আমাদেরকে পছন্দ করে, শুধুমাত্র আন্টিকে কথাগুলো আমি বলতে পারছিলাম না। দেখি কি হয়, কিভাবে কি হয়। সময় গড়াতে লাগলো। খুশবু এবং আমি আসমানের প্রান্ত দিয়ে উড়ে বেড়াতে লাগলাম, এবং দেখতে দেখতে বিয়ের আগের দিন পর্যন্ত আমাদের সময় এরকম ভাবেই কাটলো। বিয়ের আগের দিন সমস্ত মেহমান খুশবুদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। পুরো বাড়ি যেন বিয়ের সমাগমের সৃষ্টি, এবং এত চমৎকারভাবে পুরো বাড়িটা সাজানো হয়েছে। আগামীকালকে বিয়ে। দুলাভাই এবং খুশবু এবং সে সঙ্গে আপা নিজেও খুব টেনশনে আছে, তবে আমি টেনশনে নেই, কারণ বরই তো আসবে না এখানে, তাহলে বিয়েটা কি হবে? যদি হুট করে বর চলে আসে তাহলে একদম মাঠে মারা পড়বো, খুশবু আমাকে নিজ দায়িত্বে মেরে ফেলবে। আমি একটু টেনশনে ছিলাম। বিয়ের আগের দিন আন্টি আমাকে সমস্ত দায়িত্ব দিয়েছে যেন সমস্ত কিছু সাজাই। এখানে আসার পর আন্টি আমাকে বলেছে, দেখ খুশবুর বিয়ে কিন্তু তুই সমস্ত কিছু নিজে থেকে করবি, আর কোনো কিছু যেন কমতি না হয়। এখানকার প্রায় সমস্ত আত্মীয় স্বজনই আমাকে চেনে। এই পরিবারের অনেক কাছাকাছি আমি অনেক আগে থেকেই চেনে, কারণ এখানে আমি প্রায় 1.5 বছর ছিলাম। অনেকে আমাকে ছোটবেলা থেকেই জানে। ওই বড় আপার বিয়ের সময় অনেকে আমাকে চিনেছে, বড় হওয়ার পর, আর এখন তো অনেকেই চেনে। সকলেই আমাকে আমার উপর দায়িত্ব দিয়ে রেখেছে, তবে আগামীকালকে যে কি হতে যাচ্ছে সেটা তো আমি জানি। দেখতে দেখতে ওদিনকে রাত বের হলো। পরের দিন বিয়ের দিন শুরু হলো। সমস্ত মেহমান রেডি, তারা সকলে খাওয়া দাওয়া করছে। বরপক্ষ আসার কথা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল, কিন্তু বরপক্ষ আসার কোনো নামগন্ধ নেই। তারপর সন্ধ্যা হয়ে গেল। বরপক্ষের পরিবারের কাছে প্রত্যেকেই খবর পাঠাতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? তখন আন্টি একজন জিন দূত পাঠালো ওই রাজ্যে।
জিনদূত সেখানে পৌঁছালো এবং পৌঁছে তখন জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনাদের? আপনারা কেন আসছেন না? আপনারা যে এখানে এরকম ভাবে আছেন, ব্যাপারটা কি? ওই মুহূর্তে ওই পক্ষের সব লোকজন বলল যে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সকলে বলল, বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি হয়েছে? তখন আচমকা ওই জিনদূতটি বলল, তাহলে আমি গিয়ে কি বলবো? বরপক্ষের লোকজন মানে ওই বাড়ির লোকজন বলল, কি আর বলবো বলো, আমার ছেলে কোথায় গিয়েছে কে জানে, কোথায় পালিয়ে গিয়েছে কিভাবে বলবো, আসলে জানি না। সত্যি কথা বলতে ছেলেটা কি বিয়ে করতে চায় না নাকি? রাজি না থাকলে আগে বলে দিত, এরকমটা করার কোনো মানে হয়? ওই মুহূর্তে তখন দূতটি বলল, আমি কি বলবো গিয়ে? তখন সে বললো, তুমি কিছুক্ষণ বসো, দেখি ওকে খুঁজে পাওয়া যায় কিনা। জিন দূতটি অনেকক্ষণ সেখানে অপেক্ষা করলো, তবে কোনো কিছুই হলো না। হঠাৎ করে এই দুজন জিন খবর নিয়ে আসলো, আপনার ছেলে নিশ্চয়ই পালিয়েছে, বিয়েটা করতে চায় না। জিন দূতটি তখন ওইখান থেকে দ্রুত গতিতে ফিরে আসলো মূল রাজ্যে। আন্টির সামনে দাঁড়িয়ে তখন বলল, ছেলেটা বোধহয় আসবে না, সে সম্ভবত পালিয়েছে, কারণ ওদের মুখে কানা ঘষে এরকমটাই শুনছিলাম যে সে বিয়েটা করতে চায় না। কেন করতে চায় না জানি না, তবে ছেলেটা পালিয়েছে, এই বিয়েটা সম্ভবত হবে না। আন্টি তখন ঠাস করে বসে পড়ল। ওই মুহূর্তে আন্টি সকলের দিকে তাকিয়ে আছে, সকল মেহমান আন্টির দিকে তাকিয়ে আছে। আন্টির মান সম্মান সকল কিছু নষ্ট হলো। ওই বাড়ির দুজন আত্মীয় এসেছে, মানে ওই ছেলের সম্ভবত কোনো সম্পর্কের কোনো কিছু হবে। তারা তখন বলল যে আসলে আপা, আমাদের জন্য এমনটা হয়েছে, আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে, ছেলে যেভাবে পালাবে বুঝতে পারিনি। ওই মুহূর্তে তখন বলল, আমি কি করব? আমার এই পরিবেশটা যে নষ্ট হয়ে গেল, আমার মেয়েকে আমি কিভাবে বিদায় করব? এই অসম্মান আমি কোথায় রাখবো? বাড়ি ভর্তি মেহমান, সকলে যদি এখন বিষয়টা জানতে পারে যে আমার এই মেয়ে এরকম ভাবে তার জামাই পালিয়েছে, বর পালিয়েছে, তখন বিষয়টা ঠিক কি দাঁড়াবে বলেন তো? বিষয়টা কি খুব একটা ভালো হবে? ওই মুহূর্তে সকলেই তখন তাকিয়ে আছে। আমি তখন বললাম, আন্টি, বিষয়টা খুবই খারাপ হয়েছে, তবে আন্টি তখন খুব রেগে আছে। সকলেই তখন বিষয়টা আস্তে আস্তে জানতে পারলো যে এরকম কোনো কিছু একটা হচ্ছে, আসলে খুব খারাপ পরিবেশ, এরকমটা হঠাৎ করে হওয়ার কোনো মানেই হয় না। আন্টি তখন খুব চিন্তিত, বিয়ে বাড়ি পুরো থমকে আছে, আমাদের প্ল্যান মতো সমস্ত কিছু আগাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যে কথাটা আমি শোনার জন্য অপেক্ষা করেছিলাম সেটাই শুনলাম। আন্টি তখন বলল, যাই হোক, ওই বদমাইশের জন্য অপেক্ষা করে লাভ নাই, আমার ছেলে নেই তো কি হয়েছে, আমার আব্দুল্লাহ তো আছে। ওই মুহূর্তে তখন আন্টি আমাকে বলল, আব্দুল্লাহ, আমি তোর কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে তুই খুশবুকে বিয়ে কর। খুশবু তো ছোটবেলা থেকেই তোকে পছন্দ করে, আর তাছাড়া তোরা একে অন্যকে ছোটবেলা থেকেই চিনিস, আমার মনে হয় না যে তোরা একে অন্যকে বিয়ে করলে কোনো সমস্যা হবে। আমি তখন বললাম, জি আন্টি। তখন আন্টি আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, তুই না করিস না। আমি তখন মনের মধ্যে একটা শয়তানি হাসি দিলাম, কারণ আমি তো এটাই চাচ্ছিলাম। খুশবু তখন মনে মনে আমার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ ও নিজেও জানে যে ও এরকম প্ল্যানটাই করেছিল। আমরা দুজনই মনে মনে বেশ খুশি। আর দুলাভাই এবং আপা তারা দূর থেকে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে আর এগুলো দেখছে। প্ল্যানের মোতাবেক এটাই হওয়ার কথা ছিল। চারিদিকে সমস্ত জেনেরা তখন বলল, হ্যাঁ, জুবাইর বেশ ভালো ছেলে এবং ওর সঙ্গে বিয়ে হলে বেশ ভালো হয়। এই বদমাইশ জেনার সঙ্গে বিয়ে না দিয়ে জুবাইরের সঙ্গে বরং দাও, যদিও সে মানুষ, তবে সে মানুষটা বেশ ভালো। ওইখানে আমাকে তখন ভেতর থেকে সাজিয়ে নিয়ে আসা হলো। আন্টির কথা আমি এমনিতে ফেলতে পারতাম না। যদি আন্টি আমাকে এটা বলতো যে জুবাইর, তোকে খুশবুকে বিয়ে করতে হবে, আমি সেটা এক পায়ে মেনে নিতাম, কারণ আন্টির কথা আমি কখনো ফেলতে পারি না, যদি খুশবুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক নাও থাকতো। তবে আমরা যে অনেকে পছন্দ করি এবং এরকম প্ল্যানটা সাজিয়েছি শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থে। তবে আন্টির একটু মাথা কাটা গেল, বিষয়টা একটু খারাপ হয়েছে, তবে বিষয়টা আসলেই বেশ অন্যরকম ব্যাপার। ওই মুহূর্তে তখন আমি বুঝতে পারলাম যে আন্টি আমাদেরকে কতখানি ভালোবাসে। তারপর আমাকে সমস্ত কিছু করে সাজিয়ে এনে যখন মণ্ডপে বসানো হলো বিয়ের ওইখানে, আমি বেশ খুশি ছিলাম এবং ধুমধাম করে ওই দিনকে আমার এবং খুশবুর বিয়ে হয়ে গেল। এবং প্ল্যান মোতাবেক পরবর্তীতে খবর আসলো যে যে ছেলেকে মূলত হচ্ছে গিয়ে চলে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল, সেই ছেলেকে অপহরণ করা হয়েছে। একদল জিন খবর পাঠিয়েছে যে তোমার ছেলেকে আমরা অপহরণ করেছি, কারণ তোমাদের ছেলে আমার মেয়ের সঙ্গে বাজে আচরণ করে, বাজেভাবে মেলামেশা করে তাকে ছেড়ে চলে গিয়েছে। আমরা জোর জবরদস্তি করে তাকে বিয়ে দিয়ে দিয়েছি। আমাদের মেয়েকে রেখে ওই ছেলেকে বিয়ে করবে, এটা কখনো সম্ভব না। এই কথা চিন্তা করে তারা ওই জিন ছেলেকে, মানে হচ্ছে সালমান ভাইকে তুলে নিয়ে গিয়েছে। এটাও আমার প্ল্যানের অংশ ছিল। ওই দিক দিয়ে সালমান ভাইদেরও বিয়ে হয়ে গিয়েছে। সেই জিনাদের সঙ্গে আমি তখন বললাম, আমি যাব, কি হয়েছে সেটা দেখব।
আমি এবং দুলা ভাই দুজনে সেই জিনাদের সঙ্গে গেলাম, কারণ আমি তো জানি সালমান ভাইকে কিভাবে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আসলে মূলত এরকম কোনো কিছুই না। সালমান ভাই যে জিনকে পছন্দ করে বা যে মেয়েকে পছন্দ করে, সেই মেয়েটা সালমান ভাইয়ের সঙ্গে এমনিতেই চলে আসতে চায়। সেই পরিবারের সম্মতিও আছে, কিন্তু ওই যে সালমান ভাইয়ের পরিবার বিষয়টা মানবে না, কারণ ওই পরিবারের মেয়েটা হচ্ছে নিচু জাতির জিন। এই জন্য সালমান ভাই এই প্ল্যানটা সাজিয়েছে। আমার নিজেরও প্ল্যান ছিল। আমি এই অবস্থায় তখন সালমান ভাইয়ের কাছে যাই। ওমা, তারা দেখি বিয়ে করে জঙ্গলের মধ্যে একটি কক্ষের ভিতরে তখন বাসর ঘর করে ফেলেছে। একনের উপর শুয়ে আছে। আমরা ডাক দিতে উঠে পড়লো, বললো যে কি ব্যাপার, ওদিকের কি খবর? আমি বললাম সমস্ত প্ল্যান ঠিকঠাক মতো এক্সিকিউট হয়েছে সালমান ভাই, চলো তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। সালমান ভাই তখন তার নববধূকে নিয়ে বাড়ি দিকে ফিরে আসলো। আসার পর তখন সালমানকে সকলে দেখে বলল, আরে আমার ছেলেকে ওরা কি করেছে? কয়েকটা জায়গা অবশ্য আমি নিজে থেকেই একটু পাতা লাগিয়ে লাল বানিয়ে সেখানে আহত করার চেষ্টা করেছি। ওরা তখন সালমানকে সাদরে গ্রহণ করলো। আন্টিও তখন সালমানকে খুব বেশি একটা কিছু বলল না, কারণ সালমানকে অপহরণ করা হয়েছিল এটা আন্টি বিশ্বাস করেছে, এমনকি সালমানের পরিবারের সকলেও বিশ্বাস করেছে। এই অবস্থায় তখন সালমান ভাইকে দিয়ে আমি এবং দুলা ভাই চলে আসলাম আমাদের মূল রাজ্যে। আন্টি তখন আমার দিকে তাকিয়ে বলল, সত্যি জুবায়ের, তুই বিষয়টা বেশ ভালো করেছিস, সমস্ত কিছু এত চমৎকারভাবে হ্যান্ডেল করেছিস, অন্য কেউ হলে পারতো না। জিনাদের মধ্যে এই বুদ্ধিমত্তা নেই, তবে তোর মধ্যে আছে। তোর সমস্ত কিছু আমার ভালো লাগে। তোকে যে আমি জামাই হিসেবে পাবো এটা কখনো ভাবতে পারিনি, এরকম কখনো কল্পনার মধ্যেই আসেনি। ওই বদমাইশ ছেলেটা যে কিনা অন্য কাউকে ভালোবাসতো, সে আমার মেয়েকে বিয়ে করতে আসছিল, ওকে আমি দেখিয়ে ছাড়বো। আমি বললাম, থাক আন্টি, শুধু শুধু ওর উপর ক্ষেপে লাভ নেই, যা হয়েছে হয়েছে। আমি তখন একটা মুচকি হাসি দিলাম, মিনমিনে হাসি, যে হাসির অর্থ শুধুমাত্র আমি, দুলাভাই এবং আপা বুঝতে পারছি। যাই হোক, সকলে যার যার কাজে চলে গেল। বিয়ের বাড়ির অনুষ্ঠান সম্পূর্ণ শেষ হলো। সকল আত্মীয় স্বজন দাওয়াত খেয়ে চলে গেল এবং খুব সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন হলো। এখানে যেরকম একটা অনুষ্ঠান হবে সেটা আমি আগে থেকেই জানতাম। এই জন্য আমি আমার আম্মা এবং বোনদেরকে আগে থেকেই ডেকে রেখেছিলাম। আম্মা এবং বোন তখন আন্টির কথা রাজি হয়ে গিয়েছিল, কারণ আন্টি না থাকলে হয়তো আমাদের পরিবেশ এরকমটা হতো না। আর আন্টির সঙ্গে আম্মার বেশ ভালো সম্পর্ক ছিল, সেহেতু আন্টিও খুশি, আম্মাও খুশি এবং প্রত্যেকেই খুশি। প্ল্যান মোতাবেক সমস্ত কিছুই এগিয়েছে। তারপর আন্টি আমাকে দোয়া করলো এবং আমার আম্মার কাছ থেকে সালাম এবং সমস্ত কিছু নিয়ে আমরা বাসর ঘরে প্রবেশ করলাম। আমি এবং খুশবু আমার দিকে তাকিয়ে আছে। সে নববধূ সেজে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখতে যে কি সুন্দর লাগছে। আমি তার ঘোমটাটা সরালাম এবং সরিয়ে বললাম, আজকে আমাদেরকে আর কেউ বাধা দিতে পারবে না। আমরা এখন একে অন্যের, কত কষ্ট করেই না একে অন্যকে অর্জন করলাম, তাই না? খুশবু তখন বলল, তুমি আসো এদিকে, তোমাকে দেখাচ্ছি। তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও, তাই না? আমি বললাম, এটা আবার কখন বললাম? তখন খুশবু বলল কি যে, তুমি বলেছিলে আমাকে প্রপোজ করার আগে, তুমি বলেছিলে বিয়েবাড়িতে আসা এক মেয়েকে নাকি তোমার পছন্দ হয়। দাঁড়াও, তোমার জীবনটা আমি জাহান্নাম করে দিচ্ছি এখনই। সেই মেয়েকে তোমার ভালো লাগে, তাই না? এখন তুমি আমার কাছে এসো শুধুমাত্র। খুশবুকে আমি জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু সে আমাকে ছাড়িয়ে দিয়ে বলল, একদম মেরে ফেলবো কিন্তু কাছে আসলে। আসলে আমি একটা জিনিস তখন বুঝতে পারলাম, মেয়ে মানুষ হোক বা মেয়ে জিন হোক, তারা হিংসুটে, অন্য কোনো মেয়ের সংস্পর্শ দেখতেই পারে না। আমি কবে না কবে এমন একটা কথা বলেছিলাম, সেই জন্য সে বাসর ঘরে আমাকে তার কাছেই আসতে দিচ্ছে না। অনেকক্ষণ অনেক কথা বলে তাকে মানানোর চেষ্টা করলাম, সে মেনেও গেল। তবে এই বোমা আজীবন আমার জীবনের উপর পড়তে থাকবে, আমি সেটা খুব ভালোভাবে জানি। আমি খুশবুকে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে চারিদিকটা অন্ধকার হয়ে গেল এবং আমাদের জীবন শুরু হলো এক নতুন অধ্যায়, এবং আমরা একে অন্যকে ভালোবেসে এভাবেই আজীবন হয়তো থেকে যেতে চাই।